তো আজকে আমরা যেটা দেখছি ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন হচ্ছে একটা ইমিউনাইজেশন প্রসেস। কীভাবে? ধরে না কোন একটা ডিজিজ তোমাকে ইনফেক্ট করেছে, ধরে নাও আমি বলে দিলাম যে পলিমাইলেটিস যে ভাইরাস, সে আমাদের পোলিও রোগ তৈরি করে। পলিমাইলেটিস ভাইরাস আমাদের পোলিও রোগ তৈরি করে। এবার পলিমাইলেটিস ভাইরাস পোলিও রোগ তৈরি করে, তাহলে এর ভ্যাকসিনটা কী হবে? এই ধরো না পোলিও ডিজিজটা হচ্ছে আমাদের পোলিও। এবার পোলিও প্যাথোজেনের নাম কি? পলিমাইলেটিস। প্যাথোজেন হচ্ছে পলিমাইলেটিস ভাইরাস। এবার এই ভাইরাসে ধরে নাও সারফেস একটা অ্যান্টিজেন রয়েছে, যে অ্যান্টিজেনটাই হচ্ছে তোমার এই রোগটার জন্য দায়ী। তাহলে এই অ্যান্টিজেনটা কী করা হলো? এর সঙ্গে এটাকে সেপারেট করে দেওয়া হলো। কীভাবে সেপারেট করা হলো? সেপারেট করে তাকে ইনঅ্যাক্টিভেট করে দেওয়া, ল্যাবরেটরিতে সেটাকে নিষ্ক্রিয় করে দেওয়া হলো। এবার এই নিষ্ক্রিয় করে দেওয়ার পর সেটাকে আমরা কী করছি? আমাদের হিউম্যান বডিতে এন্টার করে দিচ্ছি। এবার হিউম্যান বডিতে আসার পরে সেটা কি হচ্ছে? হিউম্যান বডি সেটাকে ফরেন অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করছে। এবার এর ইনঅ্যাক্টিভেট করছি, তো এই জিনিসটা অ্যান্টিজেন হিসেবে বডিতে কাজ করবে কি করবে না, সেটা ডিপেন্ড করছে আবার অ্যান্টিজেনের প্রকৃতির হিসেবে। যেমন একটা জিনিসকে অ্যান্টিজেন হতে গেলে কী কী জিনিস লাগবে? প্রথমে হচ্ছে কি মলিকুলার ওয়েট হতে হবে 10,000 ডালটনের বেশি, 10,000 ডালটনের বেশি তোমার মলিকুলার ওয়েট হতে হবে, তবে সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। 2 নম্বর হচ্ছে কেমিক্যাল কমপ্লেক্সিটি হতে হবে, অর্থাৎ রাসায়নিকভাবে জটিল হতে হবে, নাহলে কিন্তু সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে না। নাম্বার 3 কী হতে হবে? ফরেননেস হতে হবে, অর্থাৎ সেটা দেহের বাইরে তৈরি হতে হবে। এই জিনিসগুলো যদি মেনটেন করে তবে সেটা কোনো একটা জিনিস অ্যান্টিজেন হিসেবে কাজ করবে বা ইমিউনোজেন হিসেবে কাজ করবে। কারণ দেখা গেল যে কোনো একটা জিনিস অ্যান্টিজেন হলেও কিন্তু ইমিউনোজেন না। ইমিউনোজেন মানে যে সমস্ত জিনিস আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে সময় অ্যাক্টিভেট করবে, সক্রিয় করবে, তারাই হচ্ছে ইমিউনোজেন। ওকে, এবং ওই ইমিউনোজেনের মাধ্যমে যখন আমাদের ইমিউনিটি বুস্ট হচ্ছে তখন সেটাকে পদ্ধতিটাকে বলছি আমরা ইমিউনাইজেশন। সেই ইনঅ্যাক্টিভেট নিষ্ক্রিয় অংশটাকে মানুষের ঢুকালে মানুষের শরীরে তোমার কী তৈরি হবে? অ্যান্টিবডি তৈরি হবে এবং তৈরি হবে মেমোরি সেল, অর্থাৎ স্মৃতিকোষ। ওকে, স্মৃতিকোষ তো যা ভবিষ্যতের জন্য আমাদের শরীরে সঞ্চিত হয়, বলে সে রোগটা নেক্সট টাইম যদি আসে তখন সেখানে আমাদের বডিকে আর বেশি অ্যান্টিবডি তৈরি করতে হবে না, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে প্রোটেকশন নিতে পারবে। তো দেখা যায় কি বলছেন, দ্য প্রিন্সিপাল অফ ইমিউনাইজেশন, তার ইমিউনাইজেশন কি? ইমিউনাইজেশন ইজ এ প্রসেস। ইমিউনাইজেশন একটা পদ্ধতি যার মাধ্যমে আমাদের শরীরে ইমিউনিটি তৈরি করা হয়। তো দ্য প্রিন্সিপাল অফ ইমিউনাইজেশন অর ভ্যাকসিনেশন ইজ বেসড অন দ্য প্রপার্টি অফ মেমোরি অফ ইমিউনোসেল। তাহলে আমাদের কি, যখন একটা ভ্যাকসিন আমাদের বডি তৈরি করলাম, সেই ভ্যাকসিনটা কিন্তু দেখো বাচ্চাকালে যে ভ্যাকসিন দেওয়া হয়, বড়ো হয় আর ভ্যাকসিন দেওয়া হয় না। কেন হয় না? কারণ সে বাচ্চাকালে যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেই ভ্যাকসিনটা আমাদের বডিতে মেমোরি সেল হিসেবে সঞ্চিত হয়ে যায়। ওকে, সেই ভ্যাকসিনটা আমাদের ভ্যাকসিনের যে প্রোডাক্ট, যেটাকে আমরা বলছি অ্যান্টিবডি, সেটা মেমোরি সেল হিসেবে আমাদের বডিতে সঞ্চিত হয়ে থেকে যায়। ইন ভ্যাকসিনেশন প্রিপারেশন অফ অ্যান্টিজেনিক প্রোটিন মানে যেটা 3টে যা ধর্ম রয়েছে, একটা হচ্ছে মলিকুলার ওয়েট থাকতে হবে 10,000 ডালটন বেশি, কেমিক্যাল কমপ্লেক্স রাসায়নিকভাবে জটিল হতে হবে এবং ফরেননেস থাকতে হবে। অ্যান্টিজেনিক প্রোটিনস অফ প্যাথোজেন্স অর ইনঅ্যাক্টিভেট আর উইক প্যাথোজেন, বললাম যে এই যে ইনঅ্যাক্টিভেট করে দেওয়া হলো, অ্যান্টিজেনটা কী করা হলো? নিষ্ক্রিয় করে, ল্যাবরেটরিতে নিষ্ক্রিয় করে দেওয়া হলো বা তাকে তোমার দুর্বল করে দেওয়া হলো। এটা আমাদের মানে এই প্যাথোজেনটা যখন ইনঅ্যাক্টিভেট অবস্থায় আমাদের শরীরে ঢুকবে যাতে সে ডিজিজ তৈরি করতে না পারে। ক্লিয়ার? আর introduced into the body, the antibodies produced in the body against this antigen would neutralize the pathogenic agent during actual infection. বলে কি হচ্ছে, এই যে আমাদের অ্যান্টিবডি ও মেমোরি সেল তৈরি হলো, তো যখন আমার প্যাথোজেনটা আমার বডিতে আবার ইনফেক্ট করছে, তখন আগে থেকে তো মেমোরি সেল আর তৈরি হয়ে আছে আমাদের শরীরে, বলে তাকে সেই প্যাথোজেনটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। দ্য ভ্যাকসিন অলসো জেনারেট মেমোরি বি সেল এবং মেমোরি টি সেল তৈরি করছে, দ্যাট রেকগনাইজ দ্য প্যাথোজেন্স quickly on subsequent exposure and overwhelm the invader with the massive production of antibodies. মানে ধরে নাও একটা অ্যান্টিজেন আমাদের বডিতে প্রবেশ করলো প্রথমবার, তো প্রথমে অ্যান্টিজেনকে শনাক্ত করতে হবে, শরীরকে শনাক্ত করার পরে তার এর বিরুদ্ধে তোমার
ইমিউন সিস্টেম সক্রিয় হবে, সক্রিয় হওয়ার পরে তোমার অ্যান্টিবডি তৈরি করবে বা মেমোরি সেল তৈরি করবে। কিন্তু যেটা আগে থেকে যদি বডি তৈরি করানো থাকে তাহলে কি হবে, সে এতগুলো সময় আর লাগবে না, যার ফলে কি হবে, বডির সঙ্গে সঙ্গে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করতে পারবে। এটাকে বলা হচ্ছে তোমার এর প্রপার্টি, মানে ভ্যাকসিনের প্রপার্টি। If a person is infected with some deadly microbes to which quick immune response is required, as in tetanus, টিটেনাসে কী হয়, ধনুষ্টঙ্কার রোগ হয়। টিটেনাসে কী হয়, টিটেনাস যা মাইক্রোব্যাকটেরিয়াম টিটেনি, মাইক্রোব্যাকটেরিয়াম টিটেনি টিটেনি এখান থেকে কী হয়, আসলে এটা টিটেনাস পসমিন, টিটেনাস পসমিন নামে একটা টক্সিন ক্ষরণ করে, টক্সিন। এই টক্সিনটা তোমার কি করে, আমাদের টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগ তৈরি করে, টিটেনাস রোগ তৈরি করে, নার্ভাস সিস্টেমকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ইনফেক্ট করে, রোগ তৈরি করে। তো টিটেনাসের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের কুইক অ্যান্টিবডির দরকার। সেখানে কিন্তু ডিলে অ্যান্টিবডি দিলে কিন্তু আমাদের মানুষকে আর বাঁচানো সম্ভব না। তাই সে কুইক অ্যান্টিবডি, যখন অ্যান্টিবডি আমাদের দরকার, তার আগে থেকে আমরা কী করছি, ডিপিটি টক্সিন দিয়ে রাখছি, ডিপথেরিয়া, পারটোসিস, টিটেনাস, এই টক্সয়েড দিয়ে রাখছি আমরা। বা টক্সয়েডটা হচ্ছে কি, একটা হচ্ছে আর্টিফিশিয়াল মেড, যেটা প্যাসিভ ইমিউনিটি, মানে আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে বাইরে, যেটা অন্য বডিতে তৈরি করে আমাদের বডিতে সেটাকে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে। যেটা বাইরে বডি, টিটেনাসের ক্ষেত্রে কি হচ্ছে, টিটেনাস টক্সয়েডটাকে আমরা অন্য কোনো প্রাণীর বডিতে ঢুকিয়ে দিচ্ছি এবং সেখানে অ্যান্টিবডি তৈরি, সে প্রিপেয়ার্ড অ্যান্টিবডিকে আমাদের শরীরে দিচ্ছি। তার ফলে সেটা একটা প্যাসিভ ইমিউনিটি এবং সেটা প্রিপেয়ার্ড ইমিউনিটি, প্রিপেয়ার্ড অ্যান্টিবডি। We need to directly inject the performed antibodies or antitoxin, a preparation containing antibody or toxin. তাহলে অ্যান্টিটক্সিন মানে কি, অ্যান্টিটক্সিনটা কী হচ্ছে, যে টক্সিনের বিরুদ্ধে কাজ করবে যে জিনিসটা, যেটাকে আমরা অ্যান্টিবডি বলছি, সেটা কী করছে, আগে থেকে মেড করে রাখতে হচ্ছে। ইভেন ইন কেস অফ স্নেক বাইট, স্নেক বাইটের ক্ষেত্রে কি আমরা অ্যান্টিভেনম দিই। স্নেক বাইট যখন হয়, তো স্নেক বাইট এখানে আমরা কি দিচ্ছি, অ্যান্টিভেনম দিচ্ছি। এই অ্যান্টিভেনমটা কিন্তু আমাদের শরীরের বাইরে তৈরি করা হয়, অর্থাৎ কী করা হয়, যে এই স্নেকের ভেনম বা স্নেকের যে পয়জন, সে পয়জনটাকে হর্সের ব্লাডের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়। এবার হর্স ব্লাড কী করে, হর্সের ব্লাড কিন্তু সেই স্নেক বাইটের মধ্যে, স্নেক ভেনমের অ্যাগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে, তাকে ফরেন সাবস্টেন্স হিসেবে শনাক্ত করার পরে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। এবং সেই অ্যান্টিবডিটা আমরা ওদের ব্লাড সিরাম থেকে আমরা আলাদা করে নিই, ব্লাড থেকে আলাদা করা হয়, এবং আলাদা করার পর সেই প্রিপেয়ার্ড অ্যান্টিবডিটাকে আমরা হিউম্যান বডিতে ইনজেক্ট করি, যেটা খুব তাড়াতাড়ি, মানে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে বলে আমাদের বডিতে ইনজেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে সেটা খুব তাড়াতাড়ি কাজ করে। ওকে, এগুলো হচ্ছে সবই প্যাসিভ ইমিউনাইটিস। তাহলে প্যাসিভ মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের শরীরের বাইরে তৈরি হচ্ছে এবং তারপর শরীরের প্রিপেয়ার্ড অ্যান্টিবডিকে ইনজেক্ট করছে, সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। আর অ্যাক্টিভ ইমিউনিটি কোনটা হলো, যেটা হচ্ছে আমাদের বডিতে অ্যান্টিজেনের প্রেজেন্সে তৈরি হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। ওকে, তার আমাদের ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন হচ্ছে কি, তোমার কি ভ্যাকসিনেশন মানে কি, এটা আমাদের বডিতে অ্যান্টিজেনের প্রেজেন্টে তৈরি হচ্ছে, আমাদের বডির মধ্যে তৈরি হচ্ছে, সেটা কিন্তু হয়ে গেল তোমার অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে। কিন্তু যখন তুমি এসে টিটেনাস বা কিছু কিছু ক্ষেত্রে, যেমন টিটেনাসের ক্ষেত্রে বা স্নেক ভেনমের ক্ষেত্রে, সেটা আবার প্রিপেয়ার্ড অ্যান্টিবডিকে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর ক্ষেত্রে কী হয়, প্রিপেয়ার্ড অ্যান্টিবডিকে দেওয়া হয়। এগুলো হলো প্যাসিভ ইমিউনিটির উদাহরণ। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মানে হচ্ছে যে ধরে নাও কোনো একটা অ্যান্টি ডিএনএ, সেই ডিএনএর সঙ্গে তার কিছু অ্যান্টিজেনিক প্রপার্টি যুক্ত করা হলো, যুক্ত করার পরে সেই রিকম্বিনেন্ট সংযুক্ত ডিএনএটাকে কী করা হচ্ছে, মানে এখানে কী করা হয়, আসলে দেখো ব্যাপারটা হচ্ছে যে একটা ধরে নাও হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, এই যে আমাদের এটা কী করে, আমাদের হেপাটাইটিস রোগ সৃষ্টি করে, হেপাটাইটিস বি ভাইরাস থেকে অ্যান্টিজেনটাকে তোমার কালেক্ট করা হয়। ধরুন এটা একটা ডিএনএ বা একটা জিন, যেটা আমাদের হেপাটাইটিস রোগ তৈরি করে। ওকে, এই জিনটায় কী করা হয়, আমাদের একটা ভেক্টর মানে যে জিনকে ক্যারি করে, তার মধ্যে তোমার ইনজেক্ট করে দেওয়া হয়।
ক্লিয়ার? এটাকে আরেকটু ভালো বোঝানোর জন্য, তাহলে কি হচ্ছে যে এই যে আমাদের অ্যান্টিজেনটা থাকলো, এই জিনটা, সেই জিনটাকে আমরা কি করছি, একটা ভেক্টরের মধ্যে ইনজেক্ট করে দিচ্ছি, একটা ভেক্টরের মধ্যে ইনজেক্ট করে নিচ্ছে। তাহলে এটা হয়ে গেল কি ভেক্টর, যে ডিএনএটা বহন করবে, আর এটা হয়ে গেল তোমার হেপাটাইটিস বি জিনটা। ওকে, এবার তাহলে কি হচ্ছে, এই যে এটাকে বলা হচ্ছে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা কি করছি, ডাইরেক্ট আমাদের বডিতে এন্টার করে দিচ্ছি, যার ফলে আমার বডিতে ইমিউন সিস্টেম তৈরি হচ্ছে। হ্যাজ অ্যালাউড দ্য প্রোডাকশন অফ অ্যান্টিজেনিক পলিপেপটাইড অফ প্যাথোজেন ইন ব্যাকটেরিয়া অর ইস্ট। তাহলে এই ভেক্টরটা কার ছিল, ভেক্টর ছিল ব্যাকটেরিয়া, মানুষের প্লাজমিড, প্লাজমিড পড়েছো, ভেক্টর প্লাজমিড, অথবা কোনো তোমার ইস্ট। ইস্টটা বিশেষ করে ইস্ট ব্যবহার হয় কেন, কারণ ইস্ট হচ্ছে কি ইউক্যারিওটিক সেল, আর ইউক্যারিওটিক সেলের জন্য ইউক্যারিওটিক ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম ওয়াইএসসি বলে ভেক্টর ইউজ করা হয়, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম ওয়াইএসসি ভেক্টর ইউজ করা হয় এখানে। Vaccines are produced using this approach allow large scale production and hence greater availability for immunization. তাহলে কি হচ্ছে যে এই ভ্যাকসিন যখন আমরা বডিতে ইনজেক্ট করে দিচ্ছি, তাহলে আমাদের কি লার্জ নাম্বার অফ অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেই অ্যান্টিবডি কি হচ্ছে আমাদের বডিতে ইমিউনাইজেশন প্রসেসকে অ্যাক্সেলারেট করছে। ইমিউনাইজেশন মানে যে পদ্ধতির মাধ্যমে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। এবার হেপাটাইটিস বি হচ্ছে এই একটা রিকম্বিনেন্ট ডিএনএ ভ্যাকসিন। ওকে, এবার চলে এসো নেক্সট পেজ। বলছে হিউম্যান অ্যালার্জিস। তো প্রথম হচ্ছে অ্যালার্জি জিনিসটা কি, আমাদের বডিতে রয়েছে আইজিই। আমাদের বডির দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে আইজিই আর একটা হচ্ছে বেসোফিল সেল। এই বেসোফিল সেল থেকে করে হিস্টামিন সিক্রেশন হয়, হিস্টামিন। ওকে, তো অ্যালার্জিস মানে হচ্ছে কোনো একটা রাসায়নিক পদার্থের বিরুদ্ধে আমাদের শরীরের যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ধরো না কারো পোলেন গ্রেন যখনই আমাদের শরীর, হয়তো যার পোলেন গ্রেন থেকে অ্যালার্জি আছে, এর মানেটা হচ্ছে যখনই সে পোলেন গ্রেন তার ভিতর বডির মধ্যে প্রবেশ করবে, সেই পোলেন গ্রেনটা কী করবে, কে পোলেন গ্রেনের যে অ্যান্টিজেনটা রয়েছে, স্পোরোপোলিন রয়েছে, তার অ্যাগেনস্টে কী করবে, আইজিই অ্যান্টিবডি এবং বেসিবল সেল হাইপার সেন্সিটিভ রিয়াকশন দেখাবে, যার ফলে আমাদের কী হবে, ইনফ্লামেশন হবে, ইডিমা হবে, হাই ফিভার হবে এবং ইচিং হবে, এসব জিনিসগুলো হতে পারে। তো দেখো এখানে হোয়েন ইউ হ্যাভ গন টু এ নিউ প্লেস, যখন তুমি একটা নতুন জায়গাতে যাচ্ছ, নিউ প্লেসে যাচ্ছ, অ্যান্ড সাডেনলি ইউ স্টার্টেড স্নিজিং, হঠাৎ তুমি হাঁচি শুরু হয়ে গেল তোমার, হুইজিং এবং কাফিং, ওই যে মানে কফ উঠতে শুরু করলো, ফর অ্যান এক্সপ্লেইনড রিজন, কোনো কারণ ছাড়াই তুমি একটা নতুন জায়গায় গেলে, তাহলে হঠাৎ তোমার কী হচ্ছে, প্রচুর হাঁচি হচ্ছে এবং কফিং হচ্ছে, যেটাকে হুইজিং বলছি আমরা, এবং তুমি কিছু বুঝতে পারছো না যে তার কারণটা কেন। হোয়েন ইউ ওয়েন্ট অ্যাওয়ে, তুমি আবার সেখানে দূরে চলে গেলে, ইউর সিমটমস ডিসঅ্যাপিয়ার, সেই সিমটমগুলো আবার হারিয়ে গেল। ডিড দিস হ্যাপেন টু ইউ, এটা কি তোমার সঙ্গে হয়েছে? সাম অফ আস আর সেন্সিটিভ টু সাম পার্টিকেলস ইন দ্য এনভায়রনমেন্ট। তাহলে কে হচ্ছে কি এনভায়রনমেন্টের কিছু পার্টিকেল অ্যাগেনস্টে সেন্সিটিভ। The above mentioned reaction could become allergy to pollen, mites, etc. which are different in different places. Okay, বিভিন্ন জায়গাতে যে অ্যালার্জি থাকে বা মাইটস থাকে, এগুলোর এগেনস্ট আমাদের বডির হাইপার সেন্সিটিভ রিয়াকশন। The X-aggregate response of immune system to certain antigen present in the environment is called allergy. তাহলে X-aggregate response মানে X এর কি একসাথে জড়ো হওয়া যে রেসপন্স অর্থাৎ উদ্দীপনা অফ ইমিউন সিস্টেম অর্থাৎ অনাক্রম্যতন্ত্রের টু সার্টেন অ্যান্টিজেন বলতে এখানে অ্যালার্জেন্সকে বোঝায়। আর যে সমস্ত জিনিসগুলো অ্যালার্জি তৈরি করে তাদেরকে অ্যালার্জেন্স বলা হয়। Okay, allergens in the environment called allergy. The substance to which such immune response is produced are called allergens. তাহলে যার মাধ্যমে এরকম ইমিউন রেসপন্স তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কি অ্যালার্জেন্স। দ্য অ্যান্টিবডিজ প্রডিউসড অফ দিস আর আইজিই টাইপ। আমাদের যে বি সেল থেকে আইজি
ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন ই যে টাইপ অফ ইমিউনিটি তৈরি হচ্ছে, মানে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এর জন্য দায়ী। কমন এক্সাম্পল অফ অ্যালার্জেন্স আর মাইটস ইন ডাস্ট, পোলেন্স, অ্যানিমাল ড্যান্ডার অ্যাটসেট্রা। সিমটমস অফ অ্যালার্জি রিয়াকশন ইনক্লুড কি হচ্ছে এর মাধ্যমে, স্নিজিং হচ্ছে, হাঁচি হচ্ছে, ওয়াটারি আইজ, চোখ দিয়ে জল পড়া শুরু করছে, রানি নোজ, নাক দিয়ে জল পড়া শুরু হচ্ছে, ডিফিকাল্ট টু ব্রিদিং, শ্বাসকষ্ট তৈরি হচ্ছে। অ্যালার্জি ইজ ডিউ টু রিলিজ অফ কেমিক্যালস লাইক হিস্টামিন অ্যান্ড সেরাটোনিন ফ্রম দ্য মাস্ট সেল। ওকে, তাহলে কি হচ্ছে, আরেকটা সেল পাওয়া গেল, তাহলে বেসোফিল সেল হলো একটা মাস্ট সেল হয়ে গেল। তাহলে তাহলে কি হচ্ছে, অ্যালার্জি হচ্ছে কিসের কিসের মাধ্যমে তৈরি হলো, তাহলে এক নম্বর হচ্ছে তোমার আইজি অ্যান্টিবডি থাকলো, দ্বিতীয় নম্বর থাকলো তোমার বেসোফিল হিস্টামিন ক্ষরণ করছে, এবং মাস্ট সেল যেখানে তোমার হিস্টামিন এবং সেরাটোনিন ক্ষরণ হলো, হিস্টামিন প্লাস সেরাটোনিন, সেরাটোনিন এটা ক্ষরণ হলো। For determining the cause of allergy, the pattern is exposed or injected with very small dose of possible allergens and reaction studied. তো অ্যালার্জির টেস্ট কীভাবে করা হয়, যে জিনিসটা থেকে অ্যালার্জি হচ্ছে সেই জিনিসটাকে প্রথমে স্মল ডোজে আমাদের বডিতে ইনজেক্ট করে দেওয়া হয়, তারপর সে কীরকম রিয়াকশন দেখাচ্ছে সেটা লক্ষ্য করা হয়। দ্য ইউজ অফ ড্রাগস লাইক অ্যান্টিহিস্টামিন, যত তুমি অ্যালার্জিক, যেমন লাইক অ্যালার্জিক ড্রাগ, অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ লাইক অ্যালেগ্রা, এগুলো হচ্ছে কি অ্যান্টিহিস্টামিন। ওকে, মানে অ্যান্টিহিস্টামিন মানে হিস্টামিন ক্ষরণকে বাধা দিবে। অ্যাড্রেনালিন অ্যান্ড স্টেরয়েড কুইকলি রিডিউস দ্য সিমটমস অফ অ্যালার্জি। এই যে আমাদের অ্যাড্রেনালিন হরমোন রয়েছে, এবং তোমার হচ্ছে কি, এবং স্টেরয়েড, যে কোনো স্টেরয়েড কী করছে, খুব তাড়াতাড়ি স্টেরয়েড রিলেটেড ড্রাগস যেগুলো, সেগুলো তাড়াতাড়ি তোমার এই অ্যালার্জিটাকে রিডিউস করে দেয়। সামহাও কখনো কখনো মডার্ন ডে লাইফস্টাইল হ্যাজ রেজাল্ট ইন লোয়ারিং of immunity and more sensitivity to allergens. More and more children in metro cities of India suffer from allergens and asthma due to sensitivity to the environment. বিশেষ করে যারা কি হচ্ছে এই প্রকৃতির সংস্পর্শে ছোট থেকে যায় না, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা ছোট থেকে এই প্রকৃতির বিভিন্ন জিনিসের সংস্পর্শে যায় না, তখন সে সমস্ত জিনিসগুলো কি বডি যখন বড় হয়ে যখন সেগুলো তারা সে সমস্ত জিনিসের সংস্পর্শে আসছে, তখন সেগুলো কি অ্যালার্জেন্স হিসেবে তারা তার বডি তারা রিয়াক্ট করছে। বর্তমানে কী হচ্ছে, যেগুলো তোমার সিটি, মেট্রো সিটিগুলোতে এই সমস্যাটা সবচেয়ে বেশি প্রকট। ওকে, তুমি দেখতে পাবে আদিবাসীদের কিন্তু কোনো অ্যালার্জেন্স সেরকম কাজ করে না, অ্যালার্জি হয় না। কেন? কারণ তার প্রকৃতির কোলে মানুষ হয়, প্রকৃতির জিনিসগুলো তার বডি রেকগনাইজ করতে পারে। ওকে, কিন্তু যারা হয়তো যে একটা জিনিসের প্রতি পোলনের সংস্পর্শে আসেনি, বা হয়তো ডাস্টের সংস্পর্শে আসেনি, তারা হঠাৎ ডাস্টের সংস্পর্শে আসবে, তখন কিন্তু তার বডিতে অ্যালার্জি সিমটম তৈরি হবে। এবং একটা হচ্ছে কি অ্যাজমা, অ্যাজমা হচ্ছে কি শ্বাসকষ্ট, অর্থাৎ মিউকাস তোমার এয়ার প্যাসেজে জমা হয়ে যাবে। দিস কুড বিকজ প্রোটেক্টেড এনভায়রনমেন্ট প্রোভাইড আর্লি ইন লাইফ, কারণ সে বাচ্চা অবস্থায় কী করেছে, প্রোটেক্টেড এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছে। এবার এখানে এই ছবিটার মধ্যে দেখো কি হচ্ছে, এবারগুলো প্রথমে দেখো লোকাল সিমটমস আর সিস্টেমেটিক সিমটমস। ওকে, প্রথমে দেখো অ্যালার্জেন, এই যে রেড কালার যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যালার্জেন্স, কেমোথেরাপিউটিক কম্পাউন্ডস। এই অ্যালার্জেন্সটা যখনই আমাদের বডিতে ঢুকলো, তখন ডেনড্রাইটিক সেল হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এই ডেনড্রাইটিক সেলটা কী করছে, সেই অ্যান্টিজেনটাকে দেখো এই রিসেপ্টরের মধ্যে বাইন্ড করে নিয়েছে, সে এই সেলটাকে কী করলো, অ্যালার্জেন্স স্পেসিফিক টি সেলের কাছে সেটাকে রিপ্রেজেন্ট করে দিল। তখন সঙ্গে সঙ্গে কী হলো, টি হেল্পার সেল তৈরি হলো। এই টি হেল্পার সেল তখন কী করবে, ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 13 বলে 3 ধরনের তোমার ইন্টারলিউকিন ক্ষরণ করবে। এরপরে কী করবে, এই টি হেল্পার সেল আর স্টিমুলেট টু প্রোডাকশন অফ বি সেল প্রোডাকশন করবে। এবং এই বি সেলটা আবার তখন কী করবে, আইজিই বলে একটা অ্যান্টিবডি এখানে তৈরি করলো। এবং হচ্ছে কি দেখো রেস্টিং বেসোফিল, তাহলে এখানে কী কী হলো দেখো, এই যে এটা হচ্ছে বেসোফিল সেল, এই বেসোফিল সেলের চারিদিকে কী রয়েছে, আইজি অ্যান্টিবডি রয়েছে। তাহলে আইজি অ্যান্টিবডি কী করছে, তোমার এই অ্যালার্জেন্সগুলোকে ধরছে, এবং অ্যান্টিজেন স্পেসিফিক আইজি, প্রত্যেকটা অ্যান্টিজেনের জন্য কিন্তু স্পেসিফিক আইজি রয়েছে। এবং কী হচ্ছে, তোমার এই বেসোফিল সেল যেখানে হিস্টামিন ক্ষরণ হচ্ছে এবং আদার ইনফ্লামেটরি সাবস্টেন্স, ওরা তখন সেটাকে বেসোফিল ডিগ্র্যানুলেশন করছে। আর ডিগ্র্যানুলেশন মানে কি, বেসোফিলটা ওই জিনিসগুলো ভেঙে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে।
তারপর এখানে দেখো মাল্টি ভ্যালেন্ট অ্যান্টিজেন ক্রস লিঙ্ক উইথ বাইন্ড আইজিই অ্যান্টিবডিজ কজিং ডিগ্র্যানুলেশন। ডিগ্র্যানুলেশন মানে তাদেরকে গ্র্যানুল বিহীন করে দেওয়া হচ্ছে। হিস্টামিন, লিউকোরিন অ্যান্ড সাইটোকাইন্স, প্রোস্টাগ্ল্যান্ডিন তোমার কী করছে, সেই জিনিসটাকে কিওর করে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে ওভারঅল কী হলো, যে যে সমস্ত ফরেন সাবস্টেন্সের বিরুদ্ধে আমাদের শরীর হাইপার অ্যাক্টিভ দেখাবে সেটাই হচ্ছে অ্যালার্জেন্স। অ্যালার্জেন্স কী করবে, আমাদের বডির ইমিউনাইজেশনকে অ্যাক্টিভ করে দেবে, অর্থাৎ আমাদের ইমিউনিটিকে সক্রিয় করে দিবে। কারা এরা সংস্করণ করে, এক হচ্ছে আইজিই, এক হচ্ছে বেসোফিল, আর এক হচ্ছে মাস্ট সেল। এই আইজি কী করছে, আইজি তোমার হচ্ছে কি স্পেসিফিক রিয়াকশন দেখাচ্ছে, আর বেসোফিল হচ্ছে হিস্টামিন ক্ষরণ করছে, মাস্টকে হিস্টামিন সেরোটোনিন ক্ষরণ করছে। ক্লিয়ার? এই তিনজন মিলে কী করছে, এই অ্যালার্জিক রিয়াকশনটা দেখাচ্ছে এবং অ্যালার্জেন্সগুলোকে নষ্ট করে দিচ্ছে বডিতে। এবং এর ফলে কী সিমটম দেখা দেবে অ্যালার্জি হলে, আমাদের রানি নোজ, রানি আইজ হলো, তারপর হচ্ছে তোমার হচ্ছে কি অ্যাসমা, ইচিং দেখা দেবে সারা শরীরে, ইনফ্লামেশন দেখা দেবে। ওকে, এর জন্য আমাদের অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ ইউজ করা হয়, যেমন অ্যালেগ্রা। এছাড়া তোমার হচ্ছে কি যেগুলো সেরাটোনিন এবং স্টেরয়েড হরমোন কন্টেনিং অ্যান্টিজেন মেডিসিন খুব তাড়াতাড়ি তোমার অ্যালার্জিকে রিডিউস করে দেয়। এরপর হচ্ছে অটো ইমিউনিটি। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়লাম, যে কোনো একটা ফরেন সাবস্টেন্স যখনই আমাদের বডির মধ্যে ঢুকে যাবে, তখন আমাদের বডি কী করবে, সে ফরেন সাবস্টেন্সের অ্যাগেন্স্ট অর্থাৎ অ্যান্টিজেনের অ্যাগেন্স্টে তোমার রিয়্যাক্ট করবে, তারপরে অ্যান্টিবডি তৈরি হবে, বডি সে অ্যান্টিজেনটাকে ডেস্ট্রয় করে দেবে। এবং এটা কীভাবে করছে, কারণ বডির যে আমাদের শরীরের ইমিউন সিস্টেম যে রয়েছে তার ক্ষমতা রয়েছে কি, যে সেলফ এবং নন সেলফ সেলগুলোকে বা কম্পাউন্ডকে আলাদা করে চিনতে পারা, যে কোনটা ফরেন বাইরে থেকে আসা জিনিস আর কোনটা আমার বডির মধ্যেকার জিনিস। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার আমাদের ইমিউন সেল ফেল টু রিকগনাইজ সেলফ সেল অ্যান্ড ফরেন সেল। সেক্ষেত্রে কী করে, তারা আমাদের সেলফ সেলগুলোকে ধ্বংস করে দেয়। এবং ধ্বংস করার ফলে কী হচ্ছে, আমাদের অটো ইমিউন ডিজিজ হয়। অটো ইমিউন মানে হচ্ছে যখন নিজের ইমিউন সিস্টেম নিজের কোষগুলোকে ধ্বংস করে দিবে, তখন থেকে অটো ইমিউন বলা হয়। যেমন দেখো এখানে বলছে যে মেমোরি বেসড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে মেমোরি বেসড মানে কি, যে কোনো একটা অ্যান্টিজেনের উপস্থিতিতে যখন আমাদের সেল কী করলো, অ্যাকোয়ার্ড মানে অর্জিত, অর্থাৎ অ্যান্টিজেনের উপস্থিতিতে যখন আমাদের বডি সেল অ্যান্টিবডি তৈরি করলো এবং কিছু সেল মেমোরি সেল হিসেবে থেকে গেল ইন হায়ার ভার্টিব্রেট, মানে হিউম্যানের ক্ষেত্রে বলছে, বেসড অন দ্য এবিলিটি টু ডিফারেন্সিয়েট ফরেন অর্গানিজম। তার পৃথক করতে পারে কাকে, ফরেন অর্গানিজম অর্থাৎ প্যাথোজেন্স ফ্রম সেল, অর্থাৎ নিজস্ব কোষ থেকে ফরেন সাবস্টেন্সকে ওরা আলাদা করতে পারে। হোয়াইল উই স্টিল ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য বেসিস অফ দিস, যখন আমরা এর বেসিক জিনিসটাকে আমরা যখন বুঝতে পারি না, টু corollaries of this ability have to be two corollaries মানে হচ্ছে এই যে আমাদের বডি ইমিউন সিস্টেম সেটা কি করছে, বাইরের জিনিসকে আর আমাদের শরীরের জিনিসটাকে ওরা নিজে থেকে কিন্তু সেপারেট করে নিতে পারছে। টু কোরোলারিজ মিনস দুটো আলাদা জিনিসকে সেপারেট করতে পারছে ওরা। হোয়াইল উই স্টিল ডু নট, তারপর হচ্ছে কি অন হায়ার ভার্টিব্রেট ক্যান ডিস্টিংগুইশ ফরেন মলিকুলস অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন অর্গানিজম। তাহলে আমাদের ইমিউন সিস্টেম কী করলো, ফরেন অর্গানিজম এবং ফরেন সাবস্টেন্সকে ওরা আলাদা সেপারেট করে দিতে পারলো। মোস্ট অফ দ্য এক্সপেরিমেন্টাল ইমিউনোলজি ডিল উইথ দিস আসপেক্ট। বেশিরভাগ ক্ষেত্রে এই যে অনাক্রমবিদ্যা সেটা কী করে এই পদ্ধতির উপরেই চলে। টু সামটাইমস ডিউ টু জেনেটিক অ্যান্ড আদার আননোন রিজিয়ন্স, ডিউ টু জেনেটিক মানে জিনগত এবং অন্য অজানা কোনো কারণের জন্য দ্য বডি অ্যাটাকস সেল। সামটাইমস কখনো কখনো কী করছে, জেনেটিক কজ, অর্থাৎ যে সেলটা আছে সে সেলটার সঙ্গে ফরেন সেলের কোনো জেনেটিক মিল রয়েছে বলে, বা হয়তো তোমার কোনো অন্য অজানা কোনো কারণের জন্য কি হচ্ছে, নিজের কোষকে তারা অ্যাটাক করে দেয়, অ্যাটাক সেল। দিস রেজাল্ট ইন ড্যামেজ টু দ্য বডি অ্যান্ড ইজ কল্ড অটোইমিউন ডিজিজ। মানে হোয়েন our immune system attacks
its own cell that is called autoimmunity. The results in damage to the body and called autoimmune disease. যেমন রিউম্যাটয়েড আর্থারাইটিস, এই যে গেটে বাত টাইপের এক ধরনের অসুখ, সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে, আমাদের জয়েন্টের যে কার্টিলেজগুলো থাকে সেগুলো ক্ষয় হয়ে যায় এবং দুটো হাড় পরস্পর সংস্পর্শে চলে আসে, যার প্রচণ্ড ব্যথা হয়। রিউম্যাটয়েড আর্থারাইটিস একটা হচ্ছে তোমার অটো ইমিউন ডিজিজ। আর হচ্ছে মিসথেমিয়া গ্রেভিস রয়েছে, তারপর তোমার হচ্ছে পার্কিনসন ডিজিজ রয়েছে, এগুলো হচ্ছে সবই হচ্ছে স্কিজোফ্রেনিয়া ডিজিজ রয়েছে। এগুলো অটো ইমিউন সিস্টেম, যেখানে নিজের ব্রেন সেলগুলোকে নিজের কোষ ধ্বংস করতে থাকে। মানে এটা অনেকটা হচ্ছে সুইসাইডাল ব্যাগ, লাইসোজোমের মতো কাজ। লাইসোজোম যখন নিজের কোষকে নিজে ধ্বংস করতে থাকে তখন সেটাকে আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোম। সেরকমভাবে আমাদের নিজের ইমিউন সিস্টেম যখন নিজের কোষগুলোকে ধ্বংস করতে থাকে তখন সেটাকে অটো ইমিউন সিস্টেম আমরা বলছি। এবার ইমিউন সিস্টেম ইন দ্য বডি দেখো, প্রথম হচ্ছে কি দ্য হিউম্যান ইমিউন সিস্টেম কনসিস্ট অফ লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান মানে লসিকা তন্ত্র, টিস্যুস, কলা অ্যান্ড সেল, টিস্যুস অ্যান্ড সেল, টিস্যুস অ্যান্ড সেলস অ্যান্ড সলিউবল মলিকুলস লাইক অ্যান্টিবডি। সলিউবল মানে হচ্ছে কি, যারা আমরা জানি কি বি সেল মানে বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডিগুলো কোথায় থাকে, সেটা তোমার এর মধ্যে রক্তের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে, তাকে সলিউবল অ্যান্টিবডিজ বলা হচ্ছে। অ্যাজ ইউ হ্যাভ রিড, ইমিউন সিস্টেম ইজ ইউনিক ইন দ্য সেন্স দ্যাট ইট রেকগনাইজ ফরেন অ্যান্টিজেন। আমরা কি পড়েছি যে এরা হচ্ছে ইমিউন সিস্টেম হচ্ছে প্রত্যেকটা বডির ইমিউন সিস্টেম হচ্ছে আলাদা, যারা ফরেন সাবস্টেন্সকে ইউনিকলি তারা আইডেন্টিফাই করতে পারে। রেসপন্ড টু দিস অ্যান্ড রিমেম্বার দেম। ওকে, তার অ্যাগেনস্টে তোমার রেসপন্স দেখাচ্ছে এবং তাকে মনে রাখছে যে সে যদি সেকেন্ড টাইম ইনফেকশন করে তাহলে কিন্তু খুব দ্রুত তাকে নষ্ট করে দেবে। তাহলে ইমিউন সিস্টেম কী হচ্ছে দেখো, এক হচ্ছে ওরা ফরেন সাবস্টেন্স আর নিজের কোষকে আলাদা করছে, দ্বিতীয় হচ্ছে তাদেরকে মেরে ফেলছে, আবার মনেও রাখছে যে এই প্যাথোজেন যদি নেক্সট টাইম কখন অ্যাটাক করে তাহলে তার অ্যাগেনস্টে তৈরি হওয়া যে মেমোরি সেল রয়েছে সেটা সঙ্গে সঙ্গে কাজ করবে। দ্য ইমিউন সিস্টেম অলসো প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অ্যালার্জিক রিয়েকশন। তাহলে আমরা দেখলাম আইজিই, বেসোফিল সেল অ্যান্ড হচ্ছে মাস্ট সেল, তিনজন মনে কী করছে, অ্যালার্জিক রিয়াকশন দেখাচ্ছে। অটো ইমিউনিটি আবার কখনো কখনো কী হচ্ছে, ইমিউন সিস্টেম ফরেন সাবস্টেন্সকে আর নিজের সেলফ সাবস্টেন্সকে রেকগনাইজ করতে ভুলে যাচ্ছে এবং নিজের কোষকে মেরে ফেলছে। এটা অটো ইমিউনিটি দেখলাম। অর্গান ট্রান্সপ্লান্টেশন, যেখানে কেন অর্গান ট্রান্সপ্লান্ট মানে কি, ধরুন না কারোর কিডনি খারাপ হয়ে গেছে, তো কিডনি আমি ট্রান্সফার করলাম, কিন্তু কিডনি ট্রান্সফার করার আগে আমাকে সবচেয়ে মনে রাখতে হবে যে যত জেনেটিক্যালি সিমিলার বা কাছাকাছি তোমার লোকের মধ্যে কিডনি ট্রান্সপ্লান্ট হবে তত বেশি কী হবে, সেটা সেফ থাকবে বডিতে। আদারওয়াইজ তোমার মানে ডিস্ট্যান্ট রিলেটেড দূর সম্পর্কের মধ্যে হলে কি জেনেটিক্যাল ডিফারেন্টটা অনেক বেশি হবে, যার ফলে আমাদের শরীরে এমএইচসি কমপ্লেক্স সেই কিডনিটাকে ফরেন সাবস্টেন্স হিসেবে শনাক্তকরণ করবে এবং সেটাকে ধ্বংস করে দেবে। এটা গ্রাফট রিজেকশন বলা হয়ে থাকে। এবার দেখো লিম্ফয়েড অর্গান, প্রথম হচ্ছে লিম্ফয়েড অর্গান। দিজ আর দ্য অর্গান হোয়ার অরিজিন অ্যান্ড ম্যাচুরেশন অ্যান্ড প্রলিফারেশন অফ লিম্ফোসাইটস অকার। তা লিম্ফয়েড অর্গান হচ্ছে যেখানে আমাদের লিম্ফোসাইট, আসলে কী হয় আমাদের লিম্ফোসাইট, লিম্ফয়েড অর্গান, এই লিম্ফয়েড অর্গানের মধ্যে কী হয়, লিম্ফোসাইট তৈরি হয়, অর্গান লিম্ফোসাইট তৈরি হয়। এই লিম্ফোসাইট থেকে আবার আমাদের দুই ধরনের কোষ তৈরি হবে, একটা হচ্ছে বি সেল, একটা টি সেল। টি সেল ক্লিয়ার? বি সেল এবং টি সেল তৈরি হবে। বোন ম্যারো অ্যান্ড থাইমাস where immature lymphocyte differentiate into antigen sensitive lymphocyte. immature বলতে এই যে বি সেল এবং টি সেল যখন তৈরি হলো সেটা ম্যাচুরেশন কোথায় হবে, এটা বোন ম্যারোতে হবে, এটা টি সেল হচ্ছে তোমার থাইমাস গ্ল্যান্ডে হবে। আফটার ম্যাচুরেশন লাইক লিম্ফোসাইট মাইগ্রেট টু সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান লাইক স্প্লিন। তাহলে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান উদাহরণ কী হয়ে গেল, এক হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তো প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলতে কি, এটা হচ্ছে প্রাইমারিতে কী হচ্ছে, যেমন হচ্ছে কি বোন ম্যারো হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, বোন ম্যারো। অস্থিমজ্জ হচ্ছে তোমার প্রাইমারি লিম্ফয়েড অর্গান, এবং সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বলতে কী হচ্ছে, এখানে তৈরি হওয়ার পর এই বি সেল এবং টি সেল ম্যাচিওর হওয়ার জন্য, পরিপক্ক হওয়ার জন্য চলে যাবে, আবার সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যে যাবে।
লিম্ফ নোড, টনসিল, পেয়ার্স প্যাচেস অ্যান্ড অফ স্মল ইন্টেস্টাইন। তার লিম্ফ নোড কি, লসিকার যে ভালো থাকে তাদের নোডগুলোকে লিম্ফ নোড বলা হয়। টনসিল, আমাদের গলার কাছে টনসিলাইটিস বলে একটা গ্ল্যান্ড রয়েছে টনসিল। পেয়ার্স প্যাচ মানে আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে এক ধরনের কোষ রয়েছে, যে কোষগুলোর কাজ হচ্ছে যখন একটা ফুড আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যাচ্ছে তার মধ্যে যে জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলোর অ্যাগেনস্টে আমাদের ইমিউন সিস্টেমকে সক্রিয় করা, এটা হচ্ছে পেয়ার্স অফ প্যাচের কাজ। অ্যান্ড অ্যাপেন্ডিক্স, আমাদের যে অ্যাপেন্ডিক্স এর কাজটা অতটা ক্লিয়ার না, তবু বলছে এখানে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হিসেবে কাজ করছে। The secondary lymphoid organ provide the site for interaction of lymphocytes with the antigen. তার এখানে এসে কি করছে, লিম্ফোসাইট এবং অ্যান্টিজেনের মধ্যে রিয়াকশন হচ্ছে। সেকেন্ডারি প্রাইমারি লিম্ফয়েড অর্গানের মধ্যে লিম্ফোসাইটগুলো তৈরি হচ্ছে, আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যে কি হচ্ছে, তাদের মধ্যে অ্যান্টিজেনের সঙ্গে রিয়াকশন হচ্ছে, হুইচ দেন প্রলিফারেট টু বিকাম ইফেক্টর সেল। ইফেক্টর সেল বলতে ধরুন এখানে বি সেল থেকে 5 ধরনের অ্যান্টিবডি তৈরি হলো, টি সেল থেকে হেল্পার টি সেল তৈরি হলো, সাইটোটক্সিক টি সেল তৈরি হলো, সাপ্রেসার টি সেল তৈরি হলো, মেমোরি টি সেল তৈরি হলো, এগুলো হচ্ছে এফেক্টর সেল তৈরি হচ্ছে। মানে অ্যান্টিজেনের সঙ্গে এই সমস্ত অ্যান্টিবডি বা এই সমস্ত লিম্ফোসাইটের রিয়াকশনটা কোথায় হচ্ছে, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যে হচ্ছে। দ্য বোন ম্যারো ইজ দ্য মেন লিম্ফয়েড অর্গানস হোয়ার অল দ্য ব্লাড সেলস ইনক্লুডিং লিম্ফোসাইট আর প্রডিউস। তাহলে আমাদের বোন ম্যারো বলতে কি হচ্ছে, অস্থিমজ্জা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, যার মধ্যে সমস্ত ধরনের লিম্ফ্যাটিক টিস্যুগুলো তৈরি হচ্ছে। তা থাইমাস হচ্ছে আমাদের হার্টের উপর একটা ছোট্ট গ্ল্যান্ড, যেখানে তোমার টি সেলটা, এই যে টি সেল বা থাইমোসিন সেল, এটা কি হচ্ছে বোন ম্যারো তৈরি হলো, এখানে এসে তোমার ম্যাচিওর হয়। এই যে ব্লাড অর্গান লোবড অর্গান লোকেটেড নিয়ার দ্য হার্ট বিনিথ দ্য ব্রেস্ট বোন, অর্থাৎ আমাদের যে অস্থি মানে বুকের যে অস্থি রয়েছে সেই অস্থির নিচের দিকে তোমার এই থাইমাস গ্ল্যান্ডটা প্রেজেন্ট থাকে। থাইমাস ইজ কোয়াইট লার্জ অ্যাট দ্য টাইম অফ বার্থ but keeps reducing in size with age, and by the time of puberty it attend to reduce to very small in size. যত আমাদের ছোট অবস্থা থাকে তখন এই থাইমাস গ্ল্যান্ডটা আকারে বড় থাকে, যত আমাদের এজ বাড়তে থাকে থাইমাস গ্ল্যান্ডের সাইজটা ধীরে ধীরে কমতে থাকে, এবং বয়সকালে এসে আমাদের ইমিউন সিস্টেমটা অনেকটাই কমে যায়, তখন কিন্তু কেন কমে, এই থাইমাসটা রিডিউস হয়ে যাওয়ার জন্য। বোথ বোন ম্যারো অ্যান্ড থাইমাস provide micro environment for the development and maturation of T lymphocyte. আগে বলেছিলাম যে আমাদের বি সেলটা কি ম্যাচিওর হচ্ছে এবং তোমার তৈরি হচ্ছে কোথায়, বোন ম্যারোতে। কিন্তু যখন তুমি টি সেলের গল্প আসবে তো এটা তৈরি হচ্ছে কি বোন ম্যারোর মধ্যে, কিন্তু ম্যাচিওর হচ্ছে থাইমাস গ্ল্যান্ডের মধ্যে। The spleen is large bean-shaped organ. It mainly contains lymphocyte and phagocytes. The lymphocytes মানে হচ্ছে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আর ফ্যাগোসাইটস মানে হচ্ছে ফ্যাগোসাইটিক সেল, যারা তোমার কি করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তোমার রোগ জীবাণুকে ধ্বংস করে। ইট অ্যাক্ট অ্যাজ ফিল্টার অফ দ্য বডি বাই ট্র্যাপিং ব্লাড বর্ন মাইক্রো অর্গানিজম। কারণ আমাদের যে রক্তগুলো রয়েছে আরবিসি বা ডব্লিউবিসি, এগুলো এদের তো একটা নির্দিষ্ট আয়ু আছে, যারা আরবিসি 120 দিন বা ডব্লিউবিসি তোমার 5 থেকে 13 দিন। তো এই তাদের মানে বয়সের একটা 120 দিন পরে তারা কোথায় যায়, তারা স্প্লেনে গিয়ে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। আবার মাইক্রো অর্গানিজমগুলো এই স্প্লেনে এসে ভেঙে পড়ে। লিম্ফ নোডস আর স্মল সলিড স্ট্রাকচার লোকেটেড এট ডিফারেন্ট পয়েন্ট অ্যাট দ্য লিম্ফ্যাটিক সিস্টেম। আমাদের যে লসিকা সিস্টেম রয়েছে, আমাদের লসিকাতন্ত্র রয়েছে, সেই লসিকাতন্ত্রের একটা lobed structure, nodes are small solid structure located at different points along the lymph system. Lymph nodes serve to trap the lymph node এর কাজ কি, lymph node এর কাজ হচ্ছে trap the microorganism and other antigen which happen to get into the lympho and tissue fluid. তাহলে কি হচ্ছে, আমাদের শরীরের যে মানে কোষ রস রয়েছে বা দেহের মধ্যে যে সমস্ত অ্যান্টিজেনগুলো রয়েছে সেগুলোকে ট্র্যাপ করার কাজটা হচ্ছে আমাদের লিম্ফয়েড অর্গানের। ওকে, যেমন তোমার স্প্লিনের হলো, যেমন বিশেষ করে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের কাজ হচ্ছে অ্যান্টিজেনগুলোকে ট্র্যাপ করা, প্রাইমারি লিম্ফয়েড অর্গানের কাজ হচ্ছে অ্যান্টিবডিগুলো তৈরি করা, অর্থাৎ লিম্ফোসাইটগুলোকে তৈরি করা। এবং তার সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান যেগুলো থাকলো সেগুলোর মধ্যে কি হচ্ছে, অ্যান্টিজেন এবং লিম্ফোসাইটের মধ্যে রিয়াকশন হচ্ছে বা ইমিউনাইজেশন অ্যাক্টিভিটি, যার ফলে আমাদের সেই জীবাণুগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। There is a lymphatic tissue, there is a
লিম্ফ্যাটিক টিস্যু অলসো লোকেটেড উইদিন দ্য লাইনিং অফ মেজর ট্র্যাক্ট, যেমন হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট, আমাদের শ্বাসনালী যে রয়েছে, ডাইজেস্টিভ ট্র্যাক্ট অর্থাৎ আমাদের যে খাদ্যনালী রয়েছে, বা তোমার ধরে নাও ইউরোজেনিটাল ট্র্যাক্ট অর্থাৎ আমাদের যে মূত্রনালী রয়েছে তার ইনার ওয়াল যেটা রয়েছে সেখানে কি রয়েছে, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু রয়েছে। মিউকোসা মানে এখানে মিউকাস ক্ষরণ হয়। মিউকাস ক্ষরণ মানে কি, যে এখানে মিউকাস কি একদম আঠালো চটচটে পদার্থ যেটা কি করে ওই অ্যান্টিজেনগুলো মাইক্রো অর্গানিজমগুলো ট্র্যাপ করে নেয়। ইট কনস্টিটিউট অ্যাবাউট 50% অফ দ্য লিম্ফয়েড টিস্যু ইন দ্য হিউম্যান বডি। তাহলে মল্ট মানে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু কোথায় পাওয়া যাচ্ছে, আমাদের ইনার ওয়াল অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড ইউরিনারি সিস্টেম। ওকে, তো এরা কি করছে, এরা তোমার হচ্ছে মাইক্রো অর্গানিজম ট্র্যাপ করছে এবং লিম্ফোসাইটের সঙ্গে তাদের রিয়াকশনটাকে অ্যাক্সেলারেট করে স্টিমুলেট করার ফলে আমাদের বডিতে ইমিউনিটি তৈরি হচ্ছে। তাহলে এখানে ওভার হচ্ছে কি, একটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তো প্রাইমারি লিম্ফয়েড অর্গান যেমন বোন ম্যারো এবং থাইমাস, আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হয়ে গেল তোমার স্প্লিন, তারপর লিম্ফ নোড, তারপর হচ্ছে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু মল্ট। তার প্রাইমারি লিম্ফয়েড অর্গানের কাজ হচ্ছে লিম্ফোসাইটগুলো তৈরি করা এবং ম্যাচিওর করা। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের কাজ হচ্ছে মাইক্রো অর্গানিজমগুলোকে ট্র্যাপ করা এবং সেগুলোকে লিম্ফোসাইটের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করানো। ওকে, নেক্সট পেজ। এখানে হচ্ছে এইডস। তো এইডস মানে হচ্ছে একটা ডিজিজ। এর নামটা দেখো, বলছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অর্জিত, অর্থাৎ যে অর্জিত ইমিউন সিস্টেম কি, অর্জিত মানে বি সেল, অ্যান্টি সেল, এ দুটো আমাদের অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম। তো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, যে জিনিসগুলো অ্যাকোয়ার্ড হয়েছে আমাদের, সেই ইমিউন সিস্টেমের ডেফিসিয়েন্সি অভাব দেখা দিবে। কার ফলে, যখন এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, দেখো হিউম্যান মানুষের ইমিউনো ডেফিসিয়েন্সি মানে অনাক্রম্যতার অভাব দেখা দিবে যে ভাইরাসের উপস্থিতিতে, তাকে এইচআইভি বলা হচ্ছে। এবং এই ডেফিসিয়েন্সির যে রোগ হবে তাকে এইডস বলা হচ্ছে। দিস মিনস ডেফিসিয়েন্সি অফ ইমিউন সিস্টেম অ্যাকোয়ার্ড ডিউরিং দ্য লাইফ টাইম অফ অ্যান ইন্ডিভিজুয়াল, ইন্ডিকেটিং দ্যাট ইট ইজ নট এ কনজেনিটাল ডিজিজ। কনজেনিটাল ডিজিজ মানে হচ্ছে যেটা indicate that it is not a congenital disease. মানে congenital বলতে হচ্ছে জন্মগত, congenital মানে হচ্ছে জন্মগত, from birth. Syndrome means a group of symptoms. Syndrome মানে হচ্ছে কি symptoms দেখাচ্ছে। AIDS was first reported in 1981, 1981 খ্রিস্টাব্দে প্রথম এইডস আবিষ্কার হয়েছিল। অ্যান্ড ইন দ্য লাস্ট 25 ইয়ার্স, এই যে আমাদের গত 25 বছরে, ইট হ্যাড স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিলিং মোর দ্যান 25 মিলিয়ন পার্সন। ওকে, তাহলে এই গত 1981 প্রথম ধরা পড়ে এবং গত 25 বছর সেটা মোটামুটি তোমার 25 মিলিয়ন পিপুলকে ধরা পড়েছে। এখন তো প্রতি বছর 10 লক্ষ করে লোক আক্রান্ত হয় তোমার এইডসে, মোটামুটি অ্যাভারেজ একটা। The AIDS is caused by human immunodeficiency। নামটা দেখো, হিউম্যান মানুষের ইমিউনো অনাক্রম্যতন্ত্র ডেফিসিয়েন্সি অভাব হয়ে যাচ্ছে, কার দ্বারা, যে ভাইরাসের দ্বারা, তাকে বলছি আমরা এইচআইভি ভাইরাস। এ মেম্বার অফ গ্রুপ অফ ভাইরাস কল রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস বলা হচ্ছে কি, আরএনএ ভাইরাসকে বলা হয় রেট্রোভাইরাস, আরএনএ ভাইরাসকে বলা হয় রেট্রোভাইরাস। হলো তারপর হচ্ছে হুইচ হ্যাভ অ্যান এনভেলপ এনক্লোজিং আরএনএ জেনোম, তাদের মধ্যে কি দুটো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ রয়েছে। ট্রান্সমিশন অফ এইচআইভি ইনফেকশন, তাহলে এখানে কি বলবে, যে টু স্ট্র্যান্ড অফ আরএনএ, দুখানা স্ট্র্যান্ড থাকে এর মধ্যে। এবার এইচআইভি ইনফেকশনটা কীভাবে ছড়ায়, প্রথম হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড পারসন। ইনফেক্টেড পারসনের সঙ্গে যদি সেক্সুয়াল কন্ট্যাক্ট হয় তাহলে সেখানে কিন্তু ডিজিজটা ছড়িয়ে যাবে। বাই ট্রান্সফিউশন অর কন্টামিনেটেড ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট, তখন একটা বডি থেকে যখন অন্য একটা বডিতে ব্লাড ট্রান্সফার করা, ব্লাড ট্রান্সফিউশন করা হয়, তো ব্লাড ট্রান্সফিউশনের সময় তোমার কি এটা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, অসুস্থ ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তি ছড়িয়ে পড়ে। বাই শেয়ারিং ইনফেক্টেড নিডল, অ্যাজ ইন দ্য কেস অফ ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজার্স, যারা হয়তো যে হিরোইন, কোকেন, এই সমস্ত ড্রাগসগুলো যারা ইন্ট্রাভেনাসের মধ্যে ভেনের মধ্যে ইনজেক্ট করে,
যেটাকে ইন্ট্রাভেনাস ইনজেকশন বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে কী হয়, সেই একই সিরিঞ্জ ব্যবহার করার জন্য তাদের মধ্যে ইনফেক্টেড পার্সন থেকে হেলদি পার্সনের মধ্যে এই ডিজিজটা ছড়িয়ে পড়ে। আরেকটা হচ্ছে কি ফ্রম ইনফেক্টেড মাদার টু হার চাইল্ড থ্রু প্লাসেন্টা, এবং মা যদি আক্রান্ত হয় তা প্লাসেন্টার মাধ্যমে কিন্তু ভ্রূণের মধ্যেও এই ডিজিজটা ছড়িয়ে পড়বে। তাহলে এই 4টা পদ্ধতির মাধ্যমে এই ডিজিজটা ছড়ায়। কারোর সঙ্গে কিসিং করলে, পাশে থাকলে, জিনিস ব্যবহার করলে হয় না, যতক্ষণ না ব্লাড কন্ট্যাক্ট আসবে। So people who are at the high risk of getting this infection includes individual who have multiple sexual partner. তো কি তার কারণে বেশি আক্রান্ত হচ্ছে যাদের অনেকগুলো সেক্সুয়াল পার্টনার রয়েছে। ড্রাগ অ্যাডিক্ট হু টেক ড্রাগ ইন্ট্রাভেনাসলি, আর কারা, যারা হচ্ছে বিভিন্ন নেশার আক্রান্ত হচ্ছে এবং ইনজেকশনের মাধ্যমে ভেনের মধ্যে ড্রাগ নিচ্ছে। ইন্ডিভিজুয়ালস হু রিকোয়ার রিপিট ব্লাড, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কী হচ্ছে, বা লিউকেমিয়ার ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন করতে হয় রিপিটেডলি, সেক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। চিলড্রেন বর্ন টু অ্যান HIV ইনফেক্টেড মাদার, আবার HIVর মা থেকে, HIV আক্রান্ত মাদার থেকে যে সমস্ত বাচ্চাগুলো তৈরি হবে জন্ম নেয় তাদের ক্ষেত্রে তোমার আক্রান্ত হয়। ডু ইউ নো হোয়েন ডু পিপল নিড রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন? রিপিটেড ব্লাডকে বারবার তোমার ব্লাড নিতে হচ্ছে, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে নিতে হচ্ছে। ফাইন্ড আউট, মেক a list of such conditions. It is an important note that HIV or AIDS is not spread by mere touch or physical contact. তাহলে HIV যে রোগটা রয়েছে সেটা কারোর সঙ্গে টাচ করলে, স্পর্শ করলে বা ফিজিক্যাল কন্ট্যাক্ট করলে সেটা স্প্রেড হয় না। ইট স্প্রেডস অনলি থ্রু বডি ফ্লুইড, মানে আমাদের ব্লাডের যে সিরাম তার মাধ্যমে কিন্তু ট্রান্সফার হয়। ইট ইজ হেন্স ইম্পারেটিভ ফর দ্য ফিজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ওয়েলবিং। It is hence imperative to physical and physiological health. তা বলছে that the HIV/AIDS infected person are not isolated from family or society. সুতরাং HIV infected personকে ফ্যামিলি থেকে আলাদাভাবে আইসোলেট করার কোনো দরকার নেই। There is always a time lag between the infection and appearance of symptoms. তাহলে যখন ভাইরাস রোগটা যখন আমাদের মানে HIV যখন আমাদের বডিতে ইনফেক্ট করছে, সেই ইনফেক্ট করা থেকে তার সিমটম অ্যারাইজ হতে টাইম লাগে 2 থেকে 10 বছর। যার ফলে কি হয়, যখন সিমটমটা ধরা পড়ে আমাদের ইমিউন সিস্টেম টোটালি ব্রেক হয়ে যায়। আসলে এডস কী করে, আমাদের যে বডিতে রয়েছে কি, আমাদের বডিতে রয়েছে হেল্পার টি সেল। এই হেল্পার টি সেল কী করে, সাইটোটক্সিক টি সেলকে তৈরি করে, স্টিমুলেট করে তৈরি হওয়ার জন্য, আবার বি সেলকে তৈরি হওয়ার জন্য স্টিমুলেট করে। কিন্তু এই এইডস ভাইরাস কী করে, আমাদের হেল্পার টি সেলটাকেই তোমার অ্যাটাক করে দেয়, যার ফলে আমাদের আর অন্য সাইটোটক্সিক টি সেল বা বি সেল এগুলো তৈরি হওয়ার সুযোগ পায় না, যার ফলে আমাদের বডিতে ইমিউন সিস্টেমটা পুরোপুরি কোল্যাপস হয়ে যায়, ব্রেকডাউন হয়ে যায় এবং আমরা ইনফেক্টেড হয়ে যাই, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কেন কমে? কারণ ইমিউন সিস্টেম যদি আমাদের লিম্ফোসাইট তৈরি না হয় তাহলে কি হবে, আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হবে না। বলে হালকা হয়তো জ্বর সর্দি হলো, সেটাই সেরে উঠছে না, কারণ জ্বর সর্দিগুলো সেরে ওঠায় কি, বা যে কোনো ডিজিজ আমাদের সেরে ওঠে কার দ্বারা, ইমিউনিটির মাধ্যমে। এখানে ইমিউনিটি তৈরি হচ্ছে না। এবার দেখো আরেকটা মজাদার ঘটনা এখানে, যে এই রেট্রোভাইরাসটা কীভাবে আমাদের বডিতে ইনফেকশন করে। কারণ রেট্রোভাইরাস হচ্ছে কি আরএনএ ভাইরাস, আর হিউম্যান হচ্ছে তোমার ডিএনএ, হিউম্যান কন্টেন্ট ডিএনএ। তাহলে কি করে, এই যে তোমার HIV ভাইরাসের মধ্যে কি রয়েছে, একটা এনজাইম রয়েছে, তার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তো রিভার্স ট্রান্সক্রিপ্টের কাজ হচ্ছে আরএনএ থেকে ডিএনএ কনভার্ট করা। নর্মালি আমাদের কি হয়, প্রোটিন সংশ্লেষণের সময় ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন হয়, কিন্তু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে তোমার এরা HIVরা আরএনএ থেকে ডিএনএ তৈরি। এখন একটা ভাইরাসের মধ্যে কি থাকে, কিছুই থাকে না, শুধুমাত্র একটা জেনেটিক মেটেরিয়াল থাকে এবং কিছু হালকা জিন থাকলো এবং তোমার বাইরের দিয়ে একটা ক্যাপসিডের আবরণ থাকবে, সেটা নাও থাকতে পারে, বাস। তো এবার হচ্ছে কি, রেট্রোভাইরাসের ক্ষেত্রে দেখো, এই যে একটা ভাইরাসের মধ্যে শুধু কি রয়েছে, ওদের যে জেনেটিক মেটেরিয়ালটা রয়েছে। এবার ভাইরাল আরএনএ কোর, ভাইরাস ইনফেক্টেড নর্মাল সেল, এটা ধরেন একটা সেল, একটা কোষ, নর্মাল সেল, এটা নর্মাল সেল। তো আমাদের কি রিসেপ্টরের মাধ্যমে কি ভাইরাসের আরএনএটা তো উঠে গেল ভিতরে, ভাইরাল আরএনএ ইজ ইন্ট্রোডিউস ইনটু দ্য সেল। ভাইরাল ডিএনএ ইজ প্রডিউসড বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তাহলে এটা ছিল আরএনএ থেকে কী তৈরি হলো, ডিএনএ তৈরি হয়ে গেল, কার দ্বারা হলো, এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে।
এবার হচ্ছে কি এই ডিএনএটা কি হলো আমাদের বডিতে যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ রয়েছে সেই ডিএনএর সঙ্গে কি করলো এরা ওদের ডিএনএটাকে অ্যাটাচ করে দিল। বলে আমাদের যে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে প্রোটিন তৈরি হয় সে পুরো মেশিনারিটাকে ও নিজের মধ্যে নিয়ে চলে আসলো। অর্থাৎ তো ওর ডিএনএ আরও কপি তৈরি করতে পারে, আরও ভাইরাস তৈরি করতে পারে। আর প্রতিদিন মোটামুটি 2 কোটি করে ভাইরাস তৈরি করে, অ্যাভারেজে 2 কোটি ভাইরাস তৈরি করে আমাদের বডির মধ্যে। তো এই ডিএনএটাকে কি করো এটাকে অ্যাটাচ ইন্টিগ্রেজ বলে একটা এনজাইম রয়েছে, ইন্টিগ্রেজ বলে একটা জিন থাকে বা এনজাইম থাকে এই ভাইরাসের মধ্যে। এই ইন্টিগ্রেজ এনজাইমের মাধ্যমে ওরা ওদের ডিএনএটাকে আমাদের ডিএনএর সঙ্গে অ্যাটাচ করে দিল। এবার নর্মাল যে আমাদের ডিএনএ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রসেস হয়, সে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে তার ডিএনএটা অনেক কপি তৈরি করে নিল। ওকে, কপি তৈরি করার পরে সে রেপ্লিকেশনের মাধ্যমে কী তৈরি করলো, ডিএনএ তৈরি করলো। আবার তোমার কি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে বাইরে দিয়ে ক্যাপসিডের কোট প্রোটিন তৈরি করে নিল। করার পর আবার অনেকগুলো তৈরি হওয়ার পর তারা সেলকে বাস্ট করে বাইরে বেরিয়ে গেল। অর্থাৎ হিউম্যান বডির সেলের মেশিনারিকে কাজে লাগিয়ে তারা নিজে ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, এবার বলছি আমরা আফটার গেটিং ইনটু দ্য বডি অফ দ্য পারসন দ্য ভাইরাস এন্টার ইনটু ম্যাক্রোফেজেস। মানে বলছে এখানে যে এইচআইভি ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করার পর আমাদের শরীরে প্রবেশ পারসন বডি দ্য এন্টার্স ইনটু ম্যাক্রোফেজ মানে ফ্যাগোসাইটিক কোষ where RNA genome of the virus replicate to form viral DNA with the help of the enzyme reverse transcriptase। মানে এইচআইভি ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করার পরে সেটা কোথায় যায়, সেটা ম্যাক্রোফেজের মধ্যে যায়। ম্যাক্রোফেজ আসলে কি এক ধরনের ফ্যাগোসাইটিক কোষ যা ব্যাকটেরিয়া বা অন্যান্য পরজীবীদের ফ্যাগোসাইটিস পদ্ধতিতে ধ্বংস করে দেয়। ম্যাক্রোফেজের মধ্যে যাওয়ার পরে তার মধ্যে কি থাকে, ভাইরাসের মধ্যে থাকে আরএনএ জেনোম। সেটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে সে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। This viral DNA gets incorporated into the host cell's DNA and the host cell's DNA and directed the infected cells to produce virus particle। তারপর কি করে, এই যে ডিএনএর দ্বারা, তাহলে আমরা হচ্ছে কি মানুষ হচ্ছে তোমার ডিএনএ কন্টেনিউ অর্গানিজম। তাই এই ডিএনএটা মানুষের যে জেনোম থাকে অর্থাৎ ডিএনএ থাকে সেই ডিএনএর সঙ্গে ইন্টিগ্রেজ বলে একটা এনজাইম বলে একটা এনজাইম থাকে ভাইরাসের মধ্যে, যার মাধ্যমে এরা কী করে হিউম্যান ডিএনএর সঙ্গে জিনিসটাকে যুক্ত করে দেয়। যুক্ত করার ফলে আমাদের তো নর্মালি কি রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রসেস হচ্ছে। এই রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে সে কী করে নতুন করে রেপ্লিকেশন নতুন ডিএনএ তৈরি করে। তার ফলে কি নতুন ভাইরাস তৈরি হয় এবং ভাইরাসের বাইরের দিকে যে আবরণ থাকে ক্যাপসিড তা ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে উৎপন্ন প্রোটিনের দ্বারা তৈরি হয়ে যায়। তারপরে দ্য ম্যাক্রোফেজেস কন্টিনিউ টু প্রডিউস ভাইরাস অ্যান্ড ইন দিস ওয়ে অ্যাক্ট লাইক এইচআইভি ফ্যাক্টরি। মানে বলছে এই যে ম্যাক্রোফেজের মধ্যে কি হচ্ছে এই জিনিসগুলো তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে কি একসময় এটা ভাইরাস তৈরির একটা ফ্যাক্টরিতে পরিণত হয়ে যায়। ম্যাক্রোফেজটা আসলে ভাইরাস তৈরির একটা ফ্যাক্টরিতে পরিণত হয়, কারণ প্রতিদিন এই এইচআইভি ভাইরাস আমাদের দেহে মোটামুটি 2 কোটি করে ভাইরাস তৈরি করতে পারে। সাইমultaneously একইভাবে এইচআইভি এন্টার্স ইনটু হেল্পার টি সেল। তা তৈরি হলো কোথায়, তৈরি হলো ম্যাক্রোফেজকে বলা হচ্ছে ফ্যাক্টরি অফ দ্য এইচআইভি প্রডিউসিং। তা ম্যাক্রোফেজ থেকে এটা অ্যাটাক করলো কোথায়, এটা অ্যাটাক করলো গিয়ে হেল্পার টি সেলকে অ্যাটাক করছে। রেপ্লিকেট অ্যান্ড প্রডিউস প্রোজেনি ভাইরাস, অর্থাৎ এরপর হেল্পার টি সেলের মধ্যে সে কী করলো নতুন নতুন ভাইরাসের কপি তৈরি করতে শুরু করলো। দ্য প্রোজেনি ভাইরাস রিলিজ ইন দ্য ব্লাড অ্যাটাক আদার টি লিম্ফোসাইট। প্রচুর ভাইরাস তৈরি হয়ে গেল ম্যাক্রোফেজের মধ্যে, তখন ম্যাক্রোফেজ থেকে আবার কি হেল্পার টি সেল, এরপরে ব্লাডের মধ্যে চলে আসলো, ব্লাড থেকে তখন অন্য টি লিম্ফোসাইটগুলোকে
টি লিম্ফোসাইটগুলোকে অ্যাটাক করলো। টি লিম্ফোসাইট বলতে এখানে সাইটোটক্সিক টি সেল রয়েছে, তারপরে তো সাপ্রেসর টি সেল রয়েছে, এগুলোকে অ্যাটাক করতে শুরু করলো। দিস ইজ রিপিটেড লিডিং টু দ্য প্রোগ্রেসিভ ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ, যত হেল্পার টি সেলকে অ্যাটাক করছে তারপর কি হেল্পার টি সেলের নাম্বারটা কি হচ্ছে, কমে যাচ্ছে। আর হেল্পার টি সেলের কাজ কি, এটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল তৈরি করা এবং সঙ্গে সঙ্গে বি সেলকে স্টিমুলেট করা টু প্রডিউস অ্যান্টিবডি। ক্লিয়ার? তো এবার হেল্পার টি সেল যদি নষ্ট হয়ে যায় তাহলে অ্যান্টিবডিও তৈরি হবে না, ওদিকে তোমার আবার সাইটোটক্সিক টি সেলও সেরকম তৈরি হতে পারবে না। ডিউরিং দিস পিরিয়ড দ্য পার্সন সাফার ফ্রম বাউটস অফ ফিভার, ডায়রিয়া অ্যান্ড ওয়েট লস। যখন এই শরীরের মধ্যে প্রচুর পরিমাণে এইচআইভি ভাইরাস তৈরি হচ্ছে, সেই সময় আমাদের শরীর কী হচ্ছে, কী কী ডিজিজে ভুগছে, সেই সময় প্রচুর জ্বর হবে, অত্যন্ত জ্বর হবে, দ্বিতীয় হচ্ছে কি ডায়রিয়া হবে, এবং হচ্ছে কি ওয়েট লস হবে। ডিউ টু ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ টি লিম্ফোসাইট, এই যে টি লিম্ফোসাইটের নাম্বারটা কী হচ্ছে, কমে যাচ্ছে। টি লিম্ফোসাইট কী করে, মেনলি ভাইরাসের এগেনস্টে কাজ করে। দ্য পার্সন স্টার্ট সাফারিং ফ্রম ইনফেকশনস বা দ্যাট কুড হ্যাভ বিন আদারওয়াইজ ওভারকাম সাচ এস ডোজ ডিউ টু ব্যাকটেরিয়াল স্পিসিস, স্পেশালি মাইক্রোব্যাকটেরিয়াম, ভাইরাসেস, ফাঞ্জাই অ্যান্ড ইভেন প্যারাসাইট লাইক ট্যাক্সোপ্লাজমা। এর মানে হচ্ছে কি, যে এই টি লিম্ফোসাইটগুলো নষ্ট হওয়ার ফলে শরীরের ইমিউন সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, এবং নষ্ট হওয়ার জন্য কী হচ্ছে, খুব সাধারণ ব্যাকটেরিয়াল ডিজিজ যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের মাধ্যমে হচ্ছে, বা অন্য কোনো ভাইরাসের মাধ্যমে হচ্ছে, বা অন্য কোনো ফাঙ্গাস বা কোনো প্যারাসাইট লাইক টক্সোপ্লাজমা এদের মাধ্যমে ইনফেকশন, সেই ইনফেকশনটা কিন্তু সেরে উঠছে না, কারণ এরা হচ্ছে মেন আমাদের ইমিউন সেলটাকে তো নষ্ট করে দিচ্ছে, হেল্পার টি সেলটাকেই নষ্ট করে দিচ্ছে। তারা বলছে দ্য পেশেন্ট বিকাম টু শো ইমিউন ডেফিসিয়েন্ট, তার পেশেন্ট কী হচ্ছে, ইমিউন ডেফিসিয়েন্ট হয়ে যাবে। ইমিউনিটি মানে কি, ইমিউনিটির অভাব হয়ে যাবে। দ্যাট হি অর সি ইজ আনএবল টু প্রোটেক্ট হিমসেলফ বা হারসেলফ অ্যাগেন্স্ট দ্য ইনফেকশন। বলে তার কী হলো, আমাদের যখন বডিতে ইমিউন সিস্টেম নাই থাকবে, তখন কী হবে, আমাদের তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। বলে যে কোনো ডিজিজ যদি আমার বডিতে হয়, সেই ডিজিজে আমরা কী হয়ে যাব, এফেক্টেড হয়ে যাব। তারপর বলছে এখানে দেখো, এ ওয়াইডলি ইউজ ডায়াগনস্টিক টেস্ট, তাহলে বোঝা গেল কি, যে মানে ভাইরাস, এইচআইভি ভাইরাস আমাদের শরীরের মধ্যে প্রবেশ করার পর ম্যাক্রোফেজে গেল, ম্যাক্রোফেজে রিভার্স ট্রান্সক্রিপ্টের উৎসেচকের মাধ্যমে নিজের আরএনএকে ডিএনএতে কনভার্ট করে দিল, এবং আমাদের শরীরে উপস্থিত ডিএনএর সঙ্গে সে নিজে ইন্টিগ্রেজ বলে একটা এনজাইমের মাধ্যমে ভাইরাস নিজের ডিএনএটাকে অ্যাটাচ করে দিল। এবং অ্যাটাচ করার ফলে যখন সে আমাদের ডিএনএ যখন রেপ্লিকেশন হচ্ছে, তখন ওখানে নতুন নতুন ডিএনএ তৈরি হচ্ছে ভাইরাসের। আবার রেপ্লিকেশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে কী হচ্ছে, নতুন নতুন প্রোটিন তৈরি হচ্ছে, যেগুলো বাইরের দিয়ে ক্যাপসিড বা ক্যাপসুমিয়া প্রোটিন তৈরি করে নিচ্ছে। এবং যখন প্রচুর পরিমাণে ভাইরাস তৈরি হচ্ছে, তারপর স্যার ভাইরাসগুলো কী করলো, সে হেল্পার টি সেলকে অ্যাটাক করলো। হেল্পার টি সেল তখন অ্যাটাক করার পরে সেখান থেকে ব্লাড ভেসেলের মাধ্যমে অন্যান্য টি লিম্ফোসাইটের সংস্পর্শে এসে তাদেরকে ইনফেক্ট করে দিল। এর ফলে কী হচ্ছে, আমাদের ইমিউন সিস্টেমটা টোটালি কোল্যাপস হয়ে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে, যে আমার শরীরে যদি কোনো সাধারণ ডিজিজও হয়, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম, লেপ্রি, তারপর হচ্ছে তোমার ডায়রিয়া হতে পারে, বা হতে পারে কোনো ভাইরাস ডিজিজ, বা কোনো ফাঙ্গাল ডিজিজ, বা কোনো প্যারাসাইট টক্সোপ্লাজমা লাইক ডিজিজ যদি হয়, তবে সেগুলো আমরা রিকভার করতে পারি না। এসব আমাদের কী হয়, বাউটস অফ ফিভার, প্রচুর জ্বর হয়, তারও ডায়রিয়া হয়, এবং ওয়েট লস হয়ে যায়। এবার এই এইডসকে শনাক্তকরণ কীভাবে করব, এইডসকে ভাইরাস যেহেতু আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় না, বা কালচার করা যায় না, তাই ভাইরাসের মানে ডিটারমাইনের একটাই পথ হচ্ছে ব্লাডের মধ্যে যে প্রোটিন স্যাম্পেলের উপস্থিতির উপর। ব্লাড টেস্ট করলে ব্লাডে যদি এক্সট্রা কোনো প্রোটিন থাকে, যে ফরেন পার্টিকেলস বলছি আমরা, তবে সেই প্রোটিনটাকে শনাক্তকরণ করতে হবে। এবং এর জন্য কী ব্যবহার করা হয়, এর জন্য তোমার এলাইজা বলে একটা টেস্ট, এনজাইম লিঙ্কড ইমিউনোজরবেন্ট অ্যাসে বলে একটা টেস্ট করা হয়। টেস্টের মাধ্যমে অ্যান্টিবডির উপস্থিতিতে রক্তের মধ্যে অ্যান্টিজেনের শনাক্তকরণ করা হয়। ট্রিটমেন্ট অফ এইডস উইথ অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগস ইজ অনলি পার্শিয়ালি এফেক্টিভ। মানে অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ, মানে রেট্রোভাইরাস প্রতিরোধী কিছু ড্রাগ এর মধ্যে অল্প পরিমাণে কাজ করে। দে ক্যান অনলি প্রলংড দ্য লাইফ অফ দ্য পেশেন্ট, তারা কী করে, যে রোগীর জীবনযাত্রাটাকে, জীবনের সময়টাকে, লাইফ স্প্যানটা কিছুটা বাড়িয়ে দেয়, বাট ক্যান নট প্রিভেন্ট দ্য ডেথ, কিন্তু মৃত্যু থেকে বাঁচাতে পারে না। বলছে এখানে যে কিছু অ্যান্টি রেট্রোভাইরাল মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো যেমন অ্যাজাইডোথাইমিডিন বা অ্যাজাইডোভুডিন, এগুলো হচ্ছে তোমার মেডিসিন।
অ্যাজাইডোথাইমুডিন, তারপর হচ্ছে কি অ্যাজাইডোভুডিন, এই সমস্ত যে ভুডিন তোমার মেডিসিনগুলো আছে, এগুলো কি করতে পারে, এগুলো তোমার ভাইরাসের ইনফেকশনটাকে কিছুটা হলেও প্রতিরোধ করে রাখতে পারে এবং তার রোগী অনেকদিন কিছুদিন বাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে কোনোভাবে তাকে বাঁচানো যায় না। এবার তাহলে প্রিভেন্ট এইডস, তাহলে এইডসটাকে কীভাবে আমরা কন্ট্রোল করব? অ্যাজ এইডস হ্যাজ নো কিওর, যদিও এইডসের কোনো নিশ্চিত ঠিক নেই, অর্থাৎ ঠিক হবে না। প্রিভেনশন ইজ দ্য বেস্ট, তাহলে যখন একটা রোগ সারবে না, তো রোগটা থেকে প্রতিরোধ করতে করার ক্ষমতা রাখতে হবে, রোগটাকে ঠেকানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন দেখো বলছে HIV ইনফেকশন মোর অফেন স্প্রেড ডিউ টু কনসিয়াস বিহেভিয়ার প্যাটার্ন অ্যান্ড ইজ নট সামথিং দ্যাট হ্যাপেন ইনঅ্যাডভার্টেন্টলি। মানে বলতে চাইছি এখানে যে এই যে HIV ডিজিজটা ছড়াচ্ছে কিসের, আমাদের সচেতন মস্তিষ্কের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, ওকে, এবং এটাকে সহজে কন্ট্রোল করা যাবে। তারপর হচ্ছে কি ইজ নট সামথিং দ্যাট হ্যাপেন ইনঅ্যাডভার্টেন্টলি, অর্থাৎ অবচেতনভাবে এই জিনিসটা ঘটছে না। যেমন ইনঅ্যাডভার্টেন্টলি মানে হচ্ছে যেমন ধরুন নিউমোনিয়া, একজন লোক নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে আছে, সে নিউমোনিয়া আক্রান্ত হওয়ার ফলে কি যখন হাঁচি দিচ্ছে তখন পাশের লোককে ইনফেকশন হচ্ছে, একবার তোমরা ছড়িয়ে যাচ্ছে, এটা অবচেতনভাবে হয়ে যাচ্ছে কাজটা। টাইফয়েডের ক্ষেত্রে খাদ্য এবং জলের মাধ্যমে রোগটা ছড়িয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানি যে HIV ডিজিজটা রয়েছে সে ছড়াচ্ছে কার মাধ্যমে, সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে, ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, মা থেকে সন্তানের মধ্যে এই রোগটা ছড়িয়ে পড়ে। তো যেগুলো মাধ্যমে ছড়াচ্ছে সেগুলো হচ্ছে কনসিয়াসনেস, অর্থাৎ সেগুলো আমরা সচেতনভাবে বুঝতে পারি। may take place due to poor monitoring. The only excuse may be ignorance and it has been rightly said don't die of ignorance. এই জন্য HIVকে বলা হয় don't die in ignorance, অর্থাৎ তুমি জিনিসটাকে অবহেলায় মৃত্যুবরণ করো না, ওকে, don't die in ignorance মানে অবহেলাতে তোমার, কারণ তুমি যদি একটু সচেতন থাকো তাহলে HIV কিন্তু আক্রান্ত হওয়ার চান্স কিন্তু খুবই কমে যাবে। In our country, National AIDS Control Organization, NACO, National AIDS Control Organization and other non-governmental organizations are doing lot to educate people about AIDS. তো এর প্রিভেনশন করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে এই রোগটা কিভাবে একটা বডি থেকে অন্য বডি ছড়াচ্ছে সেই জিনিসটাকে মানুষকে বোঝাতে হবে, যেটা ডাইরেক্ট মাল্টিপল পার্টনার, সেক্সুয়াল পার্টনার থাকলে হবে, ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হচ্ছে, সিরিঞ্জের মাধ্যমে হচ্ছে, অর্গান ট্রান্সপ্লান্ট বা গ্রাফট রিজেকশনের মাধ্যমে হচ্ছে, তারপরে অর্গান ট্রান্সপ্লান্টের মাধ্যমে হচ্ছে, মাদার্স টু চাইল্ডে ছড়িয়ে পড়ছে। এগুলো শিক্ষিত করতে হবে মানুষকে। মেকিং ব্লাড সেফ ফ্রম HIV, এবং রক্ত কী করতে হবে, HIV থেকে বাঁচাতে হবে ফ্রম ব্লাড ব্যাঙ্কে যেসব রক্তগুলো আছে সেই রক্তগুলো HIV ইনফেক্টেড না হয় সেই জিনিসটা দেখতে হবে। World Health Organization has started a number of programs to prevent the spreading of HIV infection. তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কী করেছে, HIV কন্ট্রোল করার জন্য অনেকগুলো প্রোগ্রাম তারা তৈরি করেছে। Ensuring the use of only disposable needle and syringe in a public and private hospital and clinic, free distribution of condom and controlling drug abuse, advocating safe sex and promoting regular checkups for HIV in susceptible population are some such steps. তাহলে এখানে কি করতে হবে, দেখো যে সমস্ত এগুলো মানে সিরিঞ্জগুলো ব্যবহার হয়ে গেছে, ডিসপোজাল হয়ে গেছে, সেগুলো কিন্তু বাদ দিতে হবে। অ্যান্ড সিরিঞ্জ ইন পাবলিক অ্যান্ড প্রাইভেট হসপিটাল, পাবলিক এবং প্রাইভেট হসপিটালে একমাত্র কি নতুন সিরিঞ্জ দিয়ে ইনজেকশন করতে হবে। প্রথম, ফ্রি ডিস্ট্রিবিউশন অফ কন্ডম ডিস্ট্রিবিউশন করতে ফ্রিলি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে প্রত্যেকটা সরকারি হসপিটালে, যার ফলে কি হচ্ছে যে ডিজিজটা যাতে ছড়িয়ে না পড়ে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে। তারপর হচ্ছে কি দেখো, তারপর বলছে কি ফ্রি হলো কন্ট্রোলিং ড্রাগ অ্যাবিউজ মানে যেমন হিরোইন, কোকেন, এই সমস্ত ড্রাগগুলো অনেকে ইন্ট্রাভেনাসলি নেয়, অর্থাৎ সিরিঞ্জের মাধ্যমে ভেনের ইনজেক্ট করা হয়। এবার একই ইনজেকশন কী করা হচ্ছে সবাইকে ব্যবহার করার ফলে সেখানে যদি একজন অসুস্থ ব্যক্তির থেকে জীবাণু সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে। অ্যাডভোকেটিং
সেফ সেক্স অ্যান্ড প্রমোটিং রেগুলার চেক আপ। অ্যাডভোকেটিং সেক্স মানে সেফ সেক্স কন্ডোম দিয়ে সেক্স করতে হবে, এবং প্রমোট রেগুলার চেক আপ করলে আমরা এখান থেকে মুক্ত হবো। রেগুলার চেক আপ কারণ যে এক্ষেত্রে কি হচ্ছে, যখন রোগীর সিমটম দেখা দিচ্ছে 2 থেকে 10 বছর পরে, যখন আমার পুরো ইমিউন সিস্টেমটা ব্রেকার হয়ে যাচ্ছে। তারপর দেখো বলছে ইনফেকশন উইথ HIV or having AIDS is something that should not be hidden। কি বলছে, ইনফেকশন উইথ HIV দ্বারা ইনফেকশন যে হচ্ছে, হ্যাভিং এইডস, তার ফলে এইডস রোগ তৈরি হচ্ছে, ইট সামথিং, এটা একটা কিছু, দ্যাট শুড নট বি হিডেন, যেটা লুকোনো যায় না। সিন্স দেন দ্য ইনফেকশন মে স্প্রেড টু মেনি মোর পিপল, তার ফলে কী হচ্ছে, যদি লুকানো হয় তাহলে কী হচ্ছে, অনেক মানুষের মধ্যে সেটা ছড়িয়ে পড়বে। বলে HIV AIDS ইনফেক্টেড পিপল নিড হেল্প। HIV ইনফেক্টেড পার্সনদের কী হচ্ছে, সাহায্যের দরকার, সিম্প্যাথি, সহানুভূতি দরকার, ইনস্টেড অফ বিং সান বাই সোসাইটির তীক্ষ্ণ নজরের পরিবর্তে তাদের ভালোবাসা দরকার হয়। আনলেস সোসাইটি রেকগনাইজেস ইট ইজ এ instead of being unless society recognize it as a problem to be dealt with in a corrective manner, the chance of wider spread of the তাহলে এখানে বলতে আছে যে আনলেস সোসাইটি রেকগনাইজ ইট এজ এ প্রবলেম, মানে আমাদের সমাজ এটাকে একটা সমস্যা হিসেবে রেকগনাইজ না করে কী করতে হবে, হ্যাঁ, টু বি ডেল্ট উইথ অ্যান কালেকটিভ ম্যানার, অর্থাৎ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। দ্য চান্স অফ ওয়াইডার স্প্রেড, যার ফলে তাতে কী হবে, তোমার এটা ওয়াইডার স্প্রেড ছড়িয়ে পড়বে না, অর্থাৎ ছড়িয়ে পড়বে না, অ্যান্ড দ্য ডিজিজ ইনক্রিজ মেনি ফোল্ড, ডিজিজটা বেশি দূর ছড়াবে না। ইট ইজ ম্যালেডি দ্যাট ক্যান অনলি বি ট্যাকেলড বাই দ্য সোসাইটি অ্যান্ড মেডিকেল ফ্যাটার্নিটি অ্যাক্টিং টুগেদার টু প্রিভেন্ট দ্য স্প্রেড। তাহলে এই স্প্রেডটা মানে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে সমাজের তীক্ষ্ণ দৃষ্টিতে না দেখে তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে তাদেরকে কাজে টেনে নিতে হবে, যাতে সেখান থেকে ডিজিজটা আর অন্য কারোর কাছে না ছড়িয়ে পড়ে। এভাবে তোমার ডিজিজটাকে কন্ট্রোল করা যাবে। নেক্সট পেজ হচ্ছে ক্যান্সার। তাহলে HIV হয়ে গেল, এবার HIV হওয়ার পরে এবার হচ্ছে ক্যান্সার ডিজিজ। তাহলে ক্যান্সার কথাটা এসছে ক্যানাক্রাম বলে একটা শব্দ থেকে, যার মানে হচ্ছে ক্র্যাব। ওই জন্য দেখবে ক্যান্সার যেখানে লোগো লাগানো হয়, একটা কাঁকড়ার লোগো লাগানো থাকে। এবার ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য মোস্ট dreaded disease human being and is a major cause of death all over the world। তাহলে এটা একটা ভয়ানক অসুখ, যেখানে একটা মেজর কজ অফ ডেথ, অর্থাৎ প্রচুর লোক এই রোগের জন্য গোটা ওয়ার্ল্ড ওয়াইড মারা যাচ্ছে। মোর দ্যান এ মিলিয়ন ইন্ডিয়ান সাফার ফ্রম ক্যান্সার অ্যান্ড লার্জ নাম্বার অফ দেম ডাই ফ্রম ইট অ্যানুয়ালি। তাহলে কি মোর দ্যান 1 মিলিয়ন ইন্ডিয়ানস, মানে শুধুমাত্র ভারতীয়রাই 1 মিলিয়ন বেশি, 10 লক্ষেরও বেশি ভারতীয় কী হচ্ছে, তোমার এই ক্যান্সার আক্রান্ত হচ্ছে, এবং সেখানে অ্যানুয়ালি বার্ষিকভাবে মারাও যাচ্ছে ওদের মধ্যে অধিকাংশ। দ্য মেকানিজম দ্যাট আন্ডারলাইন ডেভেলপমেন্ট অফ ক্যান্সার অর অনকোজেনিক ট্রান্সফরমেশন অফ সেল। এর মানে হচ্ছে অনকোজেনিক, মানে আমাদের শরীরে রয়েছে প্রোটো অনকোজিন, এটা হচ্ছে আমাদের শরীরের নর্মাল জিন। এবার যখন আমার কোনো কার্সিনোজেন আসছে, যেটা ক্যান্সার কজিং এজেন্টকে বলা হয় কার্সিনোজেন, তখন এই প্রোটো অনকোজিনটা কনভার্ট হয়ে যাচ্ছে অনকোজিনে। এই অনকোজিনটা তোমার তখন পরে কনভার্ট হয়ে যাচ্ছে তোমার অনকোজিন থেকে ক্যান্সার হলো। Its treatment and control have been some of the most intense areas of research in biology and medicine। অর্থাৎ জীববিদ্যা এবং মেডিসিনের একটা বিশাল এরিয়া ধরে এই ডিজিজের মানে প্রিভেনশন পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এখানে বুঝে নাও একটা, এই যে ছবিটাতে একবার দেখো, এটা হচ্ছে নর্মাল সেল। দেখো নর্মাল সেল, অনেকগুলো নর্মাল সেল এখানে আছে, সবগুলো আকার আকৃতি একই রকম আছে। কিন্তু ইনিশিয়েশন অফ ক্যান্সার ডেভেলপ, যখন এখানে কোনো কার্সিনোজেন আসলো, তখন কি হলো, সেখানে তখন সেখানে খুব র্যাপিডলি তোমার গ্রোথ শুরু হয়ে গেল। মানে নর্মাল যে সেল ডিভিশন মাইটোসিস প্রক্রিয়া, সেটা নর্মাল না থেকে আনকন্ট্রোল সেল ডিভিশন হওয়ার ফলে যে কোষগুলো তৈরি হবে, দেখো সেই কোষগুলো অন্য কোষ থেকে আলাদা ইম্যাচিওর হচ্ছে। সেখানে সাইটোপ্লাজম নিউক্লিয়াসের রেশিও
ব্যালেন্স থাকে না, কমে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে এই সেলগুলো ইম্যাচিওর হচ্ছে। এবার এই ইম্যাচিওর সেলগুলো তৈরি হচ্ছে। এবার ইম্যাচিওর সেল যখন একটা কোষ তৈরি হচ্ছে, সেই কোষগুলোতে পুষ্টি পৌঁছানোর জন্য কি দরকার, আবার নতুন করে ব্লাড ভেসেল তৈরি হওয়া দরকার। এই ব্লাড ভেসেল তৈরি হওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। অর্থাৎ নতুন নতুন যে সমস্ত ক্যান্সার কোষ তৈরি হচ্ছে, সেই কোষগুলোতে পুষ্টি সরবরাহ করার জন্য কি করতে হচ্ছে, ব্লাড ভেসেল দরকার হচ্ছে। তারপর হচ্ছে কি, এরপর ব্লাড ভেসেল থেকে ব্লাড ভেসেলের মধ্যে ক্যান্সার কজিং জিনগুলো ভিতরে ঢুকে গেল, ঢোকার ফলে সেটা কি হচ্ছে, হ্যাঁ তারপর হচ্ছে কি ঢুকে গেল তারপর এই ব্লাডের মাধ্যমে সাধারণত কোষগুলো কি হচ্ছে একটা জায়গা থেকে দেহের মধ্যে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই ট্রান্সফার হওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে মেটাস্টাসিস। তাহলে অ্যাঞ্জিওজেনেসিস হচ্ছে যখন প্রচুর পরিমাণে ক্যান্সার কোষ তৈরি হবে, সেই কোষগুলোকে পুষ্টি সরবরাহ করার জন্য নতুন নতুন রক্তবাহ অর্থাৎ আর্টারি এবং ভেন তৈরি হবে, সেগুলোকে বলা হচ্ছে তোমার, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। আর যখন সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে রক্তের মাধ্যমে, তখন সেটাকে মেটাস্টাসিস বলা হয়ে থাকে। এবার তারপর এবার হচ্ছে কি আবার নতুন জায়গাতে এসে দেখো এখানে দ্য ডেভেলপমেন্ট অফ ক্যান্সার ইন ডিফারেন্ট প্লেস। এরকম ক্যান্সার সেল, এই যে এগুলো ক্যান্সার সেল তাহলে অনেকগুলো ক্যান্সার সেল তৈরি হয়ে গেল। এবার এখানে পড়া যায় এখানে, ইন আওয়ার বডি, আমাদের শরীরে সেল গ্রোথ অ্যান্ড ডিফারেন্স ইজ হাইলি কন্ট্রোল অ্যান্ড রেগুলেটেড প্রসেস। আমাদের শরীরে কোষের বৃদ্ধি এবং তার পৃথকীকরণ অর্থাৎ কোষের বিভাজন একটা হাইলি কন্ট্রোল প্রসেস। মানে এটা হাইলি কন্ট্রোল, 24 ঘন্টা একটা করে কোষ আমাদের শরীরে বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করবে, এবং এটা খুবই হাইলি রেগুলেটেড প্রসেস। এমনি না যেভাবে সেভাবে হয়ে গেল, এরকম না। In cancer cell, there is a breakdown of this regulatory mechanism. ক্যান্সার কোষের ক্ষেত্রে এই যে রেগুলেটরি মেকানিজম যেটা আমাদের কোষের বিভাজনকে নিয়ন্ত্রণ করে, যেমন এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, কারা এগুলো, এই যে রেগুলেটরি কথাটার মাঝে রেগুলেটেড হচ্ছে, এই রেগুলেটরগুলো হচ্ছে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। এপিডার্মাল একটা উদাহরণ হয়ে গেল, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। এরা কি করে, কোষের বিভাজনকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যখন এই রেগুলেটরি প্রসেসগুলোকে নিষ্ক্রিয় করে ব্রেকডাউন করলো, the regulatory mechanism normal cells shows a property called contact inhibition. তাহলে এখন হচ্ছে কি যে প্রথমে কি হচ্ছে, আমাদের যে শরীরে কি হচ্ছে রেগুলেটরি প্রসেস রয়েছে অনেক, যার মাধ্যমে কি ক্যান্সার তৈরি হতে পারে না, কারণ প্রোটো অনকোজিনগুলো অনকোজিনে কনভার্ট হতে পারে না। কিন্তু ক্যান্সার সেল কি করে, প্রথমে সে রেগুলেটরি প্রসেসগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। নিষ্ক্রিয় করার ফলে তখন কি হচ্ছে, রেগুলেটরি প্রসেস থাকে না বলে তখন ক্যান্সার ডেভেলপমেন্ট হয়। এবার হচ্ছে কন্ট্যাক্ট ইনহিবিশন, অর্থাৎ সুস্থ অবস্থা, একটা সুস্থ কোষের ক্ষেত্রে যখন একটা কোষ বা পার্শ্ববর্তী কোষের এটাকে মানে বিভাজনকে রেগুলেট করে, এটাকে বলে কন্ট্যাক্ট ইনহিবিশন। কিন্তু যদি তাহলে একটা কোষ, নর্মাল কোষ আছে, ওর পাশে একটা ক্যান্সার কোষ, ধরুন এটা একটা নর্মাল কোষ, এটা নর্মাল কোষ এবং এটা পাশে রয়েছে ক্যান্সার কোষ, তাহলে কি করবে, এই পার্শ্বের সুস্থ কোষটা এই ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রতিহত করার চেষ্টা করবে। এটাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট inhibition by virtue of which contact with other cell and inhibits their uncontrolled growth. Cancer cell appears to have lost this property. ক্যান্সার কি হচ্ছে, কন্ট্যাক্ট ইনহিবিশনের যে প্রপার্টি রয়েছে নর্মাল সেলের ক্ষেত্রে, সেই প্রপার্টিটাকে এরা মেনে চলে না, লস্ট করে দিচ্ছে বলে পাশের সুস্থ সেলটা কিন্তু ক্যান্সার বিভাজনকে নিয়ন্ত্রণ করতে পারে না। As a result of this, of this cancerous cell just continue to divide, giving rise to masses of cell called tumor. তাহলে এই যে অ্যাঞ্জিওজেনেসিস এখানটি তাকে যখন এই রেগুলেটেড প্রসেস এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর এগুলো যখন নিয়ন্ত্রণকারী পদ্ধতি থাকলো না, তখন কোষগুলো তাহলে কী হবে, আনকন্ট্রোলড হয়ে যাবে। অর্থাৎ একটা কোষ বিভাজন হওয়ার জন্য 24 ঘন্টা টাইম লাগবে, যেখানে কোষের নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষের আকার আকৃতি সব কিছু মেনটেন হতো, এখানে কিন্তু মেনটেন হবে না। অর্থাৎ এখানে কোষরাস ডিভাইড হবে এবং ইম্যাচিওর অনেকগুলো কোষ তৈরি করতে থাকবে এবং আলটিমেট তৈরি করবে কি, কোষগুলো একসাথে হয়ে টিউমার তৈরি করবে। টিউমার্স আর টু টাইপস। তাহলে টিউমারটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টাইপ, একটা হচ্ছে বিনাইন টাইপ। হলো, তাহলে ক্যান্সার সেল হয়ে গেল দু রকম, তাহলে ক্যান্সার সেল, টিউমার এটা আছে, টিউমার দু রকম হয়,
একটা বিনাইন একটা হচ্ছে ক্যান্সার বিনাইন, আর একটা ম্যালিগনেন্ট। বিনাইন টিউমারটা হচ্ছে যে টিউমার একটা জায়গায় স্থির থাকবে, সেটা রক্তবাহের মাধ্যমে ছড়িয়ে পড়বে না, অর্থাৎ মেটাস্টাসিস দেখাবে না, তাকে বলা হচ্ছে তোমার বিনাইন টিউমার। কিন্তু ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে কি হচ্ছে, এটা রক্তের মাধ্যমে দেহের এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে গিয়ে সেখানে গিয়ে কিন্তু মানে এই রোগটা তৈরি করবে, সেটা হচ্ছে তোমার ম্যালিগনেন্ট টিউমার। অন দ্য আদার হ্যান্ড আর মাস অফ প্রলিফারেটিং সেলস কল্ড নিওপ্লাস্টিক অর টিউমার সেল। নিওপ্লাস্টিক সেল কথার অর্থ হচ্ছে যে নতুনভাবে যে সমস্ত ক্যান্সার কোষ তৈরি হয় তাকে নিওপ্লাস্টিক সেল বা টিউমার সেলও বলা হয়ে থাকে। দিস সেল গ্রো ভেরি র্যাপিডলি, তারা খুব দ্রুতভাবে তোমার এই কোষগুলো তৈরি হয়। ইনভেডিং, তাহলে একটা হচ্ছে কি গ্রোজ ভেরি র্যাপিডলি, ইনভেডিং তারা প্রবেশ করে, অ্যান্ড ড্যামেজিং এবং ড্যামেজ করে দ্য সারাউন্ডিং নর্মাল টিস্যু। নর্মাল সেলের ক্ষেত্রে কী হচ্ছে যে একটা কোষের চারপাশে যে সব কোষগুলো রয়েছে সেই কোষগুলো সেই কোষের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে অনেকটা, কন্ট্যাক্ট ইনহিবিশন বললাম। কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে যে একটা ম্যালিগন্যান্ট সেল এবং তার চারপাশের কোনো সেলে তার কন্ট্রোল মানে তার রেগুলার গ্রোথটাকে কন্ট্রোল করতে পারে না। As these cells actively divide and grow, they also starve in the normal cells by competing for vital nutrition. এবার কি হচ্ছে, যখন প্রচুর পরিমাণে কোষ তৈরি হচ্ছে, যখন প্রচুর পরিমাণে কোষ তৈরি হচ্ছে তখন কি হচ্ছে, প্রচুর পরিমাণে কোষ তৈরি হচ্ছে তখন সেই কোষগুলো তোমার সেই নর্মাল যে সমস্ত কোষ রয়েছে তার সঙ্গে ভাইটাল নিউট্রিয়েন্টের জন্য কিন্তু কম্পিটিশন করাচ্ছে। তাহলে হচ্ছে এবার কি, হ্যাঁ, এবং সেলস স্লথ ফ্রম সাচ টিউমার রিচ ডিস্ট্যান্ট সাইট থ্রু ব্লাড, এবং এগুলো কি থ্রু ব্লাডের মাধ্যমে দূরবর্তী স্থানে ছড়িয়ে পড়ছে। অ্যান্ড হোয়ার এভার দে গেট লস্ট ইন দ্য বডি নিউ টিউমার হেয়ার। তাহলে কী হচ্ছে, প্রথমে দেখো এখানে অ্যাঞ্জিওজেনেসিসের মাধ্যমে এখানে ব্লাড তৈরি হলো, সেল তৈরি হলো, অ্যাঞ্জিওজেনেসিস পদ্ধতি হলো, ব্লাডের মাধ্যমে ছড়িয়ে পড়ে আবার নতুন জায়গাতে আসলো, সেখানেও কিন্তু ক্যান্সার কোষ তৈরি করে দিল, এবং এই ছড়িয়ে পড়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে মেটাস্টাসিস পদ্ধতি। ইজ দ্য মোস্ট ফিয়ার্ড প্রপার্টি অফ ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমার একমাত্র, বিনাইন টিউমারের ক্ষেত্রে তো ক্যান্সার কোষগুলো ছড়িয়ে পড়লো না, তার এক জায়গায় স্থির থাকলো, কিন্তু বিনাইন টিউমারের ক্ষেত্রে, ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে, বিনাইন টিউমারের ক্ষেত্রে ছড়িয়ে পড়লো না, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে কোষগুলো এক জায়গা থেকে অন্য জায়গাতে ছড়িয়ে পড়লো। এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস প্রপার্টি, কারণ যেখানে ছড়িয়ে পড়বে, কারণ আমাদের ব্লাড শরীরের মধ্যে রক্তবাহের মধ্যে দিয়ে মোটামুটি 120 কিলোমিটার গতিবেগে চলাচল করে। এবার এই ক্যান্সার কোষগুলো অত গতিবেগের সঙ্গে ওরা দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ছে, বিভিন্ন অংশে ক্যান্সার তৈরি করছে। নেক্সট পেজ, কজ অফ ক্যান্সার। ক্যান্সারের কারণটা কি, কেন আমাদের ক্যান্সার হচ্ছে, এটা প্রথম পয়েন্ট। ট্রান্সফরমেশন রূপান্তর নর্মাল সেল থেকে তার ট্রান্সফরমেশনের মানে হচ্ছে যে রূপান্তর, অর্থাৎ যখন একটা নর্মাল সেল একটা ক্যান্সার সেলে কনভার্ট হবে তখন সেটাকে আমরা ট্রান্সফরমেশন বলছি। অফ নর্মাল সেল ইন্টু ক্যান্সার, সে ক্যান্সার নিওপ্লাস্টিক বা নতুন নতুন টিউমার সেল তৈরি হচ্ছে, এগুলো মে বি ইনডিউসড বাই, সেগুলো ইনডিউস হচ্ছে কিসের মাধ্যমে, ফিজিক্যাল কজ, কেমিক্যাল কজ, বায়োলজিক্যাল এজেন্টসের মাধ্যমে, এবং দিজ এজেন্টস আর কল্ড কার্সিনোজেন। তাহলে বুঝতে পারলেন, কার্সিনোজেন হচ্ছে কি ক্যান্সার কজিং এজেন্ট, যারা হয়তো 3 রকম হতে পারে, ফিজিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে, আবার বায়োলজিক্যাল এজেন্ট হতে পারে। এবার দেখো ফিজিক্যাল যারা হচ্ছে, ফিজিক্যালের মধ্যে কি আয়োনাইজিং রেডিয়েশন লাইক এক্স রে অ্যান্ড গামা রে, অ্যান্ড নন আয়োনাইজিং রেডিয়েশন লাইক আলট্রাভায়োলেট রে কজ ডিএনএ ড্যামেজ লিডিং টু নিওপ্লাস্টিক ট্রান্সফরমেশন। তাহলে এবার ফিজিক্যাল মিউটেশন যেগুলো, কার্সিনোজেন যেগুলো রয়েছে তার মধ্যে আয়োনাইজিং রেডিয়েশন হচ্ছে কি গামা রে এবং এক্স রে, নন আয়োনাইজিং রেডিয়েশন হচ্ছে তোমার আলট্রাভায়োলেট রে,
এরা সবাই কী করে, ডিএনএর মধ্যে ড্যামেজ তৈরি করে, অর্থাৎ ডিএনএকে ব্রেক ডাউন করে বা ডিএনএর মিউটেশন ঘটিয়ে দেয়, যার ফলে কী হচ্ছে, এই ট্রান্সফরমেশন পদ্ধতি চলে। দ্য কেমিক্যাল কার্সিনোজেন প্রেজেন্ট ইন টোব্যাকো, কেমিক্যাল কার্সিনোজেন মধ্যে টোব্যাকোর স্মোক, এর মধ্যে কী থাকছে, নিকোটিন থাকছে, আইডেন্টিফাইড অ্যাজ এ মেজর কজ অফ লাং ক্যান্সার। তাহলে আমরা যে তাম্বাকু বা টোব্যাকো পান করি, টোব্যাকো যে সে বিড়ির মাধ্যমে হোক বা তাম্বাকুর মাধ্যমে হোক, তার ফলে কী হচ্ছে, তার মধ্যে নিকোটিন আমাদের লাংস ক্যান্সারের জন্য দায়ী। ক্যান্সার কজিং ভাইরাস ইজ কল অনকোজেনিক ভাইরাস অ্যান্ড অনকোজিন, অনকোজিন মানে কি, যে সমস্ত জিনগুলো ক্যান্সার তৈরি করবে তাদেরকে অনকোজিন বলা হয়। আর এই অনকোজিন জেনিক ভাইরাস হলো যে সমস্ত ভাইরাস ক্যান্সার তৈরি করে, যেমন হেপাটিনা ভাইরাস বা হিউম্যান টি লিম্ফোসাইট ভাইরাস HTLV have called viral oncogene. Furthermore, several genes called cellular oncogene, কোষের মধ্যে যে অনকোজিন রয়েছে or proto oncogene, একটা অনকোজিন একটা প্রোটো অনকোজিন, প্রোটো অনকোজিনগুলো কী হচ্ছে, অনকোজিনে কনভার্ট হচ্ছে have been identified in normal cells which when activated under certain condition could lead to oncogenic cancer detecting oncogene, মানে হচ্ছে যখন এই সমস্ত কার্সিনোজেনগুলো, একটা কার্সিনোজেনগুলো কী করছে, আমাদের যে বডিতে প্রোটো অনকোজিন রয়েছে, প্রোটো অনকোজিন মানে হচ্ছে নিষ্ক্রিয় অনকোজিন, সে প্রোটো অনকোজিনটাকে অনকোজিনে কনভার্ট করছে, যার ফলে তোমার কী হচ্ছে, অনকোজিন কনভার্ট করলে সেখানে অনকোজিন থেকে ক্যান্সার তৈরি করছে। এবার ক্যান্সারে কীভাবে আমরা ডিটেক্ট করব, ক্যান্সারকে আমরা ডিটেক্ট কীভাবে করব, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর্লি ডিটেকশন অফ ক্যান্সার্স ইজ এসেন্সিয়াল অ্যাজ ইট অ্যালাউজ দ্য ডিজিজ টু বি ট্রিটেড সাকসেসফুলি ইন মেনি কেসেস। মানে ক্যান্সারেরও যদি প্রথমে ধরা পড়ে যায়, ক্যান্সার মানুষের শরীরে হয়, তার ফার্স্ট স্টেজের দিকে যদি ধরা পড়ে যায়, তাহলে ক্যান্সারটা অনেকাংশে ঠিক হয়ে যায়। ক্যান্সার ডিটেকশন ইজ বেসড অন দ্য বায়োপসি, বায়োপসি হচ্ছে, আর একটা হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডিজ অফ দ্য টিস্যুস অ্যান্ড ব্লাড অ্যান্ড বোন ম্যারো টেস্ট আর ইনক্রিজ সেল কাউন্টস ইন দ্য কোর্স অফ লিউকেমিয়া। তাহলে কি বায়োপসি মানে হচ্ছে যে যেখানে ক্যান্সার হয়েছে সেখানে কিছু কোষ নিয়ে সেই কোষগুলোর সঙ্গে বিভাজনটাকে আমরা ল্যাবরেটরিতে দেখতে পারি। হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডিজ মানে হচ্ছে কি, যে সে কোষগুলোর বিহেভিয়ার দেখে, তাদের কোষগুলো ম্যাচিওর না ইম্যাচিওর, কোষগুলোতে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের রেশিও ঠিক আছে কি নেই, এই সমস্ত জিনিস ভিত্তি করে তো হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি করা হয়। আবার হচ্ছে কি, কার ব্লাডের হয়, বোন ম্যারোর করা হয় এবং টেস্ট আর সেল কাউন্ট করা কার ক্ষেত্রে, লিউকেমিয়ার ক্ষেত্রে। লিউকেমিয়া হচ্ছে লিউকোসাইট, অর্থাৎ আমাদের শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি আমাদের শরীরে বেড়ে যায়, তাহলে শ্বেত রক্তকণিকা কী করে, আমাদের নিজস্ব কোষগুলোকে ধ্বংস করতে থাকে, এটাকে লিউকেমিয়া বলা হয়। এই লিউকেমিয়া ডিজিজটা কিন্তু কী হচ্ছে, সেল কাউন্টের মাধ্যমে নির্ণয় করা হয়। ইন বায়োপসি দ্য পিসেস অফ সাসপেক্টেড টিস্যুস কাট ইন্টু thin section and it is stained and examined under microscope, histopathological studies by a pathologist. Technique like radiography, তাহলে ওখানে কী করা হয়, হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডিজ কী করা হচ্ছে, যে একটা যেখানে সাসপেক্টেড এরিয়া, যে এই জায়গাতে ক্যান্সার হয়েছে, সেখানকার কোষকে নেওয়া হয় এবং কোষকে নেওয়ার পর সেই কোষের কী করা হয়, টেস্ট করা হয়। টেকনিক্স লাইক রেডিওগ্রাফি, এক্স-রে ট্রিটমেন্ট করা হয়, সিটি স্ক্যান, কম্পিউটার টোমোগ্রাফি করা হয়, MRI, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং আর ভেরি ইউজফুল টু ডিটেক্ট ক্যান্সার অফ দ্য ইন্টারনাল অর্গানস। কম্পিউটারেড টোমোগ্রাফি uses X-ray to generate a three-dimensional image of internal of an object. মানে কি হয়, কম্পিউটার মানে সিটি স্ক্যানের বলছে কম্পিউটার টোমোগ্রাফি, তাহলে এক্স-রে ব্যবহার করা এবং 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার তৈরি করা ক্যান্সার আক্রান্ত অংশের। MRI uses strong magnetic particles field and non-ionizing radiation, মানে ultraviolet ray, to accurately detect the pathologic and physiological change in the living tissue. তাহলে MRI ম্যাগনেটিক ইমেজিং রেজোনেন্স এবং তোমার ইউজ করে কি, নন আয়োনাইজিং রেডিয়েশন, আলট্রাভায়োলেট রেকে ইউজ করে। এরা কী করে, এরা তোমার সেই আমাদের নর্মাল সেলের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটাকে ফলো করে। যদি কিছু সেল অ্যাবনর্মাল দেখায়, তখন সেটাকে আমরা ক্যান্সার হিসেবে ডিটেক্ট করতে পারি। অ্যান্টিবডিজ অ্যাগেনস্ট ক্যান্সার
specific antigens are also used for detection of certain cancer. অ্যান্টিবডি, কিছু কিছু অ্যান্টিবডি, কারণ ক্যান্সারের ক্ষেত্রে কী হচ্ছে, কার্সিনোজেনগুলো এর অ্যান্টিবডিকে আমরা ব্যবহার করতে পারি কিসের জন্য, ক্যান্সার ডিটেক্ট করার জন্য। টেকনিক অফ মলিকুলার বায়োলজি অ্যান্ড অ্যাপ্লাইড to detect genes in individual with inherited susceptibility to certain cancer. The techniques of molecular biology can be applied to detect genes individual with inherited, মানে অনেক সময় কি হচ্ছে যে ক্যান্সারটা একজন থেকে পরবর্তী জনতে সঞ্চারিত হচ্ছে এবং সে ডিটেক্ট করার জন্য মলিকুলার বায়োলজি রেডিও আইসোটোপকে আমরা ইউজ করতে পারি ওখানে। আইডেন্টিফিকেশন অফ সাচ জিনস which predispose an individual to certain cancer may very helpful in prevention of cancer. তারা কি হচ্ছে, যেটা বিশেষ করে জনন কোষের মাধ্যমে একজন থেকে পরবর্তী জনতে যাবে, তো যাওয়ার জন্য এটাকে যদি আইডেন্টিফাই করে তাহলে এর স্প্রেডটাকে আটকানো যাবে। সাচ ইন্ডিভিজুয়ালস Such individuals may be advised to avoid exposure to particular carcinogen. এই সমস্ত ইন্ডিভিজুয়ালকে কার্সিনোজেন এগেনস্টে কার্সিনোজেনের এগেনস্টে আসতে হবে, কারণ যে যে কার্সিনোজেন এগেনস্ট সেন্সিটিভ সেই কার্সিনোজেনটাকে প্রোটেক্ট করতে হবে। যেমন ধর নাও কেউ সারা জীবন ধরে হয়তো বিড়ি খেয়ে যাচ্ছে কিন্তু তার কোনো ক্যান্সার হচ্ছে না, হয়তো দেখা গেল কে বিড়ি খায়নি হয়তো কোনো দিন, তারই ক্যান্সার হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে জিন সেন্সিটিভিটি, অর্থাৎ কার জিন কোন কার্সিনোজেনের এগেনস্টে কত বেশি সেন্সিটিভ। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। সাচ ইন্ডিভিজুয়াল মে বি অ্যাডভাইস টু অ্যাভয়েড এক্সপোজার টু পার্টিকুলার কার্সিনোজেন, যে ক্ষেত্রে তোমার জিনের মাধ্যমে ক্যান্সারটা ট্রান্সফার হচ্ছে সেক্ষেত্রে কী হচ্ছে, পার্টিকুলার কার্সিনোজেন থেকে ব্যক্তিটাকে মানে অ্যাভয়েড করে দূরে থাকতে বলছে। যেমন কোন কোন, যেমন টোবাকো, স্মোক ইন কেস অফ লাংস ক্যান্সার। দেখো এখানে আমরা একটা গ্রাফ দিয়েছি, যে গ্রাফটার মাধ্যমে দেখাবো যে কোথায় কোথায় কোন কোনের সাথে আমাদের ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকছে। তাই এখানে বলছে কি রেডিয়েশনের মাধ্যমে অনলি 1% পিপল আর এফেক্টেড বাই রেডিয়েশনের মাধ্যমে যেটা হয়, যেমন জেরোডার্মা পিগমেন্টোজম। তারপর অ্যালকোহল খাওয়ার পর 3% লোক সন্দেহ ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে অ্যালকোহল। অকুপেশনাল ফ্যাক্টরি যেমন অ্যাসবেস্টাস বলো, কোল ইন্ডাস্ট্রি বলো বা সিমেন্ট ইন্ডাস্ট্রি, বিশেষ করে লাংস ক্যান্সারগুলো হয়, ওই ক্ষেত্রে 4% লোক হচ্ছে। ভাইরাসের দ্বারা 7%। ভাইরাসের উদাহরণ কি, যেমন HTLV, হিউম্যান টি লিম্ফোসাইট ভাইরাস। তারপর হচ্ছে কি আদার্স খাতে 10% এবং সানলাইটের জন্য হচ্ছে কি 10%, টোবাকো 30%, ডায়েটের জন্য 35%। সবচেয়ে বেশি হচ্ছে তোমার কিছু টোবাকোর জন্য 35%। এরপর আমরা চলে আসছি নেক্সট পেজে। তাহলে ক্যান্সারের কি হলো এখানে, ক্যান্সারের কারণ হচ্ছে যে আমাদের শরীরে প্রোটো অনকোজিন রয়েছে, সেই প্রোটো অনকোজিনগুলো কোনো একটা কার্সিনোজেনের উপস্থিতিতে কনভার্ট হয়ে যাচ্ছে কি অনকোজিনে, যেটা আমাদের ক্যান্সার ঘটাচ্ছে। এবার এই কার্সিনোজেনগুলো কারা, যেমন হচ্ছে এটা হচ্ছে ফিজিক্যাল বলতে হচ্ছে, যেমন ফিজিক্যাল বলতে হয়ে গেল কি একটা নন আয়োনাইজিং রেডিয়েশন, আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে রয়েছে এক্স রে, গামা রে। নন আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে হচ্ছে আলট্রাভায়োলেট রে। এবার কিছু কেমিক্যাল রয়েছে, যেমন নিকোটিন রয়েছে একটা কেমিক্যাল, বা নাইট্রাস অ্যাসিড একটা কেমিক্যাল, বা ইথাইল ইথেন সালফোনেট, মিথাইল মিথেন সালফোনেট, এগুলো হচ্ছে তোমার সবগুলো হচ্ছে তোমার কেমিক্যাল কার্সিনোজেন। এরপর আসছে কি তো বায়োলজিক্যাল ক্ষেত্রে হচ্ছে হেপাটিনা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, বা তোমার হিউম্যান টি লিম্ফোসাইট ভাইরাস, HTLV ভাইরাস, এগুলো হচ্ছে ইনফেক্টেড ভাইরাস, ক্যান্সারের জন্য দায়ী। এরপর ট্রিটমেন্ট অফ ক্যান্সারে কীভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে আমাদের। তাহলে প্রথম কথা, দ্য কমন অ্যাপ্রোচ ফর ট্রিটমেন্ট অফ ক্যান্সার ইজ সার্জারি, অর্থাৎ যেখানে ক্যান্সারে আক্রান্ত হয়েছে সেই কোষগুলো কী করা হচ্ছে, কেটে বাদ দিতে হবে। রেডিয়েশন থেরাপি, অর্থাৎ ওই জায়গায় ক্যান্সার আক্রান্ত কোষটা কী করছে, রেডিয়েশন দেওয়া হয়। রেডিয়েশন দেওয়ার হলো কী হচ্ছে, তোমার ক্যান্সার আক্রান্ত কোষগুলো মারা যাচ্ছে। তারপর হচ্ছে ইমিউনোথেরাপি মানে হচ্ছে যেখানে তোমার মানে অ্যান্টিবডি ইউজ করা হবে এগুলোকে নষ্ট করার জন্য, রেডিও ইমিউনো অ্যাসে। এবার রেডিওথেরাপিতে কী হচ্ছে দেখো, রেডিওথেরাপি টিউমার সেলস আর ইরেডিয়েটেড লিথ্যালি, অর্থাৎ টিউমার সেলগুলোকে কী করা হচ্ছে তোমার রেডিয়েশন, এক্স রে বা গামা রে বা দিয়ে তারা কী করে জিনিসটা পুড়িয়ে দেওয়া হচ্ছে। সেভারাল কেমোথেরাপিউটিক, তারপরে টেকিং প্রপার কেয়ার অফ দ্য নর্মাল টিস্যুস অ্যান্ড সারাউন্ডিং দ্য টিউমার মাস। দেখে টিউমারের কোষগুলো পুড়িয়ে দেওয়া হয় কিন্তু চারপাশের কোষগুলো নর্মাল থাকে।
সেভারাল কেমোথেরাপিউটিক ড্রাগ, কেমোথেরাপি, এটা কেমোথেরাপি, কেমো মানে হচ্ছে কি কেমিক্যাল, থেরাপি মানে চিকিৎসা, ক্যান্সারের জন্য কেমোথেরাপি ব্যবহার করা হয়, আর ইউজড টু কিল ক্যান্সারিয়াস সেল। সাম অফ দিস আর স্পেসিফিক ফর পার্টিকুলার টিউমার্স। তাহলে কি হচ্ছে, কীভাবে এই কেমোথেরাপি কীভাবে করা হয় দেখো, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, মেকানিজম অফ অ্যাকশন কেমোথেরাপি। কেমোথেরাপি এখানে বলছে কি, যেমন ডাইহাইড্রোফোলিনিক অ্যাসিড, এখান থেকে হচ্ছে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ এনজাইমের মাধ্যমে, যখন ক্যান্সার সেল, তো ক্যান্সার সেল মানে কি বেশি বেশি কোষ তৈরি করতে হবে, এবার বেশি বেশি কোষ তৈরি করতে গেলে তো বেশি বেশি ডিএনএ তৈরি করতে হবে, বেশি বেশি আরএনএ তৈরি করতে হবে, বেশি বেশি প্রোটিন তৈরি করতে হবে। তাই এই ডিএনএটা কিসের মাধ্যমে তৈরি হচ্ছে, এই যে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ বলে একটা এনজাইম, যে টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিড তৈরি করে, তারপর সেখান থেকে পিউরিন এবং থাইমিডিন তৈরি হয়, এবং পরে ডিএনএ সিনথেসিস হয়। এবার যদি এই এনজাইমটাকে কী করা হয়, তোমার মেথোট্রেক্সেট বলে একটা ড্রাগ রয়েছে, এই মেথোট্রেক্সেট ড্রাগটা এই ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজকে যদি তোমার নিষ্ক্রিয় করে দেয়, তাহলে এটা কী হবে, আর বেশি বেশি ডিএনএ সিনথেসিস হতে পারবে না, বলে তোমার কোষগুলোর নিজস্ব ডিএনএ তৈরি হবে না, বলে কোষগুলো ইম্যাচিওর হবে এবং ধীরে ধীরে সেগুলো নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে কেমোথেরাপির একটা উদাহরণ। মেজরিটি অফ ড্রাগস হ্যাভ সাইড এফেক্টস লাইক হেয়ার লস। তাহলে এই কেমোথেরাপি সমস্ত ড্রাগসগুলো ব্যবহার করা হয়, তার ফলে কী হচ্ছে, হেয়ার লস হয়, চুল পড়ে যাচ্ছে, অ্যানিমিয়া হয়, রক্তাল্পতা দেখতে পাওয়া যায়। তারপরে দেখতে পাবো কি, হ্যাঁ, tumor cells have been shown to avoid detection and destruction by immune system. Tumor cells have been shown to avoid detection and destruction by immune system. Shown to avoid detection, তাহলে টিউমার সেলগুলোকে ডিটেক্ট করা যায় না এবং ডিস্ট্রাক্ট করা যায় না ইমিউন সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ আমাদের যে অনাক্রমতন্ত্র রয়েছে সেগুলো কিন্তু টিউমার সেলকে, বিশেষ করে আমাদের টি সেলটা কী করে, টিউমার সেল ও ভাইরাসের এগেন্সটে কাজ করে, তবুও কিন্তু টিউমার সেলকে সম্পূর্ণ নষ্ট করতে পারে না আমাদের ইমিউন সিস্টেম। দেয়ারফর দ্য পেশেন্টস আর গিভেন সাবস্টেন্স কল্ড বায়োলজিক্যাল রেসপন্স মডিফায়ার সাচ অ্যাজ আলফা ইন্টারফেরন। তাহলে আলফা ইন্টারফেরন হচ্ছে আমাদের শরীরে উৎপন্ন এক ধরনের তোমার সেল ও কেমিক্যালস, যেটা আমাদের কী করে ভাইরাসের টিউমারের এগেনস্টে কাজ করে, হুইচ অ্যাক্টিভেট দেয়ার ইমিউন সিস্টেম হেল্প ডেস্ট্রয়িং দ্য টিউমার। তো আলফা ইন্টারফেরন কীভাবে কাজ করে দেখো, তিন ধরনের ইন্টারফেরন আমাদের বডিতে পাওয়া যায়, আলফা ইন্টারফেরন, বিটা এবং গামা ইন্টারফেরন। তো আলফা ইন্টারফেরনটা কী হচ্ছে, একটা টিউমার সেলে কী কেফের হবে, প্রথম হচ্ছে কি গ্রোথ ইনহিবিট করা, অর্থাৎ এই কোষটার বৃদ্ধি পেতে দিবে না, বাধা দিবে। দ্বিতীয় হচ্ছে কি স্টিমুলেটিং ইমিউন সিস্টেম, অর্থাৎ এরা কী হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে দিচ্ছে, যার ফলে কী কিলার সেল তৈরি হচ্ছে, হিমোসাইট তৈরি হচ্ছে, এবং তৈরি হচ্ছে কি স্টিমুলেশন অফ ইমিউন সিস্টেম, কিলার সেল, লিম্ফোসাইট, মনোসাইট, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, এতগুলো তোমার ইমিউন সেল তৈরি করছে। এরা ডিফারেন্সিয়েশন করবে এবং অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ব্লক ব্লাড ভেসেল। এবার হচ্ছে কি অ্যান্টিজেনেসিস মানে কি, অ্যান্টিজেনেসিস মানে হচ্ছে যখন টিউমার কোষের মধ্যে নতুন নতুন ব্লাড ভেসেল ফরমেশন হবে, তখন সেটাকে অ্যান্টিজেনেসিস বলা হয়। এবার অ্যাঞ্জিওজেনিক অর্থাৎ এখানে যাতে ব্লাড ভেসেল না তৈরি হয় সেরকম তোমার তৈরি হবে। ওকে, নিউট্রিয়েন্ট ফ্লো ইনটু দ্য হরমোন, এবং তারপরে অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক কী করবে, ব্লক ব্লাড ভেসেল করবে, তারপরে এদের মধ্যে হাওয়াটা, তারপর হচ্ছে কি গ্রোথ অ্যান্ড নিউট্রিয়েন্ট ফ্লো ইনটু দ্য টিউমার, ব্লকস ব্লাড ভেসেল গ্রোথ অ্যান্ড নিউট্রিয়েন্ট। তাহলে এরা অ্যান্টিজেনিক এরা কী করবে, ব্লাড ভেসেলকে তৈরি হওয়া বন্ধ, অ্যান্টিজেনেসিস পথে বন্ধ করে দিল। আবার হচ্ছে কি তারপর ডেস্ট্রয়েজ দ্য ক্যান্সার সেল, এইভাবে তো। তাহলে ক্যান্সার সেলকে আমরা কীভাবে এক্সপেরিমেন্ট করছি, একটা বায়োপসি মানে একটা হচ্ছে রেডিওথেরাপির মাধ্যমে, একটা কেমোথেরাপির মাধ্যমে, একটা হচ্ছে তোমার ইন্টারফেরন সেল মানে ইমিউনোথেরাপির মাধ্যমে নষ্ট করা যাচ্ছে। এরপর চলে আসছে আমরা ড্রাগস অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ। তো ড্রাগস কি, ড্রাগস হচ্ছে এক ধরনের সেকেন্ডারি মেটাবোলাইটস। ড্রাগসটা কি হচ্ছে, এক ধরনের সেকেন্ডারি মেটাবোলাইট। এবার সেকেন্ডারি মেটাবোলাইট কাকে বলা হয়, ধরুন একটা উদ্ভিদ কী তৈরি করলো, সূর্যালোক প্রবেশিত সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট তৈরি করলো, সেটা হচ্ছে প্রাইমারি মেটাবোলাইট। এবার সেই প্রাইমারি মেটাবোলাইটকে ইউজ করার পর তার যে প্রোডাক্ট তৈরি হলো সেটাকে বলে সেকেন্ডারি মেটাবোলাইট। তো উদ্ভিদের এই সমস্ত জিনিসকে তৈরি করে, এবং এই জিনিসগুলো আবার অল্প পরিমাণে যদি আমরা আমাদের শরীরের জন্য নিই সেটা উপকারী, সেটা থেরাপি হিসেবে কাজ হয়। কিন্তু যখন এটা ডোজটা অনেকটা হাই থাকে তখন সেটা আমাদের কাছে ড্রাগস হিসেবে, অর্থাৎ সেটা আমাদের ক্ষেত্রে নেশা হিসেবে ধরা পড়ে। বলে surveys and statistics show that use of drug and alcohol has been on the rise, especially among the youth.
তাহলে সার্ভে দেখা যাচ্ছে যে যারা যুবক, বিশেষ করে যারা কলেজ লাইফ, মানে ধরো না 15 থেকে অ্যাডোলেসেন্ট, বিশেষ করে যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ড আছে, অর্থাৎ 18 থেকে 21 এরকম টাইমে যারা আছে, তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়। দিস ইজ রিয়েলি কজ অফ কনসার্ন অ্যাজ ইট কুড রেজাল্ট ইন মেনি হার্মফুল এফেক্ট। এটা কি সচেতনতার জন্য হচ্ছে, মানে সচেতনতা ফিরে আসে এই সময়। অ্যাডোলেসেন্টে কী হচ্ছে, মানে অনেক কিছু ইউজ করার একটা চাহিদা তৈরি হয় যুবকদের মধ্যে, এবং তার ফলে কী হচ্ছে, এর যে অনেকগুলো হার্মফুল এফেক্ট রয়েছে সেগুলো সম্পর্কে তাদেরকে জানতে হবে। প্রপার এডুকেশন অ্যান্ড গাইডেন্স, তাহলে তার জন্য জানার জন্য কি প্রপার এডুকেশন লাগবে এবং গাইডেন্স লাগবে, উড এনেবল ইউথ টু সেফগার্ড দেমসেলফ অ্যাগেন্স্ট দিস ডেঞ্জারাস বিহেভিয়ার প্যাটার্ন অ্যান্ড ফলো হেলদি লাইফস্টাইল। তাহলে কি হচ্ছে, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কারা, বিশেষ করে অ্যাডোলেসেন্ট পিরিয়ড 18 থেকে 20 বা 21 ছেলেমেয়েরা সবচেয়ে বেশি নেশাতে আসক্তি হচ্ছে। তাহলে এখানে প্রোটেক্ট করা যাবে কীভাবে, কারণ তারা অনেকে বুঝতেই পারছে না যে এর ফলে কত রকমের ক্ষতি হতে পারে আমাদের শরীরের। যেমন কেউ একজন হয়তো ভাঙ বলে নেশা মারিজুয়ানা খাচ্ছেন, একবার কি ওর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অবশ হয়ে গেছে, ও ভাবছে আমার স্ট্রেস কমে যাচ্ছে, কিন্তু আদৌ সেটা কিছুই হচ্ছে না, স্ট্রেস লেভেলকে টোটাল কমাচ্ছে না, ওকে করছে ওর নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দিচ্ছে। তো ওকে কী করতে হবে, সে সম্পর্কে সজাগ করতে হবে, সচেতন করতে হবে। কোনো নেশা মানুষকে সুস্থ করতে পারে না, সমস্ত নেশায় মানুষকে অসুস্থের পথে ডেকে আনে। ওরা কি করে, আমাদের যে সচেতন, একজন পাগল আর একজন সুস্থ মানুষের মধ্যে পার্থক্য কী, কারণ পাগলের ব্রেন কাজ করে না, সুস্থ মানুষের ব্রেনটা কাজ করে। ব্রেনটা প্রপার কাজ করতে গেলে কী হচ্ছে, বিভিন্ন নার্ভাস সিস্টেম দরকার হচ্ছে প্রপার। এবার এই প্রপার নার্ভাস সিস্টেমটাকে যদি ড্যামেজ করে দেয়, ব্রেক করে দেয়, অর্থাৎ থামিয়ে দেয় কোনো নেশা, তাহলে সেই নেশা আমাদের পক্ষে কোথায় ভালো হলো, বুঝতে পারলে। এবার দেখো বলছে তার কি, তাহলে অ্যাডোলেসেন্ট পরে যারা আছে তাদেরকে প্রপার এডুকেশন দিতে হবে, গাইড দিতে হবে, যাতে তারা এর হার্মফুল এফেক্ট সম্পর্কে জানতে পারে। দ্য ড্রাগস হুইচ আর কমনলি অ্যাবিউজড আর ওপোয়েড, ক্যানাবিনয়েডস অ্যান্ড কোকা অ্যালকালয়েড। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহারকারী ড্রাগ, ওপোয়েডস, ক্যানাবিনয়েডস অ্যান্ড কোকা। মেজরিটি অফ দিজ আর অবটেন্ড ফ্রম ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদ থেকে পাওয়া যায়, সাম অবটেন্ড ফ্রম ফাঙ্গাস, কিছু কিছু আছে এগুলো ফাঙ্গাস থেকে পাওয়া যাচ্ছে। তার প্রথম হচ্ছে ওপোয়েডস। ওপোয়েডস হচ্ছে কি, ওপিয়াম বলা হয় কি, এটা এই যে ব্যবহার সমনিফেরাম বলে যে পপি প্ল্যান্ট রয়েছে, এই পপি প্ল্যান্টের এই যে বীজটা, এই যে এটা তৈরি হবে ফ্রুটসটা, এই ফ্রুটস থেকে এক ধরনের ল্যাটেক্স বেরোয়, সেটাকে ওপিয়াম তৈরি হয়। হুইচ বাইন্ড টু স্পেসিফিক ওপোয়েড রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে আমাদের এই যে ওপোয়েড বা ওপিয়াম বলে যেটা আমরাকে ব্যবহার সমনিফ্রাম থেকে পাচ্ছি, এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখন এটাকে ড্রাগসটাকে বডির মধ্যে নিচ্ছি, তা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই অপোয়েড রিসেপ্টর রয়েছে একটা, যেটা ওপোয়েডকে গ্রহণ করবে, রিসিভ করবে, অ্যান্ড গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে রয়েছে। তাহলে ওপোয়েড রিসেপ্টর কোথায় রয়েছে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে রয়েছে এবং গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে রয়েছে। হিরোইন কমনলি কল্ড স্ম্যাক, হিরোইনকে কমনলি বলা হচ্ছে কি স্ম্যাক, কেমিক্যালি ডাইঅ্যাসিটাইল মরফিন। ওকে, এখানে অ্যাসিটাইল গ্রুপ যুক্ত হচ্ছে বলে একে ডাইঅ্যাসিটাইল মরফিন বলছে, হুইচ ইজ হোয়াইট অ্যান্ড ওডারলেস অ্যান্ড বিটার ক্রাস্টালাইন কম্পাউন্ডস। তাহলে কী হচ্ছে, বলছে যে এই হিরোইনটা কোথায় পাওয়া যাচ্ছে ওপোয়েডস থেকে পাওয়া যাচ্ছে, ওপিয়াম থেকে পাওয়া যাচ্ছে। এই হিরোইনটা হচ্ছে এক ধরনের, এর অন্য নাম হচ্ছে স্ম্যাক, এবং এটা কেমিক্যালি কি ডাইঅ্যাসিটাইল মরফিন, হুইচ ইজ হোয়াইট, সাদা কালার হচ্ছে এবং গন্ধহীন হয়, এবং বিটার ক্রিস্টালাইন কম্পাউন্ড, অর্থাৎ বিটার ইন টেস্ট হয়, খুব তিক্ত হয়। দিস ইজ অবটেন বাই অ্যাসিটাইলেশন অফ মরফিনকে অ্যাসিটাইলেশন করার ফলে কি তৈরি হচ্ছে, হিরোইন তৈরি হচ্ছে। মরফিনকে অ্যাসিটাইলেশন পদ্ধতির মাধ্যমে আমাদের কি তৈরি হচ্ছে, হিরোইন তৈরি হচ্ছে, হুইচ ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য ল্যাটেক্স অফ পপি প্ল্যান্ট। এই যে পপি প্ল্যান্টের ফ্রুটস রয়েছে, সেখান থেকে তার ল্যাটেক্সটা থেকে তৈরি হচ্ছে তোমার এই ওপোয়েড। প্ল্যান্টের নাম কি, ব্যবহার সমনিফেরাম। জেনারেলি টেকেন বাই স্নর্টিং অ্যান্ড ইনজেকশন, স্নর্টিং বা নাক দিয়ে টেনে নেওয়া হয়, অথবা তোমার ইন্ট্রাভেনাস ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয়। হিরোইন ইজ এ ডিপ্রেশন, অর্থাৎ তোমার মনকে শান্ত করে দেবে, অর্থাৎ নার্ভাস সিস্টেমকে কী করবে, একবারে নিষ্ক্রিয় করে দিবে, অ্যান্ড স্লো ডাউন বডি ফাংশন, যার ফলে তোমার বডি প্রপারলি ফাংশন করতে পারবে না, বা তুমি একটা অবশ টাইপের হয়ে যাবে। এরপর হচ্ছে ক্যানাবিনয়েড, আর এ গ্রুপ অফ কেমিক্যালস
কেমিক্যালস হুইচ ইন্টারাক্ট উইথ ক্যানাবিনয়েড রিসেপ্টর, তাহলে ওখানে কি অপয়েড রিসেপ্টর থাকলো আমার, এখানে রয়েছে আমাদের ক্যানাবিনয়েড রিসেপ্টর, কোথায় রয়েছে, ব্রেনে রয়েছে। ওখানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে থাকলো, নার্ভাস সিস্টেমে অপয়েডকে রিসিভ করার জন্য একজন গ্রাহক থাকলো, কিন্তু এখানে কি ব্রেনের মধ্যে রয়েছে ক্যানাবিনয়েড রিসেপ্টর। ন্যাচারাল ক্যানাবিনয়েডস আর অবটেন ফ্রম ইনফ্লোরিসেন্স, অর্থাৎ পুষ্পবিন্যাস অফ দ্য প্ল্যান্ট ক্যানাবিস স্যাটাইভা। ক্যানাবিস স্যাটাইভার যে পুষ্পবিন্যাস, এখানে যেমন কি হলো, এর ফ্রুট অংশ থেকে পাওয়া যাচ্ছে, এর ক্ষেত্রে কি হলো, ক্যানাবিস স্যাটাইভার ইনফ্লোরেসেন্স পুষ্পবিন্যাস যেটা, সেখান থেকে পাওয়া যাচ্ছে। দ্য ফ্লাওয়ার টপ বলতে ফুলের অগ্রভাগ যেটা, ফ্লাওয়ার টপ, লিভস পাতা, অ্যান্ড রেজিনস অফ ক্যানাবিনয়েডস তাহলে হলো কি, ক্যানাবিস স্যাটাইভা, দ্য ফ্লাওয়ার টপ মানে ফুলের অগ্রভাগটা, তারপর লিভস পাতা, এবং রেজিন মানে আঠালো যে পদার্থ বেরোয়, অফ ক্যানাবিস প্ল্যান্টস আর ইউজড ভ্যারিয়াস কম্বিনেশন টু প্রডিউস মারিজুয়ানা। তাহলে ক্যানাবিস স্যাটাইভা থেকে কী তৈরি হচ্ছে, মারিজুয়ানা তৈরি হচ্ছে, হাসিস তৈরি হচ্ছে, চারাস তৈরি হচ্ছে, গাঞ্জা তৈরি হচ্ছে। এবার হচ্ছে কি এই জিনিসগুলো আসলে কি, তাহলে দেখো বলছে কি, হ্যাঁ তাহলে কী করে হলো, যে ক্যানাবিনয়েড থেকে পাওয়া হচ্ছে কি, ক্যানাবিস থেকে আমরা পাচ্ছে কি, মারিজুয়ানা পেলাম, হাসিস পেলাম, এবং চরস পেলাম, আর গাঁজা পেলাম। আর তোমার অপয়েড থেকে কি পাওয়া গেল, হিরোইন পাওয়া গেল, আর তোমার মরফিন পাওয়া গেল। তার জেনারেলি টেকেন বাই ইনহেলেশন, মানে এর ক্ষেত্রে যেমন এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি স্নর্টিং এবং এর মাধ্যমে, অর্থাৎ নিঃশ্বাস বা স্নর্টিং নিঃশ্বাস বা এর ইঞ্জেকশনের মাধ্যমে নেওয়া হলো। আর এর ক্ষেত্রে কি একই ব্যাপার, ইনহেলেশন নিঃশ্বাসের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে নেওয়া হচ্ছে। দিজ আর নোন ফর দেয়ার ইফেক্টস অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। তাহলে এটা আমাদের কি করে, এটা আমাদের হৃৎপিণ্ডের যে রক্ত সংবহন তন্ত্র রয়েছে তার উপরে কাজ করে। এখান থেকে কোয়েশ্চেন কী হবে, ধরুন বললো ক্যানাবিনয়েড কোথা থেকে পাওয়া যায়, কেমন ক্যানাবিস স্যাটাইভা, এবং গাছের কোন অংশ থেকে পাওয়া যায়, তার পুষ্পবিন্যাস, পাতা এবং রেজিন থেকে পাওয়া যায়। হাসিস, চারাস, গাঞ্জা, মারিজুয়ানা এগুলো কোথা থেকে পাওয়া যায়, ক্যানাবিস স্যাটাইভা থেকে পাওয়া যায়। এবং এরা কী করে, এর কোথায় এফেক্ট করে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে এফেক্ট করে। তারপর কোকা, এটা একটা তোমার অ্যালকালয়েড কোকেন, ইজ অবটেন ফ্রম কোকা প্ল্যান্ট এরিথ্রোজাইলন কোকা। তাহলে কোকা প্ল্যান্ট থেকে কি পাওয়া গেল, কোকা প্ল্যান্ট পাওয়া গেল তোমার হচ্ছে কি এরিথ্রোজাইলন কোকা থেকে পাওয়া গেল। এটা সাউথ আমেরিকায় বেশি পাওয়া যায়। ইট ইন্টারফেয়ার উইথ দ্য ট্রান্সপোর্ট অফ নিউরো ট্রান্সমিটার ডোপামিন। তাহলে যে নিউরো ট্রান্সমিটার ডোপামিন রয়েছে তার সঙ্গে সঙ্গে এটা কি করে, ইন্টারফেয়ার, তার কাজকে নষ্ট করে দেয়। কোকেন কমনলি কল্ড কোক অর ক্র্যাক এর ইউজুয়ালি স্নর্টেড। তাহলে এগুলো নাসারন্ত্রের মাধ্যমে নেওয়া হয়। ইট হ্যাজ এ পোটেন্ট স্টিমুলেশন অ্যাকশন, অর্থাৎ এটা একটা স্টিমুল্যান্ট, অর্থাৎ আমাদের উত্তেজনাকে বাড়িয়ে দেয়। অন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রডিউসিং সেন্স অফ ইউফোরিয়া। ইউফোরিয়া মানে হচ্ছে কি যে খুব বেশি খুশি হয়ে যাওয়া, অর্থাৎ মাতাল হয়ে যাওয়া। অ্যান্ড ইনক্রিজড এনার্জি, এবং পাওয়ারকে মানে পজিটিভিটি বাড়িয়ে দেয়। অর্থাৎ এটা কি করে, আমাদের নার্ভাস সিস্টেমের, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কার্যকারিতাকে বাড়িয়ে দেয়। এক্সেসিভ ডোজেস অফ কোকেন কজ হ্যালুসিনেশন, মায়ার জগতে চলে যায়। খুব বেশি ডোজ খেয়ে নিলে তারা মায়ার জগতে চলে যেতে পারে। মায়ার জগৎ বলতে তারা কল্পনার জগতে ঘুরে বেড়াবে। আদার্স ওয়েল নন প্ল্যান্টস উইথ হ্যালুসিনেশন প্রপার্টিজ অ্যাট্রোপা বেরোডানা, যেখান থেকে অ্যাট্রোপিন পাওয়া যায়, এখান থেকে অ্যাট্রোপিন পাওয়া যায়। অ্যান্ড ড্যাটুরা মেটাল থেকে ড্যাটুরিন পাওয়া যায়, ড্যাটুরিন। হ্যালুসিনেশন মানে হচ্ছে কল্পনার জগতে বিস্তার করে, যখন ডোজের পরিমাণটা খুব বেশি হয়ে যাবে। পাওয়া যায় কোথা থেকে, একটা কোকা প্ল্যান্ট হলো এরিথ্রোজাইলন কোকা পাওয়া গেল, একটা হচ্ছে তোমার অ্যাট্রো বেরাডোনা পাওয়া গেল, একটা ড্যাটুরা থেকে পাওয়া গেল। এরা কি করছে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের, তোমার আমাদের মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে সক্রিয় করে দিচ্ছে, বেশি সক্রিয় করে, যার ফলে কি হচ্ছে এনার্জি লেভেলটা অনেক হাই হয়ে যাচ্ছে। এই জন্য স্পোর্টস পার্সনরা এগুলোকে ব্যবহার করে। ড্রাগ লাইক বারবিচুরেট, অ্যামফেটামাইন
and benzodiazepines and other similar drugs that are normally used in medicine to help patients cope with mental illness like depression and insomnia are often abused. তাহলে কি হয়, বললাম আগে বলেছি আমি যে ড্রাগ যখন অতি অল্প পরিমাণে তুমি নেবে তখন সেটা কী করছে আমাদের পক্ষে থেরাপি হচ্ছে, কিন্তু যখন ওটা বেশি পরিমাণে নেওয়া হয় তখন সেটা কী হচ্ছে আমাদের পক্ষে পয়জন হয়ে দাঁড়াচ্ছে। দেখো এখানে বলছে বারবিচুরেট, অ্যাম্ফেটামিন, বেনজো ডায়াজেপিন এগুলো সব ড্রাগগুলো ইউজ করা হয় কিসের, মেন্টাল ইলনেসের জন্য, কিসে, ডিপ্রেশন বা ইনসমনিয়া থেকে যেগুলো তৈরি হয় আমাদের মানসিক অসুখ তার জন্য। মরফিন ইজ এ ভেরি এফেক্টিভ সেডেটিভ অ্যান্ড পেন কিলার। মরফিন যেটা হয় এটা হচ্ছে কি ব্যথানাশক, আমাদের পেন কিলার হিসেবে কাজ করে, বিশেষ করে যখন সার্জারি করা হয়, কোনো সিজার করা হয় বা কোনো সার্জারি করা হয় তো সেক্ষেত্রে মরফিন ব্যবহার করা হয়। সেভারাল প্ল্যান্টস, অনেক উদ্ভিদ রয়েছে, fruits and seeds having hallucinogenic properties have been used for hundred of years in folk medicine. ফল্ক মেডিসিন মানে হচ্ছে গ্রাম্য মানুষরা, যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যে সমস্ত বিশেষ উদ্ভিদকে তোমার ওষুধ হিসেবে ব্যবহার করেন। রিলিজিয়াস সেরিমনিজ অর্থাৎ তোমার কি করছে ধর্মীয় অনুষ্ঠান, rituals all over the globe. And rituals all over the globe অর্থাৎ কোনো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। When these are taken for purpose other than medicinal use or amounts or frequency that impair on physical, physiological, psychological function, it constitute drug abuse. তাহলে কি যে অ্যামাউন্টে আমাদের ব্যবহার করলে সেটা আমাদের শরীরের পক্ষে উপকারী, তার উল্টো ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি, তার বেশি পরিমাণে ডোজ যদি ব্যবহার করি আমরা, তাহলে সেটা কি করবে, সেটা হচ্ছে আমাদের ড্রাগের অ্যাবিউজ হয়ে গেল। স্মোকিং অলসো পেভস দ্য ওয়ে টু হার্ড ড্রাগস। স্মোকিং অলসো পেভ দ্য ওয়ে টু হার্ড ড্রাগস। টোবাকো হ্যাজ বিন ইউজড বাই হিউম্যান বিং ফর মোর দ্যান 400 ইয়ার্স। তো এই যে আমার তাম্বাকু বা টোবাকো, সেটা 400 বছরের বেশি ধরে মানুষ ব্যবহার করে আসে। ইট ইজ স্মোকড, এটা স্মোক ধোঁয়ার মধ্যে বের করা হয়। চিউড, চিবোনো হয়। অর ইউজড অ্যাজ এ স্নাপ অর্থাৎ নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া হয়। টোবাকো কন্টেন লার্জ নাম্বার অফ কেমিক্যাল সাবস্টেন্স ইনক্লুডিং নিকোটিন অ্যান্ড অ্যালকালয়েড। নিকোটিন স্টিমুলেট অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এবং নিকোটিনের কাজ কি, তাহলে কি করে টোবাকো করছে, টোবাকোর মধ্যে প্রচুর অনেক পরিমাণ অনেক সংখ্যক কেমিক্যালস রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে নিকোটিন। এই নিকোটিন এবং এক ধরনের অ্যালকালয়েড। এবার নিকোটিন স্টিমুলেট করছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে টু রিলিজ অ্যাড্রেনালিন অ্যান্ড নর অ্যাড্রেনালিন ইনটু ব্লাড সার্কুলেশন, both of which raise blood pressure and increase heart rate. কি হলো বলো, নিকোটিন করতে পারছি আমরা, নিকোটিন পেলাম আমরা টোবাকো থেকে। এই নিকোটিনটা আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপরে কাজ করছে এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর কাজ করার ফলে এখানে আমাদের শরীরে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিনের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে, যেটা কি করছে আমাদের ব্লাড প্রেশারকে বাড়াচ্ছে এবং ইনক্রিজ হার্ট রেটটাকে বাড়িয়ে দিচ্ছে। Smoking is associated with increased incidence of cancers of lungs, urinary bladder and throat, bronchitis, emphysema, coronary heart disease, gastric ulcer, etc. এবার এই যে স্মোকিং শুধু আমাদের ব্লাড প্রেশারকে হাই করে না, এটা আমাদের বিভিন্ন ক্যান্সার তৈরি করে, যেমন লাংসের ক্যান্সার তৈরি করে, ইউরিনারি ব্লাডারে ক্যান্সার তৈরি করতে পারে, থ্রোট গলার মধ্যে ক্যান্সার তৈরি করতে পারে, ব্রঙ্কায়ে তোমার ইনফ্লামেশন হতে পারে, এমফাইসিমা অর্থাৎ যেখানে কি হয় যে এটা ধরো না যদি হয় মানে এয়ার পাইপ হয় এরকম থাকে এয়ার পাইপের ছিদ্রটা, কিন্তু যখন এমফাইসিমা হবে তখন কি হচ্ছে, নালীটা কি হচ্ছে ছোট হয়ে এয়ারের প্যাসেজটা খুব ছোট হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে আমাদের শ্বাসকষ্ট দেখা যাচ্ছে, এমফাইসিমা। করোনারি হার্ট ডিজিজ অর্থাৎ আমাদের হার্ট ফেলিওর যেটা হচ্ছে করোনারি, অর্থাৎ হার্টের উপরে যে ব্লাড ভেসেলের মাধ্যমে হার্ট মাসেলের মধ্যে কি যায় ব্লাড সার্কুলেশন হয়, তাকে বলা হচ্ছে করোনারি হার্ট ডিজিজ। এবার গ্যাস্ট্রিক আলসার এর জন্য দায়ী। টোবাকো চিউইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রিস্ক অফ ক্যান্সার ওরাল ক্যাভিটি। এই যে আমরা তাম্বাকু খাই, চিবিয়ে খাই তাম্বাকু নিকোটিনকে বা টোবাকো লিফকে, সেটা কি করে আমাদের মুখের ক্যান্সার, মাউথ ক্যান্সার তৈরি করে। স্মোকিং ইনক্রিজ কার্বন মনোক্সাইড,
স্মোকিং কী করে, আমাদের শরীরে কার্বন মনোক্সাইডের পরিমাণটা বাড়িয়ে দেয় ইন দ্য ব্লাড অ্যান্ড রিডিউস দ্য কনসেন্ট্রেশন হিমোগ্লোবিন অক্সিজেন, বিকজ তোমার হিমোগ্লোবিন হ্যাজ 21 গুণ বেশি কার্বন মনোক্সাইডের সঙ্গে আসক্তি থাকে কার্বন অক্সিজেনের তুলনায়। দিস কজ অক্সিজেন ডেফিসিয়েন্সি ইন দ্য বডি। When the boys buys packets of cigarette, one cannot miss the statutory warning that is present on the packaging, which warns against smoking and says how it is injurious to health. কেউ যখন একটা সিগারেটের কাগজ মানে প্যাকেট কেনে, তখন কি হচ্ছে, কেউ ক্যানট মিস, কেউ কিন্তু মিস করে না স্ট্যাচুটরি ওয়ার্নিং, মানে সেই সিগারেটের প্যাকেটের উপর লেখা থাকে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সবাই শোনে, শোনার পরে সবাই খায়। ইয়েট স্মোকিং ইজ ভেরি প্রিভ্যালেন্ট ইন সোসাইটি, স্মোকিংটা সোসাইটিতে খুব বেশি কমন, বোথ অ্যামং ইয়াং অ্যান্ড ওল্ড, যুবকরা খাচ্ছে, বয়স্করাও খাচ্ছেন। Knowing the dangers of smoking and chewing tobacco and its addictive nature, the youth and old need avoid these habits. যদিও সমাজের ইয়াং এবং ওল্ড সবাই জানে এই টোবাকো সেবনের মাধ্যমে কী ক্ষতি হচ্ছে, তবুও তারা খাবে। Any addict, এটা একটা ব্যাড হ্যাবিট, any addicts require counseling and medical help to get rid the habit. তাহলে কি হচ্ছে, যে কোনো আসক্তি কাউন্সিলিংয়ের মাধ্যমে, মেডিকেল হেল্পের মাধ্যমে গেট রিড করা যায়, বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে কী হলো দেখো, এই টোবাকো আমাদের কী করলো দেখো, 400 বছর আগে থেকে মানুষ টোবাকোর সেবন করে। পাতার মধ্যে কী থাকে, নিকোটিন থাকে, তামাকের পাতায় নিকোটিন করছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে সক্রিয় করছে, যেখান থেকে অ্যাড্রিনাল এবং নর অ্যাড্রিনাল ক্ষরণ হচ্ছে, যা আমাদের ব্লাড প্রেশারকে হাই করে দিচ্ছে। এছাড়া তোমাদের টোবাকোর মধ্যে নিকোটিন আমাদের লাংস ক্যান্সার তৈরি করছে, ইউরিনারি ব্লাডার ক্যান্সার তৈরি করছে, গ্যাস্ট্রিক আলসার তৈরি করছে, এবং আমাদের কী করছে, ব্রঙ্কাইটিস হচ্ছে, এমফাইসিমা হচ্ছে, করোনারি হার্ট ডিজিজ হচ্ছে। আবার তোমার হচ্ছে কি, এই মানে স্মোকিং অফ টোবাকো increase the carbon monoxide concentration in our blood, so oxygen concentration become decreased in our blood. Clear? এবার adolescent and drug or alcohol abuse. Adolescent মানে বয়ঃসন্ধিকালে যারা আছে, যারা 18 থেকে 21 এর মধ্যে যারা আছে, 18 থেকে 21 এর মধ্যে, ড্রাগ আর অ্যালকোহল অ্যাবিউজ, তারা কীভাবে ড্রাগ অ্যালকোহল অ্যাবিউজটা করছে সেটা আমাদেরকে দেখতে হবে। যেমন তোমাদের অ্যাডোলেসেন্স মিনস বোথ এ পিরিয়ড অ্যান্ড প্রসেস ডিউরিং হুইচ এ চাইল্ড বিকাম ম্যাচিউর ইন টার্মস অফ হিজ অ্যাটিটিউড অ্যান্ড বিলিভস, তার অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে, বিলিফ চেঞ্জ হচ্ছে, ফর এফেক্টিভ পার্টিসিপেশন অন দ্য সোসাইটি। বলছে অ্যাডোলেসেন্ট পিরিয়ড কাকে বলছি, যখন একটা বাচ্চার কী হচ্ছে, মেন্টালিটি তৈরি হচ্ছে যে সে কী করবে, সে সোসাইটির মধ্যে অ্যাক্টিভলি এফেক্টিভলি নিজের স্থান তৈরি করতে চাইছে। বিশেষ কখন, 12 থেকে 18 বছর বয়স, সেই বয়সটাকে আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ড বলতে চাইছি, মানে সমাজের সে যে একজন পার্সন, সে সেটাকে এস্টাবলিশ করতে চাইছে এই বয়সে। ইন আদার ওয়ার্ড, অ্যাডোলেসেন্স ইজ এ ব্রিজ লিঙ্কিং চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড। তাহলে অ্যাডোলেসেন্টটা কী হচ্ছে, যখন আমাদের চাইল্ডহুড এবং অ্যাডাল্ট, শৈশবকাল এবং অ্যাডাল্টহুড, যৌবনকালের মধ্যবর্তী সময়, যে সময় তার মধ্যে বডির মধ্যে অনেক রকম হরমোনাল চেঞ্জেসের দেখা দিচ্ছে। অ্যাডোলেসেন্স ইজ অ্যাকম্প্যানিড বাই সেভারাল বায়োলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জেস। কারণ এই সময় কী হচ্ছে, সে বড় হচ্ছে, তার মধ্যে টেস্টোস্টেরন লেভেল বা মেয়েদের স্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল বাড়ছে, শারীরিক গঠনের পরিবর্তন আসছে, তাদের মনের মানসিক চাহিদার পরিবর্তন আসছে এই সময়। অ্যাডোলেসেন্স থাস ইজ এ ভেরি ভালনারেবল ফেজ অফ মেন্টাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। কারণ অ্যাডোলেসেন্ট কী হচ্ছে, অনেক রকম মনস্তাত্ত্বিক এবং তোমার মেন্টাল মানসিক চেঞ্জ এসব আসছে। কিউরিয়াসিটি, নিড ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সাইটমেন্ট, মানে এই সময় মানুষের মধ্যে কি এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে কিসের, কোনো অ্যাডভেঞ্চার করার জন্য, কোনো এক্সপেরিমেন্টেশন করার জন্য। কনস্টিটিউট কমন কজ, এটা সাধারণ একটা কারণের জন্য হয়তো কারোর সাথে ঝগড়া করে বসলো, বা সাধারণ হাসি খুশি করতে করতে হয়তো অনেক উঁচু থেকে লাভ দিয়ে দিল, এটা কি হচ্ছে, যে এক্সাইটমেন্ট থাকছে এই সময়, উইচ মোটিভেট ইয়াংস্টার টুয়ার্ডস ড্রাগ অ্যান্ড অ্যালকোহল। আবার কী করছে, যে খুব অল্প কিছুর জন্য ওরা খুব বেশি দুঃখী হয়ে যাচ্ছে হয়তো, তারপরে কী হচ্ছে, তার ড্রাগ বা অ্যালকোহলের সংস্পর্শে চলে আসছে। এ চাইল্ডস ন্যাচারাল কিউরিয়াসিটি মোটিভেট হিউমার এক্সপেরিমেন্ট, দিস ইজ কমপ্লিকেটেড ফার্দার বাই এফেক্টস দ্যাট মাইট বি পারসিভড অ্যাজ বেনিফিট অর অ্যালকোহল অর ড্রাগ ইউজ। এই সময় কী হচ্ছে, দিস ইজ অ্যাকমপ্লিশড
ফার্দার বাই এফেক্টস দ্যাট মাইট বি পারসিভ, তারা বুঝতে পারছে দ্য বেনিফিট অফ অ্যালকোহল অ্যান্ড ড্রাগ ইউজ। মানে হয়তো খুব বেশি দুঃখী হয়ে গেল, তখন করে হয়তো সিগারেট স্মোকের মাধ্যমে তার মনের মধ্যে একটা অসারতা আসলো, যার ফলে সে ভাবলো যে না, এটা আমাকে অনেক রিল্যাক্স দিচ্ছে। তারপরে সে করলো তার ড্রাগ ইউজ শুরু করলো। থাস দ্য ফার্স্ট ইউজ অফ ড্রাগ অর অ্যালকোহল মে বি আউট অফ কিউরিয়াসিটি অর এক্সপেরিমেন্টেশন, বাট লেটার দ্য চাইল্ড স্টার্টস ইউজিং দিস এসকেপ ফেসিং প্রবলেম। তাহলে প্রথমে হচ্ছে কি, একটা বাচ্চা প্রথমে ড্রাগ বা অ্যালকোহল বা যে কোনো ড্রাগকে প্রথমে ওরা কিউরিয়াসিটির জন্য করছে, পরের দিকে সেটাকে আবার ওরা ভেবে নিচ্ছে কি যে না, এই ড্রাগটাই হচ্ছে আমার প্রবলেম সলভিংয়ের ওয়ে। অফ লেট পরবর্তী স্ট্রেস, তারপর কি হচ্ছে স্ট্রেস, হতাশা আসছে, ফ্রম প্রেশার টু এক্সেল অফ অ্যাকাডেমিক অ্যান্ড এক্সামিনেশন, হয়তো পরীক্ষার বা পড়াশোনার প্রেশারের মাধ্যমে প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন পারসুয়েডিং দ্য ইয়াংস্টার টু ট্রাই অ্যালকোহল ড্রাগ, বা হয়তো একটা নির্দিষ্ট রোল, হয়তো নিজেকে বড় দেখানোর জন্য তারা কী করছে, অ্যালকোহল বা ড্রাগের সংস্পর্শে আসছে। দ্য পারসেপশন অ্যামং ইয়ুথ দ্যাট ইট ইজ কুল অর প্রোগ্রেসিভ টু স্মোক, এবং যেটাকে অনেক কলেজ লাইফে যখন এন্ট্রি করছে ছেলে ও মেয়ে, তো নিজেকে অনেক কুল দেখানোর জন্য তারা কী করছে, এই মদ বা অ্যালকোহল বা ড্রাগের সংস্পর্শে আসছে। Use drugs or alcohol is also in a way of major cause for youth to start these habits. ওকে, তাদেরকে একটু নিজেকে একটু বড় দেখানোর জন্য বা একটু নিজেকে কুল দেখানোর জন্য বা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা দেখার জন্য তারা এই ছোটো ছোটো এক্সপেরিমেন্ট করে বসে, যে তার তো কয় বিভিন্ন নেশার সম্মুখীন হয়ে যায়। আবার বলছে কি, টেলিভিশন, মুভিজ, নিউজ পেপার, ইন্টারনেট অলসো হেল্প টু প্রমোট দিস পারসেপশন। কারণ এখন বর্তমান যদি দেখা যায়, যারাকে আমরা আদর্শ হিসেবে মানছি বা আইডল হিসেবে মানি, বিশেষ করে বর্তমান লেস ইনফরমেটিভ, মোর এন্টারটেইন যে ইয়াং জেনারেশন, যে বর্তমানের জেনারেশন, ইয়াং জেনারেশন হচ্ছে লেস ইনফরমেটিভ, ইনফরমেশন কম আছে, বাট মোর এন্টারটেইন, তারা এন্টারটেনমেন্ট খুব বেশি পছন্দ করে। তাদের আইডল হয়ে যাচ্ছে কারা, বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা। এবার ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা কী করছে, যখন কোনো একটা নেশা বা নেশাজাত দ্রব্যের অ্যাড করছে, তখন সে বলছে আমার আইডল এই নেশার অ্যাড করছে, তাহলে এটা হয়তো ওর প্রতি আসক্তি হয়ে যাচ্ছে। যেটা টেলিভিশন, মুভিজ, নিউজ পেপারের, ইন্টারনেটের প্রভাবে কিন্তু এটা ওদের বেশি বেশি ছড়িয়ে পড়ছে ড্রাগের ইউজটা। Other factors that have been seen to be associated with drug and alcohol abuse among adolescents are unstable or unsupportive family. অনেক সময় কি হচ্ছে, স্ট্রেস, হয়তো ফ্যামিলি সাপোর্ট করে না, ওই ফ্যামিলি তাকে তারপর প্রেশার ক্রিয়েট করছে, তাকে জব পাওয়ার জন্য, কোনো কাজে যুক্ত হওয়ার জন্য, কোনো কাজ করানোর জন্য। সেক্ষেত্রেও কিন্তু সেই প্রেশার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা অ্যালকোহল বা ড্রাগের সংস্পর্শে চলে আসছে। এবার আমরা শুরু করছি অ্যাডিকশন অ্যান্ড ডিপেন্ডেন্স। মানে হচ্ছে কি, অ্যাডিকশন মানে হচ্ছে যে ড্রাগগুলোর প্রতি কতটা আমরা আসক্তি হয়ে পড়ছি, এবং ডিপেন্ডেন্স মানে হচ্ছে এবং তার উপর কতটা নির্ভর হয়ে পড়ছি আমরা, যে সেটা না হলে আমাদের চলবে না হয়তো, বা আমরা বেঁচে থাকতে পারবো না, আমাদের অনেক রকম সমস্যা দেখা দেবে। বিকজ অফ দ্য পারসিভড বেনিফিটস ড্রাগস আর ফ্রিকুয়েন্টলি ইউজড রিপিটেডলি। পারসিভড মানে অল্প বিস্তর সাথে উপকারের জন্য ড্রাগসটা আমরা কি করছি, ফ্রিকুয়েন্টলি, বারবার, রিপিটেডলি আমরা কি ব্যবহার করছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হুইচ ওয়ান ফেলস টু রিয়ালাইজ, যেটা আমাদের চিন্তা ভাবনাকে মানে বন্ধ করে দিচ্ছে, ইজ দ্য ইনহেরেন্ট অ্যাডিকটিভ নেচার অফ অ্যালকোহল অ্যান্ড ড্রাগস। মানে হচ্ছে কি, যে আমরা ফ্রিকুয়েন্টলি বারবার শুধু ড্রাগটাকে নিচ্ছি সামথিংস, কিছু বেনিফিটের জন্য, যেটা আমাদের অস্থায়ী একটা বেনিফিট, সামথিং বেনিফিট, সেই বেনিফিটের জন্য আমরা ড্রাগসটাকে বারবার ইউজ করছি। কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে এই ড্রাগসটা বারবার নেওয়ার ফলে কী হচ্ছে, আমাদের একটা অ্যাডিকশন তৈরি হয়ে যাচ্ছে, এবং যেটা আমাদের পক্ষে দীর্ঘস্থায়ী ক্ষতি করবে। অ্যাডিকশন ইজ আ সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট টু সার্টেন এফেক্টস। অ্যাডিকশন হচ্ছে কি, অ্যাডিকশন বা যেটা আমরা বলছি যে তার আসক্তি বেড়ে যাওয়া, অ্যাডিকশন, ওটার মানেটা একটা সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট, অর্থাৎ মনস্তাত্ত্বিক একটা অ্যাটাচমেন্ট টু সার্টেন এফেক্ট, যেমন লাইক ইউফোরিয়া। ইউফোরিয়া মানে হচ্ছে কি খুশি হয়ে যাওয়া, মন আপ্লুত হয়ে যাওয়া, অর্থাৎ মন আনন্দে ভরে ওঠা, এটা বলে ইউফোরিয়া।
টেম্পোরারি ফিলিংস, ওয়েলবিং এবং অল্প সময়ের জন্য নিজে খুব ভালো মনে করা। অ্যাসোসিয়েটেড উইথ ড্রাগস অ্যান্ড অ্যালকোহল বা ড্রাগ খেলে কী হয়, খুব অল্প সময়ের জন্য যেহেতু আমাদের নার্ভাস সিস্টেম নিষ্ক্রিয় হয়ে পড়ে বা তার নিজস্ব কার্যক্ষমতা কমিয়ে দেয়, তার জন্য কি হবে, তার জন্য আমাদের কিছুটা আনন্দ অনুভব হয়, কিছুটা স্বস্তি মনে হয়। এই যে কিছুটা অল্প সময়ের জন্য যে আনন্দ বা স্বস্তি বা তোমার হচ্ছে কি ডিপ্রেশন, মানে অ্যান্টি ডিপ্রেশন অর্থাৎ হতাশা থেকে মুক্ত মনে হয়, কিন্তু আসলে সেটা না। এটাই আমাদের কি করে, এই জিনিসটা আমাদের ড্রাগের প্রতি আসক্তিটাকে বাড়িয়ে দেয়। দিস ড্রাইভ পিপল টু টেক দেম ইভেন হোয়েন দিস আর নট নিডেড। এই জন্য এই সমস্ত আসক্তিগুলো কী করছে, মানুষকে ড্রাগ নিতে বাধ্য করে যখন আমাদের দরকার নেই, তাও নট নিডেড, দরকার নেই কিন্তু তবু আমরা নিচ্ছি। আর ইভেন হোয়েন দেয়ার ইউজ বিকাম সেলফ ডিস্ট্রাকটিভ, অথবা যখন নিজেকে ধ্বংস করার জন্য তোমার এটা ব্যবহার হচ্ছে, তখন আমরা কি বারবার এই জিনিসটা নিয়ে থাকছি। উইথ রিপিট ইউজ অফ ড্রাগস দ্য টলারেন্স লেভেল অফ দ্য রিসেপ্টর প্রেজেন্ট ইন আওয়ার বডি ইনক্রিজ। তার বলছে এখানে যখন আমরা রিপিটেডলি ড্রাগ নিচ্ছি, বারবার একই জিনিস আমরা ব্যবহার করছি, তার প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে, তো আমাদের যে সমস্ত বডিতে রিসেপ্টর রয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিছু ড্রাগ রিসেপ্টর রয়েছে, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে কিছু ড্রাগ রিসেপ্টর রয়েছে, তো এই রিসেপ্টরগুলো তাদের কার্যক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ প্রথমে ধরো না 1 গ্রাম হিরোইন নিতে পারতো, সাপোজ ফর এক্সাম্পল, এখন দেখা যাচ্ছে ওর ক্ষমতা 2 গ্রাম বা 3 গ্রাম পর্যন্ত হয়ে গেছে, নিজের মানে অ্যাটাচমেন্ট ক্যাপাসিটিটা সে বাড়িয়ে নিচ্ছে আমাদের বডি। কনসিকুয়েন্টলি দ্য রিসেপ্টর রেসপন্ড অনলি টু হায়ার ডোজ। এবং এরকম করতে করতে দেখা যাচ্ছে যে ড্রাগটা যতক্ষণ পর্যন্ত হায়ার ডোজে না নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু বডি রিল্যাক্স হচ্ছে না, বা বডি সেই টেম্পোরারি যে স্বস্তি বলছি আমরা, সেটাতে আসছে না। However, যদি it should be clearly borne in mind that use of these drugs even once can be a forerunner to addiction. বলছে ইট শুড বি ক্লিয়ারলি বর্ন ইন মাইন্ড, আমাদের মস্তিষ্কে ভালোভাবে গেঁথে যাচ্ছে, কি গেঁথে যাচ্ছে, দ্যাট ইউজ অফ দিস ড্রাগস, এই সমস্ত ড্রাগের ব্যবহার ক্যান বি ফোররানার টু অ্যাডিকশন, অর্থাৎ আমাদের আসক্তির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ফোররানার করছে। থাস the addictive potential of drugs and alcohol pull the user into vicious circle leading to their regular use from which he or she may not be able to get out. মানে বলছে এই যে বারবার সে ড্রাগ বেশি অ্যামাউন্টে নেওয়া হচ্ছে, তার ফলে সে মানুষ ধীরে ধীরে দুশ্চরিত্র ভিসিয়াস সার্কেল, মানে দুশ্চরিত্র বদমাশদের দলে পড়ে যাচ্ছে, এবং বলছে লিডিং টু দ্য রেগুলার ইউজ, তাদের বারবার সাথে ব্যবহার করার জন্য এই ড্রাগগুলো। তারপর বলছে ফ্রম হুইচ হি অর সি মে নট বি এবল টু গেট আউট, এবং যেখান থেকে সে বেরিয়ে আসতে পারে না। অর্থাৎ প্রথমে ড্রাগ ব্যবহার করতে লাগলো কিসের জন্য, একটা টেম্পোরারি আরামের জন্য এবং টেম্পোরারি স্বস্তির জন্য, কিন্তু এই ড্রাগের ব্যবহার যখন বারবার ফ্রিকোয়েন্টলি সে করতে থাকলো, তো ড্রাগের ব্যবহার কী হচ্ছে, তার অ্যামাউন্ট অফ ড্রাগ ইনটেকটা বেড়ে গেল, অনেকটাই বেড়ে গেল, এবং এ বাড়তে বাড়তে একসময় কী হচ্ছে, সে ধীরে ধীরে একটা সার্কেল তৈরি করে নিয়েছে তাদের ড্রাগ অ্যাডিক্টেড পিপলদের, দুশ্চরিত্র বিশ্বাস মনে হচ্ছে দুশ্চরিত্র বদমাশদের দল, এবং সেখান থেকে সে আর বেরিয়ে আসতে পারে না। ইন দ্য অ্যাবসেন্স অফ এনি গাইডেন্স, যদি কোনো গাইডেন্স না থাকে, অর কাউন্সেলিং, তার কাউন্সেলিং যদি না করে, দ্য পার্সন গেটস অ্যাডিক্টেড টু বিকামস ডিপেন্ডেন্ট অন দেয়ার ইউজ, সে ব্যক্তিরা কী হয়, সেই ড্রাগগুলোর ব্যবহারের আসক্তি হয়ে পড়ে। ডিপেন্ডেন্স ইজ দ্য টেন্ডেন্সি, ডিপেন্ডেন্স মানে কি, ডিপেন্ডেন্স মানে নির্ভর করা, এটা কি এক ধরনের টেন্ডেন্সি, প্রবণতা অফ দ্য বডি টু ম্যানিফেস্ট এ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড আনপ্লিজেন্ট উইথড্রল সিনড্রোম। মানে বলছে উইথড্রল সিমটম ইফ রেগুলার ডোজ অফ ড্রাগ অ্যালকোহল ইজ অ্যাব্রাপ্টলি ডিসকন্টিনিউড। মানে তো একটা ব্যাপারটা কেমন হয়েছে, ধরো না তুমি প্রতিদিন খেলতে যাও, এবার হঠাৎ একদিন মাঝে খেলতে গেলে না, তোমার মনটা কিন্তু খেলার দিকেই পড়ে থাকবে, সেরকম ব্যাপার। যখন আমাদের এই ড্রাগ অ্যাডিকশন হয়ে যাচ্ছে, রেগুলার ড্রাগ ইউজ ফর ড্রাগ অ্যাডিকশন হয়ে যাচ্ছে, যদি কোনো কারণে ড্রাগটা কী হয়, যদি তোমার ডিসকন্টিনিউড হয়, অর্থাৎ যদি না পাওয়া হয়, তাহলে আমাদের শরীর কী করবে, উইথড্রল সিনড্রোম, অর্থাৎ এক ধরনের সিনড্রোম দেখাবে যে আমার জিনিসটা দরকার, না হলে আমার অস্বস্তি হচ্ছে। দিস ইজ ক্যারেক্টারাইজ বাই অ্যান্ড কী কী উইথড্রল সিনড্রোম দেখাবে, অ্যাংজাইটি, উদ্বিগ্নতা, সেকিনেস, অর্থাৎ কি মানে ক্ষণস্থায়ী মন, এরকম বলা, ক্ষণস্থায়ী মন বা কী বলবো ওটাকে, অস্থিরতা,
অ্যান্ড ইন সাম কেসেস উইথড্রল সিমটমস ক্যান বি সেভিয়ার অ্যান্ড ইভেন লাইফ থ্রেটেনিং। অনেক সময় কী হয়, সে ড্রাগটা পাওয়ার জন্য সে পাগল হয়ে যায় এবং সে অন্যের জীবন নিতেও সে কী হয়ে যায়, বদ্ধপরিকর হয়ে যায় এবং নিজের জীবনটি রেস্ট্রাকশন করতেও এরকম লাইফ থ্রেটেনিং হয়ে যায় ওরা। পার্সন মে নিডেড মেডিকেল সুপার, তাদের ক্ষেত্রে কী দরকার, মেডিকেল সুপারভিশন দরকার। অর্থাৎ আমরা যখন রেগুলার ড্রাগ নিতে থাকবো তখন সেই ড্রাগটা আমাদের বডিটা এমনভাবে রেসপন্স করতে শুরু করবে যে সেই ড্রাগটা যদি কোনো কারণে না পাই আমরা, বা আমাদের বডি সেই অ্যামাউন্ট বা সেই ডোজে না পায়, তাহলে আমাদের উইথড্রল সিনড্রোম দেখাবে, অ্যাংজাইটি দেখাবে, সেকিনেস দেখাবে, অনেক সময় এটা সিভিয়ার কন্ডিশনে চলে যাবে, লাইফ থ্রেটেনিং পর্যায়েও চলে যেতে পারে। ডিপেন্ডেন্স লিডস টু patient to ignore all social norms in order to get sufficient funds to satisfy his or her needs. ডিপেন্ডেন্স, এই যে নির্ভর করা, লিডস যেটা বহন করে কি করে, দ্য প্যাটার্ন টু ইগনোরেন্স অল সোশ্যাল নর্মস, মানে এই যে আসক্তি অর্থাৎ ড্রাগের প্রতি নেশা, মানে আসক্তি বেড়ে যাওয়াটা, এটা তাকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে কি করছে, সে সামাজিক সমস্ত নিয়মকানুনকে, মানে সোশ্যাল নর্মসকে সে ইগনোর করছে। ইগনোর করা মানে কি, বাদ দিয়ে দেওয়া, ইগনোর করছে সোশ্যাল নর্মসকে, সে ইগনোর করছে অল সোশ্যাল নর্মস, অলসো সমস্ত সামাজিক নিয়মকানুন, ইন অর্ডার টু গেট সাফিসিয়েন্ট ফান্ডস, মানে সেই ড্রাগটাকে বা নেশার দ্রব্যটাকে কেনার জন্য সে সামাজিক সমস্ত নিয়মকানুনকে ভেঙে দিতে প্রস্তুত হয়ে যাচ্ছে। দিস রেজাল্টস ইন মেনি সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, এই জন্য আমাদের কি সমাজে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা দেখা দিচ্ছে। নেক্সট হচ্ছে ইফেক্টস অফ ড্রাগস অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ। এবার ড্রাগ বা অ্যালকোহল যে আমরা অ্যাবিউজ করছি তার এফেক্টটা কী হচ্ছে। দ্য ইমিডিয়েট অ্যাডভার্স এফেক্ট অফ ড্রাগস অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ আর ম্যানিফেস্টেড ইন দ্য ফর্ম অফ রেকলেস বিহেভিয়ার। অর্থাৎ এই যে ড্রাগ বা তোমার অ্যালকোহলের যে আসক্তি বা এর যে মিস ইউজ হচ্ছে, অ্যাবিউজ হচ্ছে, তার ফলে কী দেখা দিচ্ছে, রেকলেস মানে বেপরোয়া চরিত্র, কোনো কিছুকে না মানা, নিজের ইচ্ছামতো সমস্ত কাজ, এগুলো রেকলেস বিহেভিয়ার। ভ্যান্ডালিজম অর্থাৎ ভাঙচুর করা, এবং ভায়োলেন্স মানে হচ্ছে বিভিন্ন প্রচণ্ড অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়া। ওকে, তাহলে কী হচ্ছে, যখন এই অ্যালকোহল আসক্তি হওয়ার ফলে কী হচ্ছে, মানুষের মধ্যে কী হচ্ছে, রেকলেস বিহেভিয়ার হলো, বেপরোয়া মনোভাব তৈরি হলো, ভ্যান্ডালিজম ভাঙচুর করতে শুরু করলো, ভায়োলেন্স এবং তারা বিভিন্ন অন্যায় অপরাধের সঙ্গে যুক্ত হয়ে গেল, ভায়োলেন্সের সঙ্গে যুক্ত হয়ে গেল। এক্সেসিভ ডোজ অফ ড্রাগস মে লিড টু কোমা, অর্থাৎ যদি ড্রাগের অ্যামাউন্টটা এক্সেসিভ হয়ে যায়, যেগুলো তোমার নার্ভাস সিস্টেমকে তোমার রিল্যাক্স করে, সে সমস্ত ড্রাগ যদি বেশি মরে নেওয়া হয় তো এমনভাবে নার্ভাস সিস্টেম রিল্যাক্স হয়ে যাবে যে সে আলটিমেট কোমায় চলে যাবে। অ্যান্ড ডেথ ডিউ টু রেসপিরেটরি ফেলিওর, অনেক সময় কী হবে, ডেথ হয়ে যাবে, মারা যাবে, কিসের জন্য, রেসপিরেটরি ফেলিওর অর্থাৎ তার শ্বাস প্রশ্বাসের ফেলিওরের জন্য। হার্ট ফেলিওর, অনেক সময় কি হার্ট ফেলিওর হয়ে যাবে। সেরিব্রাল হিমারেজ অর্থাৎ মস্তিষ্কের যে সমস্ত সেরিব্রাল মানে মস্তিষ্কের রক্তক্ষরণের মাধ্যম হবে। এ কম্বিনেশন অফ ড্রাগ অর দেয়ার ইনটেক অ্যালং উইথ অ্যালকোহল জেনারেল রেজাল্টস ইন দ্য ওভার ডোজিং অ্যান্ড ইভেন ডেথ। তাহলে কী হচ্ছে, যে অ্যালকোহল বা ড্রাগের যে এই কম্বিনেশন অফ ড্রাগ অর দেয়ার ইনটেক অ্যালং উইথ অ্যালকোহল, তাহলে ড্রাগ নিচ্ছে বা ওর সঙ্গে সঙ্গে আবার অন্য কোনো অ্যালকোহল নিচ্ছে, এটা কি করছে, তাকে মৃত্যুর দিকে, ওভারডোজ হওয়ার জন্য তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দ্য মোস্ট কমন ওয়ার্নিং সাইন অফ ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ অ্যামং ইউথ ইনক্লুডেড ড্রপ ইন অ্যাকাডেমিক পারফরমেন্স। অর্থাৎ এই ড্রাগের ব্যবহারের জন্য, ড্রাগের এই আসক্তি বা অ্যালকোহলের আসক্তির জন্য যুবকদের মধ্যে সবচেয়ে বেশি কী সমস্যা দেখা দিচ্ছে, এটা অ্যাকাডেমিক ফেলিওর, অ্যাকাডেমিক পারফরমেন্স সেটা কমে যাচ্ছে। আনএক্সপ্লেইনড অ্যাবসেন্স ফ্রম স্কুল কলেজ থেকে কোনো ব্যাখ্যা করা যায় না, কোনো কিছু বলে না, কোনো কারণ ছাড়া সে স্কুল কলেজ থেকে বাং মারছে, অর্থাৎ ফাঁকি দিচ্ছে। ল্যাক অফ ইন্টারেস্ট ইন পার্সোনাল হাইজিন, নিজের শারীরিক যে পরিষ্কার পরিচ্ছন্নতা সে সম্পর্কে সম্পূর্ণ ল্যাক অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে, কোনো ইন্টারেস্ট থাকছে না। তার উইথড্রল, আইসোলেশন, ডিপ্রেশন। উইথড্রল মানে কি, সে সমস্ত যেগুলো ওর দৈনন্দিন কাজ সেগুলো থেকে নিজেকে উইথড্রল করে নিচ্ছে, অর্থাৎ বের করে নিচ্ছে। আইসোলেশন, সে একা থাকতে পছন্দ করছে। ডিপ্রেশন, হতাশায় চলে যাচ্ছে। ফ্যাটিক, ক্লান্তি হয়ে যাচ্ছে। অ্যাগ্রেসিভ, সে খুব বেশি মানে উগ্র হয়ে যাচ্ছে। এবং রিভিলিয়াস,
বিহেভিয়ার, অর্থাৎ দস্যু প্রকৃতির চরিত্র হয়ে যাচ্ছে, অ্যান্ড ডিটেরিয়েটিং রিলেশনশিপ উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এবং বন্ধু এবং ফ্যামিলি থেকে সে ডিটাচ হয়ে যাচ্ছে। লস অফ ইন্টারেস্ট ইন হবিজ, তার যে শখ ছিল সে শখ থেকে সে দূরে সরে যাচ্ছে। চেঞ্জ ইন স্লিপিং অ্যান্ড ইটিং হ্যাবিটস, তার খাদ্যাভ্যাস এবং যে ঘুমানোর অভ্যাস ছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফ্ল্যাকচুয়েশন ইন ইন ওয়েট অ্যান্ড অ্যাপেটাইট, তার দেহের ওজন এবং ক্ষুধার পরিবর্তন ঘটছে। তাহলে যদি আমরা ড্রাগটাকে কন্টিনিউয়াসলি আমাদের লাইফে নিয়ে চলে আসি, তাহলে কি হলো, আমাদের একাডেমিক ফেলিয়ার দেখা গেল, স্কুল কলেজ থেকে ফাঁকি দেওয়া দেখা গেল, পার্সোনাল যে সমস্ত শারীরিক যে সুস্বাস্থ্য সম্পর্কে সে ল্যাক অফ ইন্টারেস্ট হয়ে গেল, তারপর হচ্ছে উইথড্রল করে নিল সে নিজেকে সব জায়গা থেকে, আইসো পৃথক হয়ে গেল, ডিপ্রেশনে চলে গেল সে, ফ্যাটি ক্লান্ত হয়ে গেল, অ্যাগ্রেসিভ অ্যান্ড রিবেলিয়াস বিহেভিয়ার, সে প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে গেল এবং রিবেলিয়াস বিহেভিয়ার, দস্যু আকৃতির চরিত্র, দস্যু প্রকৃতির চরিত্র হয়ে গেল। ডিটেরিয়েটিং রিলেশনশিপ ফ্যামিলি ফ্রেন্ডস থেকে সে আলাদা হয়ে গেল। লস অফ ইন্টারেস্ট হবে, তার নিজস্ব শখ থেকে সে দূরে চলে গেল। চেঞ্জ ইন স্লিপিং অ্যান্ড ইটিং হ্যাবিটস, তার যে খাদ্যাভ্যাস এবং ঘুমানোর অভ্যাস ছিল সেটা পরিবর্তন হয়ে গেল। তারপর বলছে কি, অ্যান্ড ফ্ল্যাকচুয়েশন ইন ওয়েট, তার যে দৈহিক যে ওজন সেটা কম পরিবর্তন হয়ে গেল। অ্যাপেটাইট, ক্ষুধা পরিবর্তন হয়ে গেল। There may even be some far-reaching implication of drugs or alcohol abuse. এবং অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে অনেক দূর দূরান্তে তোমার মানে সমস্যা দেখা দিচ্ছে এই ড্রাগ ইউজের জন্য। ইফ অ্যান অ্যাব ইউজার ইজ আনএবল টু গেট মানি টু বাই ড্রাগ অ্যালকোহল, হি ওর সি মে টার্ন টু স্টিলিং। তাহলে কি হচ্ছে, দেখো যদি একজন ড্রাগ অ্যাব ইউজার যদি ড্রাগ এর টাকা না পায় তাহলে সে কি করে চুরি করতে বাধ্য হচ্ছে। The adverse effects are just not restricted to the person who is using drugs or alcohol. এর adverse effect হচ্ছে যে adverse effect হচ্ছে কি just not restricted to the person who is, তাহলে ওই পার্সনটাকে রেস্ট্রিকশনে আনা যাচ্ছে না, অর্থাৎ কোনো নিয়ম কানুনের মধ্যে চলছে না, সে ওই ড্রাগকে নেওয়ার জন্য যে কোনো পর্যায়ে নেমে যেতে পারছে। At times, a drug or alcohol addict becomes the কজ অফ মেন্টাল অ্যান্ড ফিনান্সিয়াল ডিস্ট্রেস। একটা সময় আসছে যখন কি হচ্ছে যে এই ড্রাগ অ্যাবিউজাররা মানসিক এবং আর্থিকভাবে ডিস্ট্রেস হয়ে যাচ্ছে। টু হিজ আর এন্টায়ার ফ্যামিলি, সমস্ত তার পরিবার এবং বন্ধু বান্ধব থেকে ডিটাচ হয়ে যাচ্ছে, ওকে, বা ওদের থেকে ঝগড়া করে নিচ্ছে। এরপর দেখবো কি, দোজ হু টেক ড্রাগস ইন্ট্রাভেনাসলি, অর্থাৎ যে সমস্ত লোকেরা ড্রাগগুলোকে ইন্ট্রাভেনাস অর্থাৎ ডাইরেক্ট ইনজেকশনের মাধ্যমে ভেনে নিচ্ছে, ডাইরেক্ট ইনজেকশন ইনটু দ্য ভেন ইউজিং এ নিডল অর সিরিঞ্জ আর মাচ মোর লাইকলি টু অ্যাকোয়ার সিরিয়াস ইনফেকশন লাইক এইডস অ্যান্ড হেপাটাইটিস বি। যারা হচ্ছে কি ডাইরেক্টলি ইনজেকশনের মাধ্যমে এই ড্রাগটাকে নিচ্ছে তারা কিসে এফেক্টেড হয়ে যাচ্ছে, তারা এইডসে আক্রান্ত হচ্ছে বা হেপাটাইটিস বি, কারণ তারা একই সিরিঞ্জ অনেকে বারবার ব্যবহার করার ফলে অসুস্থ ব্যক্তির দেহ থেকে সুস্থ ব্যক্তির দেহে তোমার চলে আসছে সে ভাইরাসগুলো, হেপাটাইটিস বি ভাইরাস এবং এইডস ভাইরাস। দ্য ভাইরাসেস হুইচ আর রেসপন্সিবল ফর দিস ডিজিজ আর ট্রান্সফার ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার বাই শেয়ারিং অফ ইনফেক্টেড নিডলস অ্যান্ড সিরিঞ্জ। তাহলে কি হচ্ছে, ইনফেক্টেড নিডল বা সিরিঞ্জ বারবার ব্যবহার, একই সিরিঞ্জ বারবার ব্যবহারের ফলে ইনফেক্টেড পার্সনের দেহ থেকে সেই জীবাণুগুলো আমাদের শরীরে চলে আসছে। বোথ এইডস অ্যান্ড হেপাটাইটিস বি ইনফেকশন আর ক্রনিক মানে যে দীর্ঘস্থায়ী ইনফেকশন অ্যান্ড আলটিমেটলি ফাটাল, এটা খুব ভয়ানক আকার নিচ্ছে। বোথ ক্যান বি ট্রান্সমিটেড থ্রু সেক্সুয়াল কন্ট্যাক্ট, এবং সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, আবার ইনফেক্টেড ব্লাডের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। দ্য ইউজ অফ অ্যালকোহল ডিউরিং অ্যাডোলিসেন্স মে অলসো হ্যাভ লং টার্ম এফেক্ট। এই যে অ্যাডোলিসেন্ট পিরিয়ড, যে ড্রাগের যে অ্যাবিউজ সে তার একটা লং টার্ম এফেক্ট রয়েছে। কীরকম, it could lead to heavy drinking in adulthood. The chronic use of drugs and alcohol damage nervous system and liver.
দীর্ঘদিন ধরে যদি আমরা অ্যালকোহল বা ড্রাগকে ব্যবহার করি তাহলে সেটা আমাদের নার্ভাস সিস্টেমকে নষ্ট করছে। আর দ্বিতীয় আমাদের করছে কি লিভারটাকে নষ্ট করছে, লিভারে সিরোসিস, লিভার ক্যান্সারকে বলা হচ্ছে সিরোসিস। দ্য ইউজ অফ ড্রাগস অ্যান্ড অ্যালকোহল ডিউরিং প্রেগনেন্সি অলসো নোন টু অ্যাডভার্সলি এফেক্ট দ্য ফেটাস। বিভিন্ন ড্রাগ এবং অ্যালকোহলের ইউজ বিশেষ করে প্রেগনেন্সি পিরিয়ডে মেয়েদের ক্ষেত্রে কি হচ্ছে অ্যাডভার্সলি এফেক্ট সে ভ্রূণের উপরে পড়ছে। অ্যানাদার misuse of drugs is what certain sportsmen do to enhance their performance. অনেক যেগুলো স্টেরয়েড হরমোন যেগুলো আছে, স্টেরয়েড টাইপের ড্রাগস রয়েছে যেগুলো আমাদের এনার্জি লেভেলকে বাড়িয়ে দিচ্ছে, স্টিমুল্যান্ট রয়েছে, সেগুলোকে কি স্পোর্টস পার্সনরা তাদের ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য ব্যবহার করছে। দ্য মিস ইউজ নার্কোটিক অ্যানালজেসিক, অ্যানাবলিক স্টেরয়েড এবং ডাইউরেটিক্স, অ্যানাবলিক স্টেরয়েড অ্যান্ড ড্রাগ, anabolic steroid and narcotic analgesic. Then what is narcotic analgesic? Narcotic analgesic is a medicine used to relieve moderate to severe pain. Narcotic analgesic means pain reliever. ধরুন একজন স্প্রিন্টার খুব দৌড়াচ্ছে, তো তোর মাসেলে পেন হচ্ছে, সেই পেনটা যদি না বুঝতে পারে তাহলে সে রানটা ফাস্ট রাখতে পারে, সেই জন্য কি নার্কোটিক অ্যানালজেসিক ইউজ করা হয়। যেমন এক্সাম্পল হয়ে গেল ওপিয়েটস, কোডেইন, তারপর হচ্ছে তোমার মরফিন, এগুলো হচ্ছে নার্কোটিক অ্যানালজেসিক। অ্যানাবলিক স্টেরয়েড which is androgenic steroid is structure related to testosterone. অ্যানাবলিক স্টেরয়েড যেগুলো সেগুলো হচ্ছে রিলেট টু টেস্টোস্টেরন, এক্সাম্পল হলো ড্যানজল, মেস্টেরোলোন, এগুলো তোমার স্পোর্টস পার্সনরা ইউজ করে। অ্যান্ড ডাইউরেটিক মিনস হচ্ছে ইনক্রিজ দ্য ইউরিন প্রোডাকশন, মেডিসিন ইউজ করা হয় ইনক্রিজ দ্য ইউরিন প্রোডাকশন, এক্সাম্পল হয়ে গেল থিয়াজাইড, এটা কি করার জন্য, এটা হচ্ছে ট্রিট হাই ব্লাড প্রেশারের জন্য ব্যবহার করা হয়, হাই ব্লাড প্রেশার। And certain hormones in sports to increase muscle strength and bulk and to promote aggressiveness and as a result increase athletic performance. তাহলে কি করে এই অ্যাথলেটিক্সরা কি করে এই সমস্ত ড্রাগসগুলোকে ইউজ করে, নার্কোটিক অ্যানালজেসিক যেটা হচ্ছে তোমার ওপিয়েটস, কোডেইন, মরফিন, যেগুলো তোমার কি করছে সিভিয়ার পেইনকে রিডিউস করছে। অ্যানাবলিক স্টেরয়েড যেমন টেস্টোস্টেরন, ড্যানজল, মেস্টেরল, এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি দেওয়ার জন্য হচ্ছে। এবং ডাইউরেটিক এটা মেডিকেল সায়েন্স ইউজ করা হয় ইনক্রিজ দ্য ইউরিন প্রোডাকশন। কেন? এটা হচ্ছে হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য তোমার ব্যবহার করা হয়। এবং সার্টেন হরমোন, কিছু হরমোনও তোমার ব্যবহার করা হয়। দ্য সাইড এফেক্ট অফ ইউজ অ্যানাবলিক স্টেরয়েডগুলো ব্যবহার করার সাইড এফেক্ট হচ্ছে ইন ফিমেলস ইনক্লুড মাস্কুলারাইজেশন মানে যদি মেয়েরা তোমার এই সমস্ত ড্রাগসগুলোকে অ্যানাবলিক স্টেরয়েডগুলোকে ব্যবহার করে তাদের কী হচ্ছে, মেয়েদের যে থিন মাসেল থাকে বা থিন ভয়েস থাকে সেগুলো চেঞ্জ হয়ে গিয়ে থিক ভয়েস, থিক মাসেল মানে ছেলেদের মতো গঠন চলে আসছে, শারীরিক গঠন চলে আসছে। ইনক্রিজ অ্যাগ্রেসিভনেস, তাদের মধ্যে মানে আক্রমণাত্মক ভাব চলে আসছে। মুড সুইং, তাদের মুড কী হচ্ছে স্টিমুলেট হয়ে যাচ্ছে। তারপর ডিপ্রেশন, হতাশাও চলে আসছে। অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল, তাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা বা রজতচক্রটা কী হচ্ছে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। এক্সেসিভ হেয়ার গ্রোথ, তাদের বডিতে আমাদের ছেলেদের কী থাকে তোমার মস্টাস থাকে বা বডিতে হেয়ার থাকে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা দিচ্ছে তখন। অ্যান্ড সেটা বলছে এক্সেসিভ হেয়ার গ্রোথ অন দ্য ফেস অ্যান্ড বডি, এনলার্জমেন্ট অফ ক্লিটোরিস বলতে হচ্ছে ফিমেল পেনিসকে ক্লিটোরিস বলা হয়, সেক্সুয়াল পার্ট অফ দ্য
a female. Okay, the clitoris is called penis of female body. So that is enlargement, depends of voice, deepening voice অর্থাৎ ভয়েসের গভীরতা বেড়ে যাচ্ছে, ভয়েস ঠিক হয়ে যাচ্ছে। ইন মেলস ইট ইনক্লুড অ্যাকিন, কিন্তু পুরুষদের ক্ষেত্রে কি হচ্ছে, মুখে অ্যাকিন দেখা দিচ্ছে। ইনক্রিজ অ্যাগ্রেসিভনেস, অ্যাগ্রেসিভ বেড়ে যাচ্ছে, মুড সুইং হয়ে যাচ্ছে, এতে ডিপ্রেশন বাড়ছে। রিডাকশন অফ সাইজ অফ দ্য টেস্টিকল, অর্থাৎ টেস্টিসের সাইজটা ছোট হয়ে যাচ্ছে। ডিক্রিজ স্পাম প্রোডাকশন, স্পাম প্রোডাকশন কমে যাচ্ছে। অ্যান্ড বার্ডনেস, টাক চলে আসছে মাথায়। এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ডগুলো আকৃতিতে বড় হয়ে যাচ্ছে। তাহলে মেয়েদের ক্ষেত্রে এফেক্ট হয়ে গেল কি কি হয়ে গেল, একটা কি ওদের ছেলেদের মতো মাসল তৈরি হয়ে যাচ্ছে, অ্যাগ্রেসিভলি বেড়ে যাচ্ছে, ডিপ্রেশন আসছে, অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে, এক্সেসিভ হেয়ার তার বডি এবং মাউথে চলে আসছে, এনলার্জমেন্ট অফ ক্লিটোরিস হয়ে যাচ্ছে, ডিপেনিং ভয়েস হয়ে যাচ্ছে। ছেলেদের ক্ষেত্রে কী হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে তোমার ডিপ্রেশন আসছে, রিডাকশন অফ সাইজ অফ টেস্টিকেল আসছে, ডিক্রিজ স্পাম প্রোডাকশন, বার্ডনেস অ্যান্ড এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড, এগুলো এফেক্ট দেখা দিচ্ছে কি এই সমস্ত নার্কোটিক অ্যানালজেসিকগুলো ব্যবহার করার ফলে। দিস এফেক্ট মে বি পারমানেন্ট উইথ প্রলং, যদি দীর্ঘস্থায়ীভাবে এই সমস্ত ড্রাগসগুলোকে ইউজ করা হয়, যে তোমার অ্যানাবলিক স্টেরয়েডগুলোকে বা নার্কোটিক অ্যানালজেসিকগুলোকে, তাহলে কি হচ্ছে এগুলো কি হচ্ছে দীর্ঘস্থায়ী ব্যবহার করার ফলে কি হচ্ছে, প্রলং ইউজ হচ্ছে, এফেক্টটা কি হচ্ছে পারমানেন্ট উইথ প্রলং, দীর্ঘস্থায়ী হয় তাহলে এফেক্টগুলো পারমানেন্ট হয়ে যাচ্ছে। ইন দ্য অ্যাডোলেসেন্ট মেল অর ফিমেল, সিভিয়ার ফেসিয়াল অ্যান্ড বডি অ্যাকিন অ্যান্ড প্রিম্যাচিওর ক্লোজার অফ দ্য গ্রোথ সেন্টার্স অফ দ্য লং বোনস মে রেজাল্ট ইন স্টান্টেড গ্রোথ। ছেলে মেয়েদের ক্ষেত্রে স্টান্টেড গ্রোথ দেখাচ্ছে, এটা মানে বেটে হয়ে যাচ্ছে আকৃতিতে। তারপর হচ্ছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, কীভাবে এই ড্রাগগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি, ড্রাগের যে অ্যাবিউজ সেগুলো কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি, প্রিভেন্ট করতে পারি, সে নিয়ে আলোচনা হোক। দ্য এজ ওল্ড age of prevention is better than cure holds true here also. The age old age, prevention is better than cure. prevention মানে কি, প্রতিরোধ করা, মানে সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার তুলনায় কী করছে, প্রিভেন্ট করা, অর্থাৎ সে ড্রাগের ইউজগুলোকে কমিয়ে দেওয়া, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এখানে। It is also true that habits such as smoking, taking drugs, alcohols are more likely to be taken up at a young age, more during adolescence. তার কি হচ্ছে, এই যে আমরা স্মোকিং করছি বা কোনো ড্রাগ বা অ্যালকোহল নিচ্ছি, এটা কখন দেখা দিচ্ছে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, অর্থাৎ বয়স সন্ধিকালে সবচেয়ে বেশি দেখা দিচ্ছে। হেন্স ইট ইজ দ্য বেস্ট টু আইডেন্টিফাই দ্য সিচুয়েশন দ্যাট মে পুশ অ্যান অ্যাডোলেসেন্ট টুয়ার্ডস ইউজ অফ ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যান্ড টু টেক রেমেডিয়াল মেজার ওয়েল ইন টাইম। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কোন ঘটনাগুলো ঘটছে, যে ঘটনার জন্য একজন অ্যাডোলেসেন্ট পিরিয়ডের পার্সন সে ড্রাগ বা অ্যালকোহলের দিকে ঝুঁকে পড়ছে, এটাকে আইডেন্টিফাই করতে হবে। ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে কী করছে, দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য টিচার্স হ্যাভ স্পেশাল রেসপন্সিবিলিটিস। তাহলে এক্ষেত্রে সবচেয়ে বেশি রেসপন্সিবল মানে রোল নিতে পারে কে, প্যারেন্টস এবং টিচাররা। প্যারেন্টিং দ্যাট কম্বাইন উইথ হাই লেভেল অফ নার্চারনেস and consistent discipline has been associated with lowered risk of substance, alcohol, drug এবং টোবাকোইজম। বলছে কি, যে সমস্ত প্যারেন্টরা হাই লেভেল অফ নার্চার, মানুষ বাচ্চা কাচ্চাকে কী করছে, সুস্থভাবে লালন পালন করছে এবং তাদের একটা নির্দিষ্ট ডিসিপ্লিন শেখাচ্ছে, তাদের ক্ষেত্রে এই ড্রাগ বা অ্যালকোহলের অ্যাবিউজটা কম হচ্ছে। Some of the measures mentioned here would be particularly useful to prevention and control of alcohol drug abuse among adolescents. নিচে কতগুলো উপায় দেওয়া হলো যেগুলোর মাধ্যমে কি হচ্ছে, ড্রাগ বা অ্যালকোহল অ্যাবিউজটাকে অনেকাংশে কম করা যাবে। ফার্স্ট হচ্ছে অ্যাভয়েড আনডিউ পিয়ার প্রেশার। বুঝতে পারি, এভরি চাইল্ড হ্যাজ হার ওন চয়েস অ্যান্ড পার্সোনালিটি হুইচ উড বি রেসপেক্টেড অ্যান্ড নার্চার্ড। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা শিশু কী করে, তার নিজের পছন্দ মতো কাজ করতে চায় এবং সেটাকে সে কী করে, রেসপেক্ট করে, নিজের মধ্যে পালন করে। এ চাইল্ড শুড নট বি পুশড আনডিউলি টু পারফর্ম বিয়ন্ড হিজ অর হার থ্রেশহোল্ড লিমিট। বলছে একজন বাচ্চাকে তুমি জোর করে ওর যে পছন্দ হয় তার বাইরে কাজ করতে দিতে হবে না। বি স্টাডিড স্পোর্টস অর আদার অ্যাক্টিভিটিস, সে পড়াশোনার ক্ষেত্রে হোক বা খেলাধুলার ক্ষেত্রে বা অ্যাক্টিভিটিস ক্ষেত্রে, মানে তাকে বাইরে থেকে তার যে পছন্দের জিনিস, সেই পছন্দের জিনিসের বাইরে তাকে এক্সট্রা
প্রেশার ক্রিয়েট করা যাবে না। তাহলে কি হবে, সে তখন হতাশায় ডিপ্রেশনে চলে যাবে, সেখান থেকে কিন্তু অ্যালকোহল বা ড্রাগের ইউজ শুরু করবে। দ্বিতীয় হচ্ছে এডুকেশন অ্যান্ড কাউন্সিলিং, এডুকেটিং অ্যান্ড কাউন্সিলিং হিম অর হার টু ফেস প্রবলেম অ্যান্ড স্ট্রেসেস অ্যান্ড টু অ্যাকসেপ্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ফেলিউর অ্যাজ পার্ট অফ লাইফ। তারা কী করতে হবে, যে ড্রাগে আসক্ত হয়ে আছে তাকে কী করতে হবে, এডুকেট করতে হবে, তাকে শিক্ষিত করতে হবে এবং তার কাউন্সিলিং করতে হবে, কি তার প্রবলেম, সমস্যা এবং হতাশার কারণ, সে সমস্যায় রয়েছে বা যে হতাশার জন্য সে আজকে অ্যালকোহল বা ড্রাগের আসক্তি হয়েছে, সেগুলো কী করতে হবে, সেগুলো সম্পর্কে তাকে তার হতাশা বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা সে সম্পর্কে ফেলিওর অর্থাৎ ব্যর্থতা, এগুলো যে জীবনের অংশ, এগুলোর জন্য যে ড্রাগ বা অ্যালকোহলের আসক্তি হওয়ার দরকার নেই, সে তাকে এডুকেট করতে হবে। ইট উড অলসো বি ওর্থওয়াইল টু চ্যানেলাইজ দ্য চাইল্ডস এনার্জি ইন্টু হেলদি পারসুইট লাইক স্পোর্টস। বলছে ইট উড অলসো বি ওর্থওয়াইল, এটা খুব মূল্যবান একটা জিনিস, টু চ্যানেলাইজ অর্থাৎ যে ড্রাগ বা অ্যালকোহল আসক্তির দিকে এগোচ্ছে তাকে সেদিকে এগোতে না দিয়ে তাকে হয়তো স্পোর্টসের দিকে বা রিডিংয়ের দিকে বা মিউজিকের দিকে বা ইয়োগার দিকে বা আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির দিকে তাকে চ্যানেলাইজ করতে হবে, অর্থাৎ তাকে সেই দিকে ইন্টারেস্ট করে নিয়ে যেতে হবে। অর্থাৎ ট্র্যাকটা চেঞ্জ করে দিলে কিন্তু সে অনেকটা মুক্ত হয়ে যাবে। সিকিং হেল্প ফ্রম প্যারেন্টস অ্যান্ড পিয়ার্স, help from parents and peers should be sought immediately so that they can guide appropriately. প্যারেন্টস হচ্ছে মাতা পিতা এবং পিয়ার হচ্ছে বন্ধু বান্ধব বা আশেপাশের লোকজন, তারা যদি প্রপারলি গাইড করে তাহলে সেটা খুব তাড়াতাড়ি সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে। হেল্প মে ইভেন সাউট ফ্রম ক্লোজ অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড, এবং সে সাহায্যটা কোথা থেকে আসতে হবে, সেটা খুব কাছাকাছি বিশ্বস্ত বন্ধু বান্ধবের কাছ থেকে। বিসাইড গেটিং প্রপার অ্যাডভাইস টু সর্ট আউট দেয়ার প্রবলেম, দিস উড হেল্প ইয়াং টু ভেন্ট দেয়ার ফিলিং অফ অ্যাংজাইটি অ্যান্ড গিল্ট। তাহলে বিসাইড গেটিং প্রপার অ্যাডভাইস, তাকে যদি প্রপার অ্যাডভাইস দেওয়া হয়, আদেশ দেওয়া হয়, টু সর্ট আউট বেরিয়ে আসার জন্য দেয়ার প্রবলেম, তাদের সমস্যা থেকে, দিস উড হেল্প ইয়াং একজন যুবককে সেটা সাহায্য করবে টু ভেন্ট দেয়ার ফিলিংস অফ অ্যাংজাইটি অ্যান্ড গিল্ট, সে নিজের যে উদ্বিগ্নতা, হতাশা এবং নিজেকে দোষী সাব্যস্ত করার যে একটা ছিল মানে প্রবণতা ছিল, সেখান থেকে সহজে বেরিয়ে আসতে পারে। তার কী লাগলো, তার বন্ধু বান্ধব এবং মাতা পিতার কাছ থেকে সাহায্য লাগলো। লুকিং ফর ডেঞ্জার সাইন, alert parents and teachers needed to look for and identify the danger sign discussed above. Even friends, if they find someone using drugs or alcohol, should not hesitate to bring this to the notice of parents and teacher in the best of interest of the person concerned. মানে বলছে কি, যে কেউ যদি একজন নেশার আক্রান্ত হয় তাহলে অবশ্যই সে সম্পর্কে তার প্যারেন্টসকে বা টিচারকে অবশ্যই তাকে বলতে হবে, খোলাখুলি বলতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট মেজার উড দেন বি রিকোয়ার্ড, তারপর তাকে সে পদ থেকে সরানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট উপায় তারা ভাববে। দিস উড হেল্প টু ইনিশিয়েট প্রপার রেমিডিয়াল স্টেপস ট্রিটমেন্ট, তারপর একটা নির্দিষ্ট রেমিডিয়াল স্টেপস নেওয়া হবে। সিকিং প্রফেশনালস অ্যান্ড মেডিকেল হেল্প, এ লট অফ হেল্প ইজ অ্যাভেলেবল ইন দ্য ফর্ম অফ হাইলি কোয়ালিফাইড সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট অ্যান্ড ডি-অ্যাডিকশন and rehabilitation program to help individuals who have unfortunately got in the quagmire of drug alcohol abuse। মানে বলছে কি বর্তমানে এখন কি হচ্ছে, লট অফ হেল্প মানে খুব অনেক সাহায্য এখন পাওয়া যায় কোথা থেকে, মানে ড্রাগ বা অ্যালকোহল অ্যাবিউজ থেকে বের করে আনতে হয় বা আসক্তি বের করে আনতে হয়। তো এখন একটা সাইকিয়াট্রিস্ট মানে মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোলজিস্ট মানে একজন হচ্ছে মনোবিজ্ঞানী, বা হতে পারে কি কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার বা যেটাকে বলা হচ্ছে পুনর্বাসন কেন্দ্র, বা হচ্ছে তোমার কোয়াগময় জলবদ্ধতা ড্রাগ অ্যালকোহল অ্যাবিউজ থেকে বের করে আনা যায়। With such help, the effect individual with sufficient effort and will power, তাহলে সাফিসিয়েন্ট কি এরা কী করে, সাফিসিয়েন্ট এফোর্ট দেয়, চেষ্টা করে, এবং উইল পাওয়ার তার নিজস্ব মানে ড্রাগ থেকে বেরিয়ে আসার যে ইচ্ছা শক্তি, অ্যান্ড ক্যান গেট রিড দ্য প্রবলেম কমপ্লিটলি, মানে যে আসক্ত রয়েছে তার নিজের একটা মনে ইচ্ছা শক্তি যদি থাকে এবং তাদের সাহায্যে সে কী করবে, সেখান থেকে কমপ্লিটলি
বেরিয়ে আসতে পারবে এবং পারফেক্টলি নর্মাল অ্যান্ড হেলদি লাইফে ফিরে আসতে পারবে সে। তারপর হচ্ছে এবার চলে আসছে আমরা সামারিতে। তাহলে এখানকার এই চ্যাপ্টারের পুরো সামারি হচ্ছে হেলথ ইজ নট জাস্ট এ অ্যাবসেন্স অফ ডিজিজ। হেলথ, সুস্বাস্থ্য বলতে শুধুমাত্র বলে না যে ডিজিজের অনুপস্থিতি, অর্থাৎ একটা শরীরে কোনো রোগ নেই মানে সে সুস্থ, কথা বলা যায় না। ইট ইজ এ স্টেট কমপ্লিটলি ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং। তাহলে কি এক শারীরিক হতে হবে, মানসিক হতে হবে, সামাজিক হতে হবে এবং মনস্তত্ত্ব দিক থেকে কী করতে হবে, সুস্থ হলে তবেই তাকে সুস্বাস্থ্য বলা যাবে। ডিজিজ লাইক টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, ফাঙ্গাল ইনফেকশন অফ স্কিন, ম্যালেরিয়া অ্যান্ড মেনি আদার্স আর এ মেজর কজ অফ ডিস্ট্রেস টু হিউম্যান বিংস। তাহলে এই সমস্ত ডিজিজগুলো কী করছে, মানুষের জীবনে ডিস্ট্রেস তৈরি করছে, হতাশা তৈরি করছে। ভেক্টর বর্ন ডিজিজ লাইক ম্যালেরিয়া স্পেশালি অন কজড বাই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ইফ নট ট্রিটেড মে প্রুভ ফাটাল। মানে বলছে ভেক্টর বর্ন ডিজিজ, ভেক্টর মানে যা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা কি ফিমেল অ্যানোফিলিক্স মস্কিটোর মাধ্যমে ছড়িয়ে পড়ে। তো ভেক্টরটাকে অ্যানোফিলিক্স মস্কিটো, তো এদের যদি সঠিক সময় ট্রিটমেন্ট না করা হয় তাহলে কি হবে, এটা মারাত্মক ফাটাল আকৃতি নিতে পারে, অর্থাৎ ভয়ঙ্কর আকৃতির নিতে পারে এবং ডেথ পর্যন্ত হতে পারে। তারও বলছে এখানে বিসাইড পার্সোনাল ক্লিননেস, নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাইজিন, পাবলিক হেলথ মেজার লাইক প্রপার ডিসপোজাল অফ ওয়েস্ট, যেগুলো ওয়েস্ট সেগুলো ভালোভাবে সঠিকভাবে সেটাকে ডিসপোজ করতে হবে। ডিকন্টামিনেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার, যাতে ড্রিঙ্কিং ওয়াটারটা কোনো ময়লা জলের সঙ্গে নোংরা, যেগুলো পানীয় জল সেটা কোনো নোংরা জলের সঙ্গে কন্টামিনেটেড না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। কন্ট্রোল অফ ভেক্টর লাইক মসকুইটোস, তো মসকুইটো ভালোভাবে গ্রো করতে না পারে সেটা দেখতে হবে। ইমিউনাইজেশন প্রসেস, ভ্যাকসিনেশন প্রসেসকে ভালোভাবে অ্যাক্টিভ করতে হবে টু প্রিভেন্ট দিস ডিজিজ। Our immune system plays the major role in preventing this disease when we are exposed to disease causing agent. তাহলে আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে সেই ইমিউন সিস্টেম কী করে, এই সমস্ত ডিজিজ কজিং এজেন্টগুলো থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট করে। দ্য ইনেট ডিফেন্স অফ আওয়ার বডি লাইক, ইনেট মানে যেটা আমরা জন্মগত বা সহজত পাই, সেগুলো হচ্ছে কি স্কিন, মিউকাস মেমব্রেন, অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্ট্যান্স প্রেজেন্ট ইন আওয়ার টিয়ার্স, যেমন অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্ট্যান্স মিনস লাইসোজাইম অ্যান্ড স্যালাইভা। তো টিয়ার স্যালাইভাতে কী রয়েছে, লাইসোজাইম রয়েছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়। অ্যান্ড ফ্যাগোসাইটিক সেল, এবং যেগুলো ফ্যাগোসাইটিস পদ্ধতিতে রোগজীবাণু ধ্বংস করে। হেল্প টু ব্লক দ্য এন্ট্রি অফ প্যাথোজেন্স ইনটু আওয়ার বডি। আমাদের ইনেট ইমিউন সিস্টেম, যেগুলো আমরা অনাক্রম্যতন্ত্র, যেগুলো জন্ম থেকে আমরা পাচ্ছি, যেমন হচ্ছে কি স্কিন, মিউকাস মেমব্রেন, তারপর হচ্ছে কি তোমার মিউকাস মেমব্রেন এবং মিউকাস মেমব্রেন অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্ট্যান্স লাইক লাইসোজাইম দ্যাট প্রেজেন্ট আওয়ার টিয়ার্স অ্যান্ড স্যালাইভা। এগুলো কী করে, আমাদের দেহকে সাধারণত ব্যাকটেরিয়াল ডিজিজ বা কোনো ভাইরাল ডিজিজ বা যে কোনো ডিজিজ থেকে আমাদেরকে, ডিজিজ কজিং এজেন্ট প্যাথোজেন থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। ইফ দ্য প্যাথোজেন সাকসিড ইন গেইনিং এন্ট্রি ইন টু আওয়ার বডি, স্পেসিফিক অ্যান্টিবডিজ, humoral immune response and cell-mediated immune response serves to kill this pathogen. যদিও আবার এগুলো এই ব্যারিয়ারগুলোকে ভেদ করে যদি কোনো কারণে কোনো ডিজিজ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তখন আমাদের শরীরের মধ্যে উপস্থিত তোমার হিউমারাল ইমিউন সিস্টেমে বি সেল দ্বারা হয় অ্যান্টিবডি তৈরি করা, একটা হচ্ছে কি সেল মেডিকেল ইমিউন রেসপন্স যেটা টি সেল দ্বারা হয়, তাদের দ্বারা এগুলো প্যাথোজেনগুলো নষ্ট হয়ে যায়। ইমিউন সিস্টেম হ্যাজ মেমোরি, ইমিউন সিস্টেমগুলো কী করে, শুধুমাত্র অ্যান্টিজেন তৈরি করে না, সেই অ্যান্টিজেন ইন ফিউচারে অ্যাটাক করলে তার জন্য অ্যান্টিবডি ওরা তৈরি করে রেখে দেয়, মেমোরি সেল বলা হয়। অন সাবসিকুয়েন্ট এক্সপোজার টু সেম প্যাথোজেন দ্য ইমিউন রেসপন্স ইজ র্যাপিড অ্যান্ড মোর ইন্টেন্স। তার বলছে কি অন সাবসিকুয়েন্ট এক্সপোজার, যদি একটা অ্যান্টিজেন বারবার আমাদের শরীরে অ্যাটাক করে তবে কী হচ্ছে যে মেমোরি সেলগুলো তৈরি হয়ে থাকে সেগুলো কী করে, খুব তাড়াতাড়ি সে অ্যান্টিজেনের অ্যাগেনস্টে কাজ করতে পারে। তারা বলছে দিস ফর্মস দ্য বেসিস অফ প্রোটেকশন অ্যাফোর্ডেড বাই ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। কারণ ভ্যাকসিন বা ইমিউনাইজেশন করার ফলে, ভ্যাকসিনেশন করার ফলে ইমিউনাইজেশন হচ্ছে। ভ্যাকসিনেশন মানে আমাদের বডি যখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তো ভ্যাকসিনটাকে একটা নিষ্ক্রিয় অ্যান্টিজেন, যে অ্যান্টিজেন আমার শরীরে আসার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করছে এবং তার কী করছে, মেমোরি সেল তৈরি করে দিচ্ছে। অর্থাৎ
যে সেলগুলো তোমার এর মেমোরি সেল বলতে যেগুলো ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকছে। তাহলে এরা কি করছে, অ্যান্টিজেনের অ্যাগেনস্টে ইমিউনিটিকে অ্যাক্টিভ করছে, কি ইমিউনাইজেশন বলা হয়। তার বলছে অ্যামং আদার ডিজিজ, এইডস অ্যান্ড ক্যান্সার কিল এ লার্জ নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অর্ডার। তাহলে কি হচ্ছে, এই এইডস ডিজিজ এবং ক্যান্সার হচ্ছে কি এই পৃথিবীতে প্রচুর জনসংখ্যাকে মেরে ফেলছে। AIDS caused by the human immunodeficiency virus is fatal but can be prevented if certain precautions are taken. যদিও শুধু কি এইচআইভি ইজ ফাটাল, খুব ভয়ানক ডিজিজ, তবুও কিন্তু এটাকে একটা কিছু প্রিভেনশন মেজারের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। মেনি ক্যান্সারস আর কিউরেবল ইফ ডিটেক্ট আর্লি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট থেরাপিউটিক মেজার আর টেকেন। অনেক ক্যান্সার, যে ক্যান্সারগুলো সাথে যদি ফার্স্ট স্টেজে ধরা পড়ে যায় তাহলে সেই ক্যান্সারগুলো কিওর হয়ে যাবে। Of late, drug and alcohol abuse among youth and adolescent is becoming another cause of concern. এই যে আমাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ড্রাগ এবং অ্যালকোহলের যে অ্যাবিউজ, সেটা অন্য একটা মাত্রা নিয়ে আসে বিচার বিবেচনা করার। বিকজ অফ দ্য অ্যাডিকটিভ নেচার অফ অ্যালকোহল অ্যান্ড ড্রাগস অ্যান্ড দেয়ার পারসিভ বেনিফিট লাইক রিলিফ ফ্রম স্ট্রেস, এ পার্সন মে ট্রাই টেকিং দিস ইন দ্য ফেস অফ পিয়ার প্রেশার, এক্সামিনেশন রিলেটেড অ্যান্ড কম্পিটিশন রিলেটেড স্ট্রেসেস। তার কী হচ্ছে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যারা এই ড্রাগ বা অ্যালকোহলের সংস্পর্শে আসছে তাদের বেশিরভাগ কী হচ্ছে, একাডেমিক প্রেশারের জন্য হচ্ছে, বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্রেশারের জন্য হচ্ছে, বা তোমার হচ্ছে কি বন্ধু বান্ধবের প্রেশারের জন্য তারা এই ড্রাগে আসক্তি হচ্ছে। ইন ডুইং সো হি অর সি মে গেট অ্যাডিক্টেড টু দেম। প্রেশারের জন্যই সে কি করছে, হি অর সি অ্যাডিক্টেড টু দ্য ড্রাগ। এডুকেশন অ্যাবাউট দ্য হার্মফুল এফেক্ট, তারা কী করতে হবে, তাদেরকে এডুকেট করতে হবে, শিক্ষা দিতে হবে কিসের ব্যাপারে, এর হার্মফুল এফেক্টের ব্যাপারে। কাউন্সেলিং অ্যান্ড সিকিং ইমিডিয়েট প্রফেশনাল মেডিকেল হেল্প, এবং তার কাউন্সেলিং করতে হবে, তাকে ইমিডিয়েট মেডিকেল হেল্প লাগবে এবং প্রফেশনাল হেল্প দরকার পড়বে। টোটাল রিলিভ দ্য ইন্ডিভিজুয়াল ফ্রম দিস এভিলস। এই ড্রাগ বা অ্যালকোহল থেকে মুক্তির জন্য তাকে প্রফেশনাল লেভেলে এবং পার্সোনাল লেভেলেও তোমার ওর হেল্প লাগবে, তবে সেখান থেকে বেরিয়েছে হেলদি লাইফ লিড করতে পারবে। এবার চলো এক্সারসাইজটা আমরা দেখে নিই। তাহলে এক্সারসাইজ কোয়েশ্চেনগুলো দেখো এখানে করাই আছে। হোয়াট আর দ্য ভ্যারিয়াস পাবলিক হেলথ মেজার হুইচ ইউ উড সাজেস্ট অ্যাজ সেফগার্ড অ্যাগেন্স্ট ইনফেকশাস ডিজিজ। বলছে যে ভ্যারিয়াস পাবলিক হেলথ, যে হোয়াট আর দ্য ভ্যারিয়াস পাবলিক হেলথ মেজার, মানে এই যে পাবলিক অর্থাৎ জনসাধারণের যে অসুখ হচ্ছে তার সুস্বাস্থ্যের মানে বিবেচনা করার উপায় কী, হুইচ ইউ উড সাজেস্ট অ্যাজ সেফগার্ড অ্যাগেন্স্ট ইনফেকশাস ডিজিজের অ্যাগেনস্টে তুমি কোন জিনিসটাকে সেফগার্ড হিসেবে ব্যবহার করবে। ফার্স্ট দেখো, ভ্যাকসিনেশন ইজ এ মেথড টু প্রোটেক্ট বডি ফ্রম অ্যানি কমিউনিকেবল ডিজিজ, প্রিভেন্টিভ মেজার টু অ্যাভয়েড স্প্রেড অফ ভেক্টর প্যাথোজেন। তাহলে একটা হচ্ছে ভ্যাকসিনেশন প্রসেস, তো ভ্যাকসিনেশন করলে কি অনেক ডিজিজ থেকে তোমার মুক্ত পাওয়া যাবে। দ্বিতীয় হচ্ছে প্রিভেন্টিভ মেজার টু অ্যাভয়েড স্প্রেড অফ ভেক্টর অফ প্যাথোজেন্স। তাহলে প্যাথোজেনদের যে ভেক্টরগুলো রয়েছে সেই ভেক্টরগুলোকে প্রথমে প্রিভেন্ট করতে হবে, তবে আমরা কি করতে পারবো, ডিজিজকে কন্ট্রোল করতে পারবো। আইসোলেশন অফ ইনফেক্টেড পার্সন ফ্রম হেলদি ওয়ান্স অ্যান্ড প্র্যাকটিসিং দ্য পার্সোনাল অ্যান্ড পাবলিক হাইজিন মেথড আর সাম প্র্যাকটিস দ্যাট ক্যান প্রিভেন্ট। তাহলে একটা কমিউনিকেবল ডিজিজ যখন স্প্রেড হচ্ছে, পাবলিকের মধ্যে ছড়িয়ে পড়ছে, তখন সেটাকে ছড়িয়ে পড়া থেকে মানে প্রোটেক্ট করার উপায় কি, সেই যে ইনফেক্টেড পার্সনটাকে সেটাকে আলাদা করতে হবে এবং আলাদা করে তার চিকিৎসা করাতে হবে। মেনটেন্স পার্সোনাল হাইজিন, অর্থাৎ নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়। হাইজিন ইনটেক্ট অফ হেলদি এবং নিউট্রিশিয়াস ফুড নিতে হবে। মেনটেন্স অফ ক্লিননেস অ্যান্ড সারাউন্ডিং, তো মানে কি আমাদের চারপাশের যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে বজায় রাখতে হবে। প্রপার ক্লিনিং অফ ডোমেস্টিক ওয়াটার রিজার্ভার, যেখানে আমাদের জল জমা থাকে সেগুলোকে পরিষ্কার করতে হবে মাঝে মধ্যে। তো এই স্প্রেড ভেক্টর প্যাথোজেন, তাহলে এখানে ম্যান হচ্ছে যে পাবলিকের মধ্যে যে সমস্ত ডিজিজগুলো ছড়িয়ে পড়ছে সেই ডিজিজগুলোকে প্রোটেক্ট করার সবচেয়ে উপায় কি, ভালো উপায় কি, প্রথম হচ্ছে কি ভ্যাকসিনেশন, দ্বিতীয় হচ্ছে যে সমস্ত ভেক্টরগুলোর মাধ্যমে ডিজিজ ছড়িয়ে পড়ছে সেই ভেক্টরগুলোকে কন্ট্রোল করা, প্রিভেন্ট করা, তারা কোথায় জন্মাচ্ছে, যেখানে জন্মাচ্ছে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দ্বিতীয় হচ্ছে কি পার্সোনাল এবং পাবলিক হাইজিন, অর্থাৎ নিজেকেও পরিষ্কার রাখতে হবে, আশেপাশের এলাকাকে পরিষ্কার রাখতে হবে। তারপর হচ্ছে ইন হুইচ ওয়ে হ্যাজ দ্য স্টাডি অফ বায়োলজি হেল্প আস টু কন্ট্রোল ইনফেকশন। তাহলে বায়োলজি আমাদের কি পথ শেখাচ্ছে যেখানে আমরা
ডিজিজগুলো কন্ট্রোল করতে পারি। তাহলে এক নম্বর হচ্ছে একই রকম অ্যান্সার এখানে, দ্য ইউজ অফ ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন প্রোগ্রাম। ওকে, বায়োটেকনোলজি ইজ হেল্পিং মেক এ নিউ অ্যান্ড সেফ ভ্যাকসিন ডিসকভারি অফ অ্যান্টিবডিজ ভ্যারিয়াস আদার ড্রাগস হ্যাভ অলসো এনেবল টু ট্রিট ইনফেকশাস ডিজিজ। তাহলে এক হচ্ছে ভ্যাকসিনেশন ব্যবহার করা, এক হচ্ছে অ্যান্টিবডি বলতে যেমন ধরে নাও অ্যান্টিভেনাম আমাদের বডির বাইরে তৈরি করে নেওয়া হয়, এবং অ্যান্টিভেনামটা এবং যখন কোনো স্নেক বাইট আমাদের বডিতে হয় তখন সেই স্নেক বাইটের অ্যাগেনস্টে অ্যান্টিভেনামটা ব্যবহার করি। হাউ ডাজ দ্য ট্রান্সমিশন অফ ইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ টেক্স প্লেস? এই সমস্ত যে ইগুলো রয়েছে, ডিজিজগুলো রয়েছে, তাদের কীভাবে ট্রান্সফার হচ্ছে? ফার্স্ট হচ্ছে অ্যামোবিয়াসিস। তাহলে অ্যামোবিয়াসিস কজড বাই এন্টেম বা হিস্টোলাইটিকা। অ্যামোবিয়াসিস ইজ কজড বাই এন্টামি বা হিস্টোলাইটিকা, এক ধরনের তোমার হিস্টোলাইটিকা প্রোটোজোয়া কজ সিস্ট টু ট্রান্সফার ফ্রম পেশেন্ট ফিসেস ওয়াটার। তারা কী হচ্ছে, এরা কী করে, পেশেন্টের ফিসেস মতো মলের মাধ্যমে সিস্টটাকে ইনসিস্টেড লার্ভাটাকে বের করে দেয় এবং সেটা ফুড বা ওয়াটারের মাধ্যমে আবার হেলদি পার্সনে ছড়িয়ে পড়ে। ম্যালেরিয়া, তো ম্যালেরিয়ার ক্ষেত্রে কী হচ্ছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম বা প্লাজমোডিয়াম ওফেলি বা প্লাজমোডিয়াম ম্যালেরি এই সমস্ত হয়। এর ছড়িয়ে পড়ার মাধ্যম হচ্ছে ফিমেল অ্যানোফিলিক্স মসকুইটো। অ্যাসকারিস হচ্ছে কি তোমার অ্যাসকারিসের মাধ্যমে তোমার বা গোল্ড ক্রিমের মাধ্যমে অ্যাসকারিসিস হয়। এটা কি হয়, এটা আমাদের মলের মাধ্যমে অর্থাৎ রোগীর মলের মাধ্যমে এটা খাদ্য এবং জলের দ্বারা আমাদের শরীরে চলে আসে। নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা ডিপ্লোকক্কাস নিউমোনি, এই নিউমোনিয়া রোগ তৈরি করে। নিউমোনিয়াতে কী হচ্ছে, এটা যখন স্নিচিং হবে, হাঁচি হবে, সেই হাঁচির ড্রপলেটের মাধ্যমে তোমার এটা হেলদি টু আনহেলদি পার্সনের ক্ষেত্রে, মানে আনহেলদি থেকে হেলদি পার্সনের ক্ষেত্রে চলে যাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট মেজার উড ইউ টেক টু প্রিভেন্ট ওয়াটারবর্ন ডিজিজ? তুমি কী উপায় ব্যবহার করবে যে এগুলো ওয়াটারবর্ন অর্থাৎ যেগুলো জলে যাবে, যেমন কলেরা, জলবাহিত টাইফয়েড, তো এই রোগগুলো তুমি কীভাবে, হেপাটাইটিস বি, এগুলো কীভাবে তুমি প্রোটেক্ট করবে? তাহলে এটা কেন হচ্ছে, তোমার যে ড্রিঙ্কিং ওয়াটার হয় সেই ড্রিঙ্কিং ওয়াটার ডেফিনেটলি কোনো কন্টামিনেটেড হয়েছে কার সঙ্গে, কোনো একটা অন্য মানে নোংরা জলের সঙ্গে কন্টামিনেট হয়। তাহলে এই কন্টামিনেশনটাকে প্রোটেক্ট করতে হবে, তবেই তো হয়ে গেল। এবং যে সমস্ত ট্যাঙ্কগুলো রয়েছে বা রিজার্ভারগুলো, ওয়াটার রিজার্ভার, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে, তবে ওয়াটারবর্ন ডিজিজটা কন্ট্রোল করা যাবে। ডিসকাস উইথ ইউর টিচার হোয়াট ডাজ এ সুইটেবল জিন মিনস ইন দ্য কন্টেক্সট অফ ডিএনএ ভ্যাকসিন। ডিএনএ ভ্যাকসিন মানে হচ্ছে এখানে কি করা হয়, একটা ভেক্টরকে ব্যবহার করা হয়, ভেক্টর মানে যে জিনটাকে নিয়ে যাবে, এবং কি হয় আর এখানে কি হয়, তোমার একটা জিন থাকে, যে জিনটা আমাদের নর্মালি কি রোগ তৈরি করে, কিন্তু সেটা কি করছে, তাকে নিষ্ক্রিয় অবস্থায় আনলে সেটা রোগ তৈরি করতে পারে না। ধরুন এটা হচ্ছে আমাদের জিন অফ ইন্টারেস্ট। তাহলে ভেক্টরের সঙ্গে এই জিন অফ ইন্টারেস্টটা যুক্ত হওয়ার ফলে এবার সেটাকে ট্রান্সফার করা যাবে, এটাকেই বলা হচ্ছে সুইটেবল জিন। DNA vaccine carry the gene that DNA vaccine carry the gene that encode specific antigen। তাহলে এই জিনটা কি করছে, একটা স্পেসিফিক অ্যান্টিজেনকে ক্যারি করে, মানে রিপ্রেজেন্ট করছে স্পেসিফিক অ্যান্টিজেন। যেমন হেপাটাইটিস ভি ভাইরাসের ক্ষেত্রেই তোমার ডিএনএ ভ্যাকসিন দেওয়া হয়। তো হেপাটাইটিস ভি ভাইরাস যে জিনটা আমাদের হেপাটাইটিস রোগ হওয়ার জন্য দায়ী, সেই জিনটাকে বলা হচ্ছে তোমার এখানে স্পেসিফিক অ্যান্টিজেন। তো সেই জিনটাকে কী করা হচ্ছে, কোনো একটা ভেক্টরের সঙ্গে বা ক্যারিয়ারের সঙ্গে রিকম্বিনেন্ট করা হচ্ছে। ফলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হওয়ার পর এটাকে বলা হয় রিকম্বিনেন্ট আর ডিএনএ। এই ডিএনএটাকে তোমার কী হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে। নেম অফ দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লিম্ফয়েড। প্রাইমারি লিম্ফয়েড অর্গান মানে কি, যেখানে তোমার কী হচ্ছে, তোমার ইমিউন সেলগুলো তৈরি হচ্ছে এবং ম্যাচিওর হচ্ছে, যেমন বোন ম্যারো এবং থাইমাস। আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান মানে হচ্ছে যেখানে তোমার মাইক্রো অর্গানিজমগুলো ট্র্যাপ হচ্ছে এবং সেগুলো ইমিউন সেলের সঙ্গে বিক্রিয়া করাচ্ছে। তারপর হচ্ছে কি, সেকেন্ডারি স্প্লিন হচ্ছে, লিম্ফ নোড হচ্ছে, টনসিল, পেয়ার প্যাচেস, অ্যাপেন্ডিক্স। The following are well-known abbreviations which have been used to in this chapter. Expand each one to its full form. মল্ট হচ্ছে একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফেটিক টিস্যু। সিএমআই হচ্ছে আমাদের সেল মেডিয়েটেড ইমিউনিটি, যেটা হচ্ছে টি সেল মেডিয়েটেড ইমিউনিটি আমাদের। এইডস অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম কজড বাই তোমার হচ্ছে এইচআইভি ভাইরাস দ্বারা হচ্ছে।
ন্যাকো, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন, ইন্ডিয়া আমাদের ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন রয়েছে, সেটাকে বলা হচ্ছে ন্যাকো। এইচআইভি হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা হচ্ছে এইডস রোগের জন্য দায়ী। তারপর নেক্সট হচ্ছে তোমার ডিফারেন্স বিটুইন দ্য ইনেট ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে ইনেট মানে হচ্ছে যে ইমিউন সিস্টেমটা আমাদের জন্মগত থাকছে, যেমন আমাদের স্কিন থাকছে, মিউকাস মেমব্রেন থাকছে, টিয়ার্স এবং স্যালাইভা থাকছে, আমাদের সোয়েট ঘামের সঙ্গে তো লাইসোজাইম থাকছে, এবং সল্ট থাকছে, আমাদের হেয়ার এবং স্কিন হেয়ার রয়েছে। এগুলো সবই হচ্ছে তোমার ইনেট ইমিউনিটি। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে কোনো অ্যান্টিজেনের উপস্থিতিতে আমাদের লিম্ফোসাইট কোষ থেকে যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে দেখো এখানে ইনেট ইমিউনিটি মানে কি? ইনেট ইমিউনিটি দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ একটা প্যাথোজেন যখন আমাদের শরীরে প্রবেশ করবে, তো আমাদের স্কিন প্রোটেক্ট করবে ওকে, চোখের মাধ্যমে চোখের যে চিয়ারের মধ্যে লাইসোজাইম সেটা প্রোটেক্ট করবে, আমাদের মুখে স্যালাইভা রয়েছে, স্যালাইভা মিউকাস রয়েছে, মিউকাসের মধ্যে তোমার কী রয়েছে, স্যালাইভার মধ্যে লাইসোজাইম রয়েছে, সেটা প্রোটেক্ট করবে। আমাদের সোয়েটের মধ্যে কি লাইসোজাইম থাকে এবং পিএইচ থাকে, অ্যাসিডিক পিএইচ, সেটা তোমার প্রোটেক্ট করবে প্যাথোজেনকে। এগুলো হচ্ছে প্রাইমারি লাইন অফ ডিফেন্স। কিন্তু তোমার অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। এরা হচ্ছে ইজ দ্য টাইপ অফ ইমিউনিটি দ্যাট ইজ অবটেন্ড, ইট ইজ এ সেকেন্ড লাইন অফ ডিফেন্স দেখাচ্ছে, এরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স দেখাচ্ছে। তারপর হচ্ছে কি ইনেট ইমিউনিটি ইট ইজ ফার্স্ট লাইন অফ, ইট ইজ নন স্পেসিফিক, অর্থাৎ আমাদের স্কিন যে কোনো সময় একে প্রোটেক্ট করবে, প্যাথোজেনকে প্রোটেক্ট করবে। কিন্তু এরা হচ্ছে হাইলি, এই অ্যান্টিজেনগুলো হাইলি স্পেসিফিক। যেমন ধরো ভাইরাস টিউমারের ভিতরে টি সেল কাজ করছে, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্যারাসাইট সেল বি সেল কাজ করবে, এরকমভাবে। এটা শর্ট টাইম, এটা অল্প সময়ের জন্য কাজ করে, কিন্তু এদের ক্ষেত্রে কী হচ্ছে লঙ্গার রেসপন্স, মানে এক একটা ইমিডিয়েট অ্যান্টিবডি তৈরি করলো, আবার কিছু মেমোরি সেল তৈরি করে রাখলো ফিউচার ইউজের জন্য। ইনেট ইমিউনিটি ডাজ নট হ্যাভ অ্যান ইমিউনোলজিক্যাল মেমোরি, তাদের কোনো মেমোরি সেল থাকে না, কিন্তু এদের এই জন্য লং টাইম কাজ করতে পারে, শর্ট টাইম কাজ করে, কিন্তু এদের ক্ষেত্রে ইমিউনোলজিক্যাল মেমোরি কোষ থাকবে। তারপর যে ইট ইজ নট দ্যাট মাচ এফেক্টিভ হোয়েন কম্পেয়ার টু অ্যাকোয়ার্ড, মানে এটা হচ্ছে লেস এফেক্টিভ। ইনেট ইমিউনিটি হচ্ছে এটা নন স্পেসিফিক, লেস এফেক্টিভ, কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে স্পেসিফিক এবং হাইলি এফেক্টিভ। এবার ইনেট ইমিউনিটি দেখো, স্কিন রয়েছে, মিউকাস রয়েছে, মেমব্রেন, ফ্যাগোসাইটস রয়েছে, এপিথেলিয়াল সেল রয়েছে, এখানে টি সেল রয়েছে এবং বি সেল রয়েছে। আবার অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটি, তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি কাকে বলছে? যখন আমাদের অ্যান্টিবডি আমাদের বডির মধ্যে তৈরি হবে, সেটাকে বলছে অ্যাক্টিভ ইমিউনিটি। আর যখন অ্যান্টিবডিটা বাইরে থেকে তৈরি করে আনা হবে, তখন সেটাকে বলা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। যেমন ধরে নাও আইজিএ, সেটা কোথায় থাকছে? মায়ের কোলস্ট্রামে থাকছে, মাদার মিল্কে থাকছে, তার ওটা আইজিএ তৈরি হয়ে আছে, সুতরাং ওটা চাইল্ডকে প্রোটেক্ট করছে। অ্যান্টিভেনম, এটা হচ্ছে কি হর্সের বডিতে তৈরি করা হচ্ছে সেই অ্যান্টিবডি, এবং সেটা আমাদের বডিতে জাস্ট ইনজেক্ট করে দেওয়া হচ্ছে। কিন্তু এখন ভ্যাকসিনেশন, এরপর কী হচ্ছে? ভ্যাকসিন একটা অ্যান্টিজেন আমাদের বডিতে ইনপুট করার পরে আমাদের বডিতে তখন নতুন অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তাহলে যখন অ্যান্টিবডিটা আমাদের বডির মধ্যে তৈরি হবে, তখন সেটাকে বলা হচ্ছে তোমার অ্যাক্টিভ ইমিউনিটি। আর যখন বাইরে থেকে নিয়ে আসা হবে, তখন সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। Next, we draw the neat label diagram of an antibody molecule and explain the structure. তাহলে অ্যান্টিবডি, এটা দিস ইজ অ্যান অ্যান্টিবডি স্ট্রাকচার। এখানে কি দুটো থাকবে তোমার হেভি চেন আর দুটো লাইট চেন। এবার হেভি চেনের কি থাকবে? এই রিজিয়নটাকে বলা হচ্ছে তোমার ভ্যারিয়েবল রিজিয়ন, ওকে। এবং এই বাকি যে রিজিয়নটা পড়ে থাকছে, সেই রিজিয়নটাকে বলা হচ্ছে, বাকি যে রিজিয়নটা থাকবে সেই রিজিয়নটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট রিজিয়ন। এই রিজিয়নটা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন, ওকে। তো অ্যান্টিবডির ক্ষেত্রে সবার ক্ষেত্রে কি হয়? একই স্ট্রাকচার একই রকম হয়, শুধুমাত্র এই ভ্যারিয়েবল রিজিয়নটা তোমার আলাদা হয়, এবং সবার ক্ষেত্রে আলাদা হয়। এবং এর যে এই রিজিয়নটা, যেটা যেখানে তোমার অ্যান্টিজেন বাইন্ড করবে, সেটাকে বলা হচ্ছে প্যারাটোপ রিজিয়ন। অ্যান্টিজেন বাইন্ডিং সাইটটাকে বলা হচ্ছে তোমার প্যারাটোপ রিজিয়ন, ওকে। এবার হচ্ছে কি এই রিজিয়নটাকে হিঞ্জ রিজিয়ন, এবং এরা পরস্পরের সঙ্গে ডাইসালফাইড ব্রিজ দ্বারা যুক্ত থাকবে। তো একটা লাইট চেনে তোমার একটা থাকছে কি ভ্যারিয়েবল রিজিয়ন, একটা কনস্ট্যান্ট রিজিয়ন থাকছে, এবং একটা হেভি চেনের ক্ষেত্রে তোমার একটা ভ্যারিয়েবল রিজিয়ন এবং তিনখানা তোমার থাকছে
কনস্ট্যান্ট রিজিয়ন। এবং এটাকে বলা হয় এটা হচ্ছে FAB রিজিয়ন, ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন, আর এটাকে বলা হয় FC রিজিয়ন, ফ্র্যাগমেন্ট অফ ক্রিস্টালাইজার রিজিয়ন। এখানে কি হয়, তোমার টোটাল হেভি চেনের ক্ষেত্রে তোমার 440 খানা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি থাকে, লাইট চেনের ক্ষেত্রে সেটা 220 অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি থাকে। What are the various routes by which transmission of human immunodeficiency virus? তাহলে এক হচ্ছে কি সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে, থ্রু প্লাসেন্টার মাধ্যমে মা থেকে সন্তানের মধ্যে, ব্লাড ট্রান্সফিউশনের সময়, এবং শেয়ারিং ইনফেক্টেড নিডল বাই ড্রাগ অ্যাবিউজাররা কী করে, ওই যে ইন্ট্রাভেনাস ইনজেকশনের সময়, ড্রাগ নেওয়ার সময় একই সিরিঞ্জ ব্যবহার করে মাধ্যমে। What is the mechanism by which AIDS virus cause deficiency by immune system? তাহলে এখানে জানতে হবে যে HIV ভাইরাস কি করছে, HIV ভাইরাসটা আমাদের হেল্পার টি সেলটাকে অ্যাটাক করছে। প্রথমে HIV ভাইরাসটাকে ম্যাক্রোফেজের মধ্যে, ম্যাক্রোফেজ একটা ফ্যাগোসাইটিক সেল, এই সেলটার মধ্যে ওরা নিজের কপি তৈরি করছে বলে এটাকে বলা হচ্ছে ফ্যাক্টরি অফ দ্য HIV ভাইরাস। তারপর এরা অ্যাটাক করছে হেল্পার টি সেলকে। হেল্পার টি সেলকে অ্যাটাক করার ফলে কী হচ্ছে, আমাদের ইমিউন সিস্টেমটা ব্রেক হয়ে যাচ্ছে। কেন? হেল্পার টি সেল কী করে, স্টিমুলেট বি সেল টু প্রডিউস অ্যান্টিবডি, এবং অ্যাক্টিভেট করে আদার টি সেল, যেমন সাইটোটক্সিক টি সেল, সাপ্রেসার টি সেল, এগুলোকে অ্যাক্টিভেট করে। তাই মেন কারণ হচ্ছে টি সেলটাকে নষ্ট করে দিচ্ছে। টি সেল নষ্ট করে কি আমাদের ইমিউন সিস্টেম তৈরি হচ্ছে না বলে আমাদের ইমিউনোডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে। হাউ ইজ ক্যান্সারিয়াস সেল ডিফারেন্ট ফ্রম নর্মাল সেল? একটা ক্যান্সার সেল নর্মাল সেলের পার্থক্য। তাহলে ক্যান্সার সেল দেখো ডিভাইড অ্যান্ড আনকন্ট্রোলড ম্যানার, অর্থাৎ আমাদের কোষ বিভাজনকে রেগুলেট করার জন্য যেমন এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর বা বিভিন্ন ধরনের জিন রয়েছে, ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু সেগুলো কোনো কাজ করে না। কিন্তু নর্মাল সেল ডিভাইড রেগুলেটেড ম্যানার, ডু নট শো কন্ট্যাক্ট ইনহিবিশন, অর্থাৎ একটা কোষের পাশে ধরুন একটা সুস্থ কোষ, এবার আরেকটা কোষ রয়েছে, তো এই কোষটা কী করবে, এই কোষের বিভাজনকে নিয়ন্ত্রণ করবে। ওকে, এটাকে বলা হয় কন্ট্যাক্ট ইনহিবিশন। কিন্তু ক্যান্সার কোষের ক্ষেত্রে কী করে, এই কোষটা নিয়ন্ত্রণ করতে পারে না, ওটা আনকন্ট্রোল ডিভাইড হয়। ডু নট রিমেন কনফাইন্ড ইন দ্য এরিয়া অফ ফরমেশন, এরা হচ্ছে কি যেখানে তৈরি হয় সেখানে থাকে না, সেখানে তারা ছড়িয়ে পড়ে, কিন্তু এরা কনফাইন ওই জায়গাটাই থাকে। ডু নট আন্ডারগো ডিফারেন্সিয়েট, এরা হচ্ছে নতুন কোষ, মানে তো এরা একই ধরনের, এরপর বিভিন্ন ধরনের কোষ তৈরি করে, ডিফারেন্সিয়েট বিভিন্ন ধরনের কোষ তৈরি করতে পারে, কিন্তু এরা একই ধরনের কোষ তৈরি করতে থাকে ক্যান্সার কোষগুলো, এবং সেটা ইম্যাচিওর কোষ তৈরি করে। এক্সপ্লেন হোয়াট ইজ মেটাস্টাসিস, মানে হচ্ছে যখন ক্যান্সারের কোষগুলো তোমার রক্তবাহের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, তখন সেটাকে আমরা বলছি মেটাস্টাসিস। লিস্ট অফ দ্য হার্মফুল এফেক্ট কজ বাই অ্যালকোহল ড্রাগস, অ্যালকোহলের হার্মফুল এফেক্ট কি দেখো, এটা এফেক্ট করছে আমাদের নার্ভাস সিস্টেমকে, যার ফলে কী হচ্ছে, একজন পার্সন তার চিন্তা শক্তি হারিয়ে ফেলছে, জাজমেন্ট হারিয়ে ফেলছে। ইট কজ লিভার সিরোসিস, দীর্ঘদিন যদি ব্যবহার করা হয় তাহলে লিভারে ক্যান্সার তৈরি হবে। গ্যাস্ট্রিক কার্সিনোমা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে মানে এপিথেলিয়াম টিস্যুর সঙ্গে ক্যান্সার হবে। রেকলেস বিহেভিয়ার, তার বেপরোয়া চরিত্র তৈরি হবে। আইসোলেশন, সে সবাই থেকে আলাদা হয়ে থাকবে, সে হতাশাগ্রস্ত হবে এবং তার ওয়েট লস দেখা দিবে। ড্রাগ অ্যাবিউজ ক্যান অলসো কজ ডিসফাংশনিং অফ অর্গান লাইক কিডনি, লিভার, এবং কিডনি এবং লিভার ফেলিয়ার এদের ক্ষেত্রে দেখা যায়। এবং অন ফ্যামিলি লেভেল, তাহলে কী করতে বলছে, যে ফ্যামিলি লেভেল কী হচ্ছে, যে ফ্যামিলি লেভেলে মানে সে ড্রাগের টাকা যদি না জোগাড় করতে পারে তাহলে সে ফ্যামিলির সঙ্গে ঝগড়া করবে, ফ্যামিলির কোনো কথা মেনে চলবে না, সে নিজের ইচ্ছে মতো সব কাজ করবে, এসব কাজ এগুলো হবে। এবং হচ্ছে কি সোসাইটি লেভেলের সে লোকজনের সঙ্গে ঝগড়া করবে, কারণ তার ব্রেন তো কন্ট্রোলে নেই। ব্রেন কন্ট্রোল না থাকার জন্য সে যে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা, ভায়োলেন্স লেগেই থাকবে, ভ্যান্ডালিজম লেগেই থাকবে, এসব ঘটনাগুলো ঘটে। তারপর হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্যাট ফ্রেন্ডস ক্যান ওয়ান্ট টু টেক অ্যালকোহল ড্রাগস? ডেফিনেটলি, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ফ্রেন্ডসদের পাল্লায় পড়েই তোমার অ্যালকোহল বা ড্রাগের আসক্তি বাড়ে। ইয়েস, ফ্রেন্ডস ক্যান ইনফ্লুয়েন্স ওয়ান্ট টু টেক ড্রাগ অ্যান্ড অ্যালকোহল, ফ্রেন্ডস কী করে, উদ্দীপ্ত করে অ্যালকোহল বা ড্রাগ খাওয়ার জন্য। এ পার্সন ক্যান টেক ফলোয়িং স্টেপস, ইনক্রিজ ইউর উইল পাওয়ার টু স্টে অ্যাওয়ে ফ্রম অ্যালকোহল অ্যান্ড ড্রাগস। তাহলে তো আমাকে তোমার নিজের ইচ্ছা, আজকাল যেমন ফ্রেন্ডস আকারে কি, আজকাল একটা মেট্রো সিটি দিয়ে গেলে দেখা যায়, মেট্রো সিটি মেগা সিটিগুলোতে, যে কেউ যদি কোনো এরকম নেশা না করে তাহলে তাকে ব্যাকওয়ার্ড বলা হয়, তাকে গেঁয়ো বলা হয়।
গেও বলা হয়। তো এই সমস্ত জিনিস থেকে বা কথা থেকে বা উস্কানি থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য কী করতে হবে, নিজের উইল পাওয়ার রাখতে হবে, নিজের ইচ্ছা শক্তি রাখতে হবে। অ্যাভয়েড দ্য কোম্পানি অফ ফ্রেন্ডস হু টেক ড্রাগস। অ্যাভয়েড দ্য কোম্পানি, ওই সমস্ত সঙ্গী সাথীর রাখতে হবে না বা ওদের সঙ্গে থাকতে হবে যারা ড্রাগস বা অ্যালকোহল ইউজ করে। সিক হেল্প ফ্রম প্যারেন্টস অ্যান্ড পিয়ার্স, তোমার বন্ধু বান্ধব এবং পিতামাতার কাছে সাহায্য নিতে হবে। টেক প্রপার নলেজ ও কাউন্সিলিং আবার ড্রাগ অ্যাবিউজ, ড্রাগ কী কী আমাদের ক্ষতি করে সে ব্যাপারে আমাদের ভালো করে কাউন্সিলিং করতে হবে। সিকিং ইমিডিয়েট প্রফেশনাল মেডিকেল হেল্প, এবং যদি কেউ ড্রাগ থেকে বেরিয়ে আসতে চায় সঙ্গে সঙ্গে তার মেডিকেল হেল্প, সাইকোলজিক্যাল, সাইকিয়াট্রিক হেল্প তাকে নিতে হবে। হোয়াই ইজ, এটা হলো 15 নম্বর, হলো 16 নম্বর চলে এসো। বলছে হোয়াই ইজ দ্যাট ওয়ান্স এ পারসন স্টার্টস টেকিং অ্যালকোহল ড্রাগ ইট ইজ ডিফিকাল্ট টু গেট রিড অফ দিস হ্যাবিট। বলছে কি যে ড্রাগ বা অ্যালকোহল থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন, কিন্তু কেনই বা মানুষ এই ড্রাগ বা অ্যালকোহল আসক্তি হয়? স্বাভাবিক, ফ্যামিলি প্রবলেম হতে পারে, তার একাডেমিক প্রবলেম হতে পারে, তার হচ্ছে অ্যাংজাইটি হতে পারে, ডিপ্রেশনে পড়তে পারে, হার্ট ব্রোকেন হতে পারে। এসব জিনিস কাজ করার জন্য তোমার কী হচ্ছে যে অনেকে কী হচ্ছে টেম্পোরারি ফিলিং গুড নেশা করার ফলে, আবার অনেকে ইউফোরিয়া হওয়ার জন্য, আনন্দ লাভ করার জন্য তোমার এই ড্রাগের আওতায় চলে আসে। তারপর চলে আসে ইন ইউর ভিউ, তোমার মতে হোয়াট মোটিভেট ইয়াংস্টার টেক টু অ্যালকোহল অর ড্রাগস। এই যে ইয়াংস্টার বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে পাবলিকরা রয়েছে তাদের কোন জিনিস তাদেরকে তোমার অ্যালকোহল বা ড্রাগ ব্যবহারের জন্য আসক্তিতে নিয়ে যায়। ফার্স্ট হচ্ছে দেখো কিউরিসিটি, এটা একটা মারাত্মক ওয়ার্ড, কিউরিসিটি, অর্থাৎ কোনো একটা অজানাকে জানা বা কোনো একটা জিনিস আগে করিনি এখন করার যে আনন্দ, অ্যাডভেঞ্চার এবং এক্সাইটমেন্ট, এই তিনটে ওয়ার্ড তোমার হচ্ছে অ্যালকোহল বা ড্রাগের আসক্তি হওয়ার প্রধান কারণ। তাহলে এক্সপেরিমেন্টেশন আর দ্য ইনিশিয়াল কজ অফ মোটিভেশন। কেউ বললো যে আবার খেয়েই দেখ না কেমন লাগে, তখন সে ভাবলো যা খেয়েই দেখি, এক্সপেরিমেন্ট করেই দেখি। তোর এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে তোমার ওরা হতে পড়ে গেল নেগেটিভ ইমোশন, অর্থাৎ স্ট্রেস, হতাশা, প্রেশার, চাপ, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এসব জিনিসগুলো আমাদের ড্রাগ বা অ্যালকোহলের দিকে নিয়ে যায়। সেভারাল মিডিয়ামস লাইক টেলিভিশন, ইন্টারনেট, নিউজ পেপার, মুভিজ অ্যাটসেট্রা আর রেসপন্সিবল ফর প্রমোটিং দ্য আইডিয়া অফ অ্যালকোহল টু দ্য ইয়াঙ্গার জেনারেশন। মানে এখানে কিছু হাই স্ট্যাটাস লেভেলের লোকেদের বিভিন্ন অ্যালকোহল বা বিভিন্ন ধরনের ড্রাগস নেওয়ার যে একটা প্রবণতা তোমার আমরা সিনেমা পর্দায় দেখতে পাই, সেখান থেকে কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ছেলেমেয়েরা আসক্ত হয়ে পড়ে। এবার প্রিভেনশন কীভাবে করবো? প্যারেন্টস শুড মোটিভেট অ্যান্ড ট্রাই টু ইনক্রিজ দ্য উইল পাওয়ার। তাহলে প্যারেন্টস এবং টিচাররা কী করবে, সে ইয়াংস্টারকে বা ইয়াং বয় বা গার্লকে মোটিভেট করবে তার উইল পাওয়ার, নিজের ইচ্ছা শক্তি বাড়ানো। প্যারেন্টস শুড এডুকেট দিয়েছে, প্যারেন্ট অবশ্যই তাকে এডুকেট করবে, মানে তাকে সেই ড্রাগের অ্যাবিউজ সম্পর্কে জানাবে, তার ক্ষতিকারক দিক কী, সেটা হেলথের উপর কী এফেক্ট করে, সেটা নলেজ কাউন্সিলিং করতে হবে। তারপর ইট ইজ রেসপন্সিবল ফর দ্য প্যারেন্ট টু ডিসকারেজ এ চাইল্ড ফ্রম এক্সপেরিমেন্ট উইথ অ্যালকোহল। অবশ্যই বাবা মার এটা উদ্দেশ্য যে ছেলে বা মেয়েকে সে ডিসকারেজ করা, অর্থাৎ উৎসাহিত না করা, অনুৎসাহিত করা কি থেকে, ড্রাগ বা অ্যালকোহলের উপর এক্সপেরিমেন্ট থেকে। চিলড্রেন শুড বি এনকারেজ টু ডিভোট দেয়ার এনার্জি ইন আদার এক্সট্রা কারিকুলার রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিজ। চিলড্রেনদের সবসময় অন্য কোনো কারিকুলাম অ্যাক্টিভিটির দিকে ব্যস্ত রাখলে চিলড্রেন অনেক সময় নেশা থেকে মুক্ত পায়। প্রপার প্রফেশনাল অ্যান্ড মেডিকেল হেল্প শুড বি প্রোভাইডেড টু এ চাইল্ড ইফ সাডেন সিমটম অফ ডিপ্রেশন অর্থাৎ দেখুন হঠাৎ বাচ্চার মধ্যে কোনো ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন দেখা দিয়েছে, তখন সঙ্গে সঙ্গে তার প্রপার চিকিৎসা করাতে হবে, তবে সে আর অ্যালকোহল বা ড্রাগের দিকে যাবে না। তাহলে এখান থেকেই এই চ্যাপ্টারের সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেল। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্স করতে পারো। এরপরের ভিডিওটা আমি বানাবো এই হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের উপরে এমসিকিউ কোয়েশ্চেন, মানে ইজি টু হায়ার লেভেল এমসিকিউ কোয়েশ্চেন, যেখানে ওই এমসিকিউ কোয়েশ্চেনগুলো সলভ করলে তোমাদের এই চ্যাপ্টারটা কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং পরের ভিডিও আসার জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো।
তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ।